इनको जिताना है। इस बार कॉन्टेस्ट नहीं होगा। इस बार हम लोग अपना जो हमारा दोहा के लिए, हमारे देश के लिए, हमारे पूरे राज्य के लिए परवाह करता है, हमारे स्टेट के लिए परवाह करता है, वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा। কালকে আমি একটা টিভিতে ইন্টারভিউ দেখছিলাম, সিপিএম এর কর্ণধার জিতেন চৌধুরীর, হেডলাইন্স ত্রিপুরাতে। লাস্টে উনি বলছেন, আপনারা চিন্তা করবেন না, এবার ত্রিপুরাতে নীরব বিপ্লব হবে। কইছে তো নীরব বিপ্লব হবে, ওনার মুখ দিয়ে বেরিয়ে গেছে। আপনারা একটা সোশ্যাল মিডিয়ায় দেখেন, কালকেই বলেছে উনি, এবার ত্রিপুরাতে নীরব বিপ্লব হবে। হবে না? বন্ধুরা, আজকের এই যোগদান সভা, এটা কোনো বড় নির্বাচনী সভা নয়, যোগদান সভা। এখানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য অত্র অঞ্চলের যারা কংগ্রেস সিপিএম এ রয়েছে ওনারা এসছেন, ওনাদেরকে আমি স্বাগত জানাই। মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহসভাপতি, সহসভানেত্রী পাপিয়া দত্ত মহোদয়া, এই ডিস্ট্রিক্টের সম্মানীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য মহোদয়, এখানের মন্ডল প্রেসিডেন্ট হীরালাল দেবনাথ মহোদয়, আমাদের কাউন্সিলর এবং ইএম প্রদীপ চন্দ্র মহোদয়, আর সম্পাদী এখানকার কাউন্সিলর, আমার নাম লিখে অক্ষণে দিচ্ছে তারা, কত পণ্ডিত। এখন বাদ রয়েছে যে সুশান্ত দেব, যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি, নজওয়ান, বিশালগড় থেকে এমএলএ, আর রয়েছে সবচেয়ে শান্ত কর্পোরেটর কে, জয়া ধানর। ওই দিন আমাকে বাড়িতে ভাত খাইয়েছে রাত্রে। আর এখানে উপস্থিত আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা। আর এখানে তো মহিলাই মহিলা, জেন্টস আছে। তোমরা কজন আছো জেন্টস? এরা তো এখানে তো 90% মহিলা, 10% জেন্টস। আবার জেন্টসরা হাসেও শুনলে তোমরা লজ্জা লাগে না? এরা 90% আয় বেরিয়েছে, তোমরা 10%। পাপিয়াদের লইলে 100% হয়ে যাবো গা। বন্ধুরা,
নির্বাচনী জনসভা, যোগদান জনসভা। আমি তার জন্য ছোট ছোট কার্যক্রমও যাচ্ছি, যে আপনাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য। কোন মতেই যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধারণা না রাখে আমাদের ক্যান্ডিডেট তো জিতে গেছে, আর তার জন্য আমরা চুপচাপ বসে থাকলে হবে, ভোটিং হয়ে যাবে, জিতে যাবে। আমি প্রথম দিনই বলেছি যে বিরোধীদেরকে 1 লাখের নিচে রাখতে হবে ভোট টোটাল। বললেই হাতিতালি দেয়, যারা যারা হাতিতালি দিতেছে ভিডিও রেকর্ডিং হইতেছে। হাততালি যে যে দিতেছে তার ভোটের মধ্যে যদি বিরোধীরা ভোট পায় তাহলে হাতের তালি আমরা মাথার তালি করব। সেই কারণে ইলেকশন উৎসবের মেজাজে হওয়া উচিত। কমিউনিস্টের রাজত্বকালে ইলেকশন মানে ভয়াবহতা, মারপিট, বাড়ি জ্বালানো, মানুষকে তিরস্কার করা, বিরোধী পার্টি করলে তার বাড়িঘর ভাঙচুর রাত্রিতে। আরেকটা ছিল তাদের আদত, যেটা আমরা কোনোদিন করি না। আজকে যদি সিপিএম এর সরকার থাকতো, সিপিএম এর নেতারা থাকতো এখানে রাজ্যে ক্ষমতায়, তাহলে বিপ্লব দেব এখানে কার্যক্রম করছে, টাইম নিয়েছে, সময় নিয়েছে, তবুও তারা সামনে দিয়ে একটা মিছিল বের করবে আর বারবার ইনকাম জিন্দাবাদ করে আপনাকে ডিস্টার্ব করবে। এমন করতো না? আমি ত্রিপুরা রাজ্যে যেখানেই যেতাম 2016, 17, 18 পারমিশন নিয়ে কার্যক্রম নিয়েছি। মিছিল করছে, আমার মিছিলের সামনে চলে আসে বিনা পারমিশন, লাল পতাকা নিয়ে সামনে দিয়ে আপনার সামনে এমন ভাবে মিছিল করবো যেমন আপনার গায়ের উপরে ইচ্ছা করে পড়বো। তার মানে নির্বাচন আসলেই মা বাবারা তটস্থ থাকতো, ছেলেদেরকে বলতো বাড়ি থেকে বেরোও না, রাস্তার দিকে যাইও না, বিরোধী পার্টির যাওয়ার কি দরকার, এরা রাত্রে মারবো। কিন্তু আজকে আমি দেখে খুশি হয়েছি, এখানে একটা উৎসবের মেজাজে মানুষ নির্বাচনকে উপভোগ করছে। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচনের দিন। কমিউনিস্টের শাসনকালে কোনদিনই মানুষ সেটা অনুভব করতে পারেনি। তার কারণ কমিউনিস্টরা ক্ষমতার লোভের কারণে, কমিশন খাওয়ার কারণে, ক্যাডার পালনের কারণে ইলেকশনকে উৎসবের মেজাজে করতে দিত না। এদের তো আরো কাহিনী আছে। আমরা যদি ফ্ল্যাগ লাগাতাম তা আমাদের ফ্ল্যাগের উপর দিয়ে 2 ফুট উঁচা একটা লাগিয়ে দেবে। মানে আপনি নিজে তো কথা বলতেই পারবেন না, মিছিল মিটিং করলে ডিস্টার্ব করবে, তারপরে আপনি কার্যক্রম এখানে রেখেছেন, ওখানে একটা মাইক লাগিয়ে শুরু করে দেবে, আর তারপরে আপনার ঝান্ডা লাগিয়েছেন 4 ফিট, তার উপরে 8 ফিটের ঝান্ডা লাগিয়ে দেবে। মানে ইলেকশন মানে রাজ্যের মধ্যে ত্রাস তৈরি করে রাখা, মানুষের মধ্যে ভয়ের সঞ্চার করে রাখা। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই বাতাবরণ নেই। রাজনীতিকে और ইলেকশনকে ত্রস্ত পরিণত করেছে ত্রিপুরা রাজ্যে, ওয়েস্ট বেঙ্গলে, কেরালাতে কমিউনিস্ট পার্টিরা। আর এই ত্রস্ততার কারণে যারা মার খেয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, কারা হয়েছিল? তৎকালীন কংগ্রেসের কার্যকর্তারা। আজ এই কংগ্রেস, সিপিএম
এক জায়গায় চলে এসছে, এক ক্যান্ডিডেট ওনাদের, সিপিএম এ ভোট দেবে কংগ্রেসের ক্যান্ডিডেট, হাত চিহ্নের ক্যান্ডিডেট। তাহলে সাধারণ মানুষকে ত্রস্ত করার কি দরকার ছিল? ত্রিপুরার মহিলাদের উপরে রেপ করার কি দরকার ছিল? বাড়িঘর জ্বালানোর কি দরকার ছিল? এই 6 আগরতলা থেকে আপনাদের এখনই বিধায়ক, উনি তো মানুষকে উকসিয়ে মারপিট করার মাস্টার ডিগ্রি, পিএইচডি ওনার কাছে, নিজেও দৌড়া, সিপিএম দৌড়া, চল চল সিপিএম দৌড়ে আই, ফ্লোমাইন পিটা গিয়ে মরে, তিনি এসির নিচে বইয়ে থাকে। আর ক্যামেরা দেখলে এমন করে গাম পালায়। ওখানে আপনার গাম পালান লাগতো না, এখন জিতেন চৌধুরী আপনার রুমাল দিয়া মুছবো, ওনার উঙ্গলি দিয়ে এমন কষ্ট করার দরকার নাই, জিতেন চৌধুরী রুমাল দিয়া ঘুরে টেনে লোক। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের পারদর্শী নেতা। সংগ্রাম করতে করতে নিজেই সিপিএম এ পার্টি বেশ ঢুকে গেছে। আর বিপ্লব দেব এমন প্রাণী, তাদের সঙ্গে সংগ্রাম করেছি, সংগ্রাম করতে করতে তারা পার্টি বিষ্টু ভাঙ্গা লাগছে। পার্টি অফিসে আমিও গিয়েছি, মেলার মাঠে দিন দুপুরে গেছি। যখন আমি মুখ্যমন্ত্রীর পদে শপথ নিব, ভারতীয় কালচার, রীতিনীতি, সংস্কৃতি আমার মধ্যে রয়েছে, তার জন্য সিপিএম এর পার্টি অফিসে গিয়েছি। গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে পায়ে ধরে প্রণাম করে বলেছি, আমার শপথ গ্রহণ আছে, আপনি আসুন। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, ভারতের কালচার। আর আপনি কি করেছেন এতদিন যাবত? আপনি আর আপনার বাপ রাতে রাতে করতেন পরামর্শ সিপিএম এর সঙ্গে সমঝোতা। এখন তো নির্লজ্জের মতো দিনের বেলা সিপিএম অফিস থেকে মিটিং করে 6 নম্বরে ডেবাই হয়। কি অবস্থা! এই দিন ভেবেছিল 6 আগরতলার লোক দেখতে হবে, কমিউনিস্টের অফিস থেকে মিটিং করে বেরোবে। তাহলে এতটা বছর সিপিএম কংগ্রেসের মারামারি দরকার কি ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে? মানুষের উপর অত্যাচার করার দরকার কি ছিল? কংগ্রেস করার সুবাদে বিপিএল কার্ড পর্যন্ত কেটে দিত, মনরেগার কাজ পর্যন্ত দিত না গরিবদেরকে। এই ছিল কমিউনিস্টদের রীতিনীতি। তাই আমি আপনাদের কাছে এসেছি। এখানে বড় মাত্রায় মহিলা আছে, আপনারা বাড়ি বাড়ি যান, সবার কাছে, মানুষের কাছে বলুন নরেন্দ্র ভাই মোদী আর বিপ্লব দেবের জন্য আশীর্বাদ দেওয়ার জন্য। মানুষ দেবে আমাকে আশীর্বাদ। কমিউনিস্টের সাধারণ ভোটার বিপ্লব দেবকে, নরেন্দ্র ভাই মোদীকে ভোট দেবে। কমিউনিস্টের উপরে নেতাগুলি একত্রিত হয়ে গেছে, তাদের সঙ্গে তার কারণ আছে। তার কারণ হচ্ছে কমিউনিস্টের ক্যাডারদের পেট চালানোর জন্য পার্টি চাই। কারণ কি, এরা কোন রোজগার করে না, পার্টি করাই তাদের প্রফেশন। কমিউনিস্টের সময়, এখন তো আর মেয়ে বিয়ে দেয় না। কমিউনিস্টের সময় কোন কমিউনিস্টের ক্যাডারকে মেয়ে বিয়ে দেওয়ার যদি প্রস্তাব আসতো, যদি ছেলে কি করে, ছেলে পার্টি করে, তাহলে বড় পদবি হয়ে গেছে। আর তারপর যদি কোনো একটা পদ থাকে, লোকাল কমিটির সেক্রেটারি, লোকাল কমিটির মেম্বার, তাইলে তো ডিএম এর থেকেও বড়। মেয়ের বাবা
বাজারে যদি জিজ্ঞাসা করে কমিউনিস্টের সময় মেয়ের বিয়ে ঠিক হয়েছে শুনলাম, হ্যাঁ ঠিক হয়েছে, কাল লোক হয়েছে, লোকাল কমিটির মেম্বারের লোক হয়েছে, বাপরে বাপ, মনে হয় যেমন ডিএমএর লোকে বিয়ে করে। আর অক্ষণে এই লোকাল কমিটির মেম্বার অবস্থা কি, সেক্রেটারির অবস্থা কি? এখন মায়া বিয়া দিব তার কাছে কেউ? পঞ্চায়েত দিবেননি কেউ? সিপিএম এর লোকাল কমিটির সেক্রেটারি তার কাছে কেউ মেয়ে বিয়া দিবে? দিবে না। এখন বিয়ার লেগা, বিয়া না করণ লেগা কংগ্রেসের লোক মিলছে গিয়া, আর ডেইজির লোক মিলছে, এরার বাড়িতে কোন মহিলা যায় না। এদের ব্যবহার ব্যর্থের প্রতি সঠিক নয়। এরা মহিলাদেরকে দুর্গা রূপে দেখে না, মহিলাকে পার্বতী রূপে দেখে না, সরস্বতী রূপে দেখে না। এরা মহিলাদেরকে হেন দৃষ্টিতে দেখে। ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র মোদীর পার্টি মহিলাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখে, তার জন্য 33% রিজার্ভেশন মাননীয় প্রধানমন্ত্রী মহিলাদের জন্য এনেছে। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন এনেছে। এসএসজি গ্রুপ, সেলফ গ্রুপ, মহিলারা স্বনির্ভর হওয়ার জন্য কমিউনিস্টের সময় মাত্র 6000-এর কাছাকাছি সেলফ হেল্প গ্রুপ ছিল, আজকের দিন প্রায় 60,000 সেলফ হেল্প গ্রুপ ত্রিপুরাতে রয়েছে। মেরে মিত্র, আজকে কেন এত বড় মাত্রায় মহিলা আসছে বিজেপির মিটিং এ? কারণ কি? মহিলারা জানে ভারতীয় জনতা পার্টি একমাত্র প্ল্যাটফর্ম, একমাত্র পার্টি যারা স্বনির্ভর মহিলা দেখতে চায়, যারা মুসলিম মহিলাদের 3 তালাক থেকে মুক্তি দিয়েছে, যে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর হোক, উজ্জ্বলা যোজনার গ্যাসের চুলা হোক, মহিলাদের নামে দেওয়ার ব্যবস্থা করেছে। ওই কমিউনিস্টরা তো মহিলাদের নামে কোনো কিছু দেয়নি, মহিলার নামে কোনো কিছু করেনি। কমিউনিস্টরা সবচেয়ে বেশি নারীদের প্রতি ভাবনাত্মক ভাবনা দেখাতো, বলতো ডোমেস্টিক ভাইলেন্স বন্ধ করতে হবে। ডোমেস্টিক ভাইলেন্স বন্ধ করতে হবে মানে ঘরের মধ্যে মহিলাদের যে অত্যাচার বন্ধ করতে হবে। কিন্তু তার জন্য কিছু করেছে কমিউনিস্ট পার্টি? কমিউনিস্ট পার্টি তার জন্য কিছু করেছে? মহিলাদেরকে উপর অত্যাচার যদি রুখতে হয়, তাহলে মহিলাদেরকে স্বনির্ভর, আত্মনির্ভর, রোজগারি মহিলা করতে হবে, তবেই মহিলাদের উপর অত্যাচার কমবে। না হলে মহিলাদেরকে নাক টান শুনতে হবে। আমরা পুরুষেরা যখন রান্না খাই, মহিলারা রান্না করে কোনো কিছু দিয়েছে, যদি একটু লবণ বেশি হয় তো মহিলাকে গালিগালাজ করে দিই। একটু লঙ্কা বেশি হলে, সারাদিন ভালো খাওয়া, একদিন একটু লঙ্কা বেশি হয়ে গেছে তো বলবে সারাদিন পরিশ্রম করে এসছি, এটির কি বানায় রাখছো, মরিচ দিয়ে রাখছো। শুধু মহিলাদেরকে তিরস্কার করে, গালিগালাজ করে, এমনকি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে, ছেলেরা বলে, বাবা বলে, ভাইয়েরা বলে। কিন্তু আজকের দিনে নরেন্দ্র ভাই মোদী এমন ভাবে মহিলাদেরকে সশক্ত করে তুলছে, যেই কারণে মহিলাদেরকে এখন গালি বেশি খেতে হয় না। কারণ কি? প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ম্যাক্সিমাম মহিলাদের নামে, প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার শৌচালয় মহিলাদের নামে, গ্যাসের চুলা, গ্যাসে রান্না করবেন উজ্জ্বলা যোজনার মাধ্যমে, গ্যাসের চুলা গরিবদের জন্য মহিলার নামে।
তারপরে জলের কানেকশন মহিলার নামে। যদি জমিন রেজিস্ট্রি ত্রিপুরাতে হয়, ত্রিপুরা সরকার 2% কম করে রেখেছে, মহিলাদের নামে করলে 2% রেজিস্ট্রি খরচা কম লাগবে, মানে জমিনও মহিলার নামে। এখন যদি কোনো মহিলাকে কেউ গালিগালাজ করে, তো মহিলা প্রথম দফায় গিয়ে রান্নাঘরে তালা লাগিয়ে দেবে। গ্যাসের চুলাটা যদি বলে তুমি বাপের বাড়ি যাও গা, তোমার রাখতাম না, তো মহিলা বগলে লিখবো গ্যাসের চুলাটা, শৌচালয় তালা লাগাইবো এটা তেরের নামে, রান্নাঘরে তালা লাগাইবো, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরে তালা লাগাইবো, আর 3টা চাবি লইয়া কইব তুমি থাকো পোলামেন দিয়ে আমি যাইতেছি। তখন কি হবে? তখন আমরা পোলা মাইয়া স্বামী সব আয়া কইব মা যাইও না, তোমার মতো মা তো দুনিয়াতে নাই। আর স্বামী কি বলবে জানেন না? না না, তোমার লোক তো আমি টিস্কারি করছি, তোমার মরিচ দিছ না, এটা তো যে মিষ্টি লাগতেছে, একদম আমার জিব্বা দিয়া জলে পড়ছে, জালের কোনো মিষ্টি। কারণ ঘর যাইতে গেছে, গ্যাসের চুলা জায়গা, 5 কিলো চাউলও জায়গা, শৌচালয়ও জায়গা, বাড়িও জায়গা, কাগজও জায়গা। মেরে মিত্র, আমি হাসি দিয়ে বলি, মহিলাদের উপর অত্যাচার হয় শুধু আর্থিক কারণে। মানুষকে বিয়ে দেওয়ার পর আজকে কম হয়ে গেছে পণ প্রথা। বাপের বাড়িতে স্কুটার লিয়ে আমল লিগা 20,000 টাকা নগদ লিয়ে মদ খেয়া পয়সা উড়ানোর পর বউরে পিঠটা সেরা কয় বাপের বাড়িতে মদের টাকা লইয়া হয়। এই তো ছিল কমিউনিস্টের সময় ত্রিপুরা। আর আজ নরেন্দ্র মোদী ত্রিপুরাতে নারী সশক্তিকরণের ত্রিপুরা, নারী সশক্তিকরণের ভারতবর্ষ। মহিলাদেরকে যদি রেপ করা হয় তো নরেন্দ্র ভাই মোদী আইন এনেছে ভারতবর্ষের মধ্যে 18 বছর নিচে কোন মহিলাকে যদি রেপ করে তাকে সিধা ফাঁসির সাজার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করেছে। এই কমিউনিস্টরা ঘৃণা করা, কংগ্রেসরা পার্লামেন্টের মধ্যে তার বিরোধ করেছে। বৃন্দা করা মহিলা এত বড় বিন্দি দিয়ে ঘুরে, এত বড় ফুডা লাগা, পার্লামেন্টে বিরোধ করেছে। ইতিহাস সাক্ষী, ভিডিও উঠিয়ে বিরোধ করেছে, না ফাঁসির সাজা দেওয়া যাবে না। কেন? একটা মহিলা হয়ে বলে যে কোনো মাইনর গার্লকে যদি রেপ করা হয় তো তাকে ফাঁসির সাজা দেওয়া যাবে না, মহিলা বলে। নরেন্দ্র ভাই মোদী ফাঁসির সাজা এনেছে। মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্য জম্মু কাশ্মীর থেকে 370 উঠিয়েছে। কারণ কি? জম্মু কাশ্মীরে 370 দ্বারা থাকার কারণে জম্মু কাশ্মীরের কোন মহিলা যদি ত্রিপুরার কোন ছেলেকে বিয়ে করেছে তাহলে তার মালিকানা হক জম্মু কাশ্মীরে কিচ্ছু থাকবে না। সেই 1 ইঞ্চ জায়গার মালিকার থাকবে না, সমস্ত জায়গা তার রিলেটিভের কাছে না সরকারের কাছে চলে যাবে। এমন হয় আমাদের এখানে কলকাতা থেকে মেয়ে বিয়ে হয় না, তো তাকে জমিনের মালিকানার হক থেকে ছাড়িয়ে দেওয়া হয়। জম্মু কাশ্মীরে 1947 থেকে চলে আসছিল, কংগ্রেস সিপিএম মেনে এগুলো রেখেছিল। নরেন্দ্র ভাই মোদী 370 উঠিয়ে বরাবর করেছে বাকি সব প্রান্তের সঙ্গে মিলে। আর আজকের দিনে তো মহিলাদের মহিলাই মহিলা। দেশের সর্বপ্রথম অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতীয় জনতা পার্টির সময় হয়েছে। ভারতবর্ষের মধ্যে প্রথম বিদেশ মন্ত্রী মহিলা স্বর্গীয় সুষমা স্বরাজ নরেন্দ্র ভাই মোদীর সময় হয়েছে। 12 জন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর সময় মহিলারা হয়েছে। ভারতবর্ষের মধ্যে সবচাইতে বেশি মহিলা কর্পোরেটর ভারতীয় জনতা পার্টির কাছে। ভারতবর্ষের মধ্যে সবচাইতে মহিলা এমপি এমএলএ ভারতীয় জনতা পার্টির কাছে। মেরে মিত্র, ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচাইতে বেশি মহিলা এমএলএ ভারতীয় জনতা পার্টির কাছে। আর লোকসভাতে 2টা সিট আছে, 2 সিটের মধ্যে একটার মধ্যে মহিলা, একটার মধ্যে পুরুষ বিপ্লবদের। তার মানে 50% মহিলাকে দিয়েছে। মেরে মিত্র, ভারতীয় জনতা পার্টি শুধু বলে না, আর তাদের দেখো কংগ্রেস সিপিএম এর 2টার মধ্যে পুরুষ দিয়ে দিছে। একটার মধ্যে আশিস বাবা, আর একটার মধ্যে কি রিয়াং, যতীন্দ্র।
রাজেন্দ্র রিয়াং, মহিলা নাই তাদের কাছে, মহিলা নেই। মহিলাদের সঙ্গে কথা বলুন। বিজেপি এর আগেও একজন প্রতিমা ভৌমিককে মহিলা দিয়েছিল, একজন জেন্টসকে দিয়েছিল 50%। এবারও একজন মহিলা আর একজন পুরুষকে দিয়েছে। আর কংগ্রেস আর সিপিএম মিলে 2 খান পুরুষ দিয়েছে, মহিলাদের কোনো স্থান নেই মেরে মিত্র। কংগ্রেস সিপিএম এ কোই স্থান নেই। তার জন্য আপনাদের অঞ্চলে প্রত্যেকটি মহিলার কাছে যান, আমি যা বলেছি গিয়ে বলুন, দেখবেন সমস্ত মহিলা নরেন্দ্র ভাই মোদীকে ভোট দেবে, সমস্ত মহিলা দেবে। বাড়ি বাড়ি যান, এই কথাগুলি বলুন। এরা বলে একটা করে আরেকটা। সবচেয়ে বেশি নারী সমিতির মিছিল ত্রিপুরা রাজ্যে যদি কেউ করিয়েছে, কমিউনিস্টরা করিয়েছে। কিন্তু তার বদলে নারীদের কি দিয়েছে? তার বদলে নারীদেরকে কিচ্ছু দেয়নি মেরে মিত্র। তার জন্য বিপ্লব দেব যখন যায় তো মানুষের বাস্তব চেহারাটা তুলে ধরে, তখন তাদের মনে হয় কাটা ঘায়ের মধ্যে যে নুন দেয় না, এমনিতেই যদি কুলায় উঠতে না। সেই কারণে এখন জিতেন চৌধুরী কয় ত্রিপুরাতে দেখবে এবার ইলেকশনে নীরব বিপ্লব হবে। ঠিকই বলছেন, নীরব বিপ্লব। নীরব না, তেমন টের পাইছে নাম নেই, নীরব সরব ভিওট হইব। কারণ মানুষ আপনাদেরকে চিনে গেছে। আপনার সকালে এক পার্টি, বিকালে এক পার্টি, নিজের ইচ্ছে মতো কাজ করা। ত্রিপুরাকে এইভাবেই চালাতো মেরে মিত্র। এক সময় 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ত্রিপুরার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে, স্বাধীনতার স্বাদ পেয়েছে। না হলে 1947-এ দেশ স্বাধীন হয়েছিল। ত্রিপুরা মানুষের স্বাধীনতা পেয়েছে 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর। কমিউনিস্টের মানুষের তো স্বাধীনতা ছিল না। যারা কমিউনিস্ট করে তাদেরও স্বাধীনতা ছিল না বন্ধু, তাদের তো আরো স্বাধীনতা ছিল না। আপনি কমিউনিস্টের যারা আছে জিজ্ঞাসা করুন, তাদের স্বাধীনতা যারা কংগ্রেস বিজেপি করে তার চাইতে আরো কম ছিল। আমাদের বাড়ির কাজ করব কি হবে আমরা নির্ণয় করতে পারতাম যারা কংগ্রেস বিজেপি করতো ত্রিপুরাতে। কিন্তু যারা কমিউনিস্ট পার্টির ক্যাডার, এমএলএ, মন্ত্রী, এরা নিজের মেয়ের বিয়ে ঠিক করতে পারতো না, সেটাও পার্টি অফিস তয় করবে। বাবার শ্রাদ্ধ কবে করবে তার ডেট পার্টি অফিসে তয় হবে। মেয়ের জন্ম সিজারিয়ান ডেটটা কবে হবে স্বামী স্ত্রী তয় করতে পারবে না, তারা ডেট ঠিক করবো। মঙ্গলবার আপনার মাই হইব না ফুল হইব। সচ বল আমি সত্যি কথা বলছি। আজকে অনেকে ভুলে যায়, ভাবে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে আমাকে একটু টুকাটুকি করেছে, আমাকে বলছে এই কথাটা এই কথাটা। আরে ভাই, সিপিএম এর সময় যারা সিপিএম এর ক্যাডার ছিল, যারা নেতা ছিল, যারা এমএলএ ছিল, তাদের পর্যন্ত স্বাধীনতা ছিল না। এরাও নিজের পরিবারের সিদ্ধান্ত নিতে পারত না। ত্রিপুরাতে সমস্ত সিদ্ধান্ত, গ্রামের হোক বাড়ির হোক, সব সিদ্ধান্ত পার্টি অফিসের মধ্যে পার্টির ক্যাডাররা নির্ণয় করবে। এমনকি আপনার ঘরের ছেলের কোনো মেয়ে হয়েছে, তার নাম কি হবে সেটাও পার্টি অফিস তয় করবে। এই ছিল ত্রিপুরা রাজ্যের ইতিহাস। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা বাড়ি বাড়ি যান। লোকসভার ক্যান্ডিডেটের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়, বাড়ি বাড়ি যেতে পারবো না। আমার জন্য আর নরেন্দ্র ভাই মোদীর জন্য বাড়ি বাড়ি যাবেন, যেতে পারবেন। আমি যেই কথাগুলি বলেছি সেই কথাগুলি মহিলাদের সামনে তুলে ধরতে পারবেন। আমি যে মহিলাদের বিষয়ে কথা বলেছি, এটি কি সত্যি বলেছি না মিথ্যা মনে হয় আপনাদের? কেউ মিথ্যা মনে হয়? মিথ্যা মনে হয়? কার কার মিথ্যে মনে হয় হাত তোলো তো। তুলে না। আমার জন্য যাবেন আপনারা, বাড়ি বাড়ি যাবেন, বাড়ি বাড়ি যাবেন। লিফলেটটা পেয়েছেন? লিফলেট পেয়েছেন? আমার একটা লেটার আছে, এটা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে স্টিকার লাগানো। আর এখন যে বিপ্লব দেব মহিলাদের উপরে বলল,
আমার পুরো ভাষণ শুধু মহিলাদের উপরে ছিল। আপনারা এই 6 নম্বর আগরতলার আপনাদের এরিয়ার মধ্যে মহিলাদের বিষয়ে আমি যা যা বলেছি, আপনাদের দ্বারা যেই মহিলারা এখানে আসেনি এই কার্যক্রমে তাদেরকে গিয়ে বলুন বিপ্লব দেব এসেছিল, উনি কথা বলেছেন, তুমি তার সঙ্গে সম্মত আছো কিনা। দেখবেন আপনি আপ সমস্ত মহিলা আপনার সহযোগে আপনার সাথ দেবে। তাই আমি আপনাদেরকে বলবো যে কালকে থেকে সময় বের করে, আজকে তো রৌদ্রের মধ্যে আপনারা এসছেন, 5টা 5:30টার পর যখন রৌদ্র কমে যায় তখন বাড়ি বাড়ি ডোর টু ডোর করা, সকালে ডোর টু ডোর করা, বাড়ির কাজকর্ম করুন, কিন্তু সমস্ত মহিলাদেরকে একত্রিত করুন, সমস্ত বাড়িতে যান। দেখবেন মানুষ নরেন্দ্র ভাই মোদীকে আর বিপ্লব দেবকে ভোট দেওয়ার জন্য বসে আছে। শুধু যাওয়ার অপেক্ষা, আপনারা বাড়িতে যান, মানুষ ভোট দেবে আর সেই দিশায় কাজ করবে। মেরে মিত্র, আমি আশা করি আপনারা এই কাজগুলি করবেন। কে কে করবে যার হাত উঠাও। এদিকে তারা করতো না, সিপিএম এর লেগে বসছে, হ্যাঁ এদিকে সিপিএম এর লেগে বসছে, চাইতেন না তো। কার জন্য ভোট চাইবেন? কার জন্য? নরেন্দ্র ভাই মোদী আর বিপ্লব দেবের জন্য। কার জন্য? নরেন্দ্র ভাই মোদী, নরেন্দ্র ভাই মোদী। মেরে মিত্র, আমি আশা করি আপনারা এই কাজগুলি করবেন, বাড়ি বাড়ি যাবেন, আর একটি ভোটও যাতে নষ্ট না হয়। ত্রিপুরার মানুষ গণতান্ত্রিক ভাবে জাগরুক, কিন্তু এই জাগরুকতাকে কমিউনিস্টরা মিসইউজ করেছে লম্বা সময়। এই জাগরুকতাকে কাজে লাগিয়ে ক্যাডার রাজ করেছে, মানুষের উপর অত্যাচার করেছে। আজকে যখন ক্ষমতা হারিয়ে গেছে তখন দেখবেন কত মিডা মিডা কথা কয় তারা। একবার ইয়াদ করুন, 2018-এর আগে বিপ্লব দেব তো মুখ্যমন্ত্রী ছিল, এখন এমপি আছে, তবু আপনাদের দিকে তাকায়, আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের হৃদয়ের কাছে যায়। কমিউনিস্টের লোকাল কমিটির মেম্বারের দিকে তাকানো যেত না। ইয়াদ করো, ঠিক বলেছি? কমিউনিস্টের লোকাল কমিটির সেক্রেটারি তো বহুত বড় বিষয়, তার দিকে তাকাইলে তো আমরা চোখ খুলে লয়ে যাবো গা, চোখ খুলে নিয়ে চলে যাবে। হাঁটার কি নমুনা, চলার কি নমুনা, বডি ল্যাঙ্গুয়েজ, মনে হয় যেমন দুনিয়াটা আবিষ্কার হ্যারি একলা করছে। আর আজকে দেখবেন এদের নমুনা বেচ্চা পাগলাটির মতো ঘুরে রাস্তা রাস্তা। দেখছেন নি বেচ্চা পাগলা? কে কে বেচ্চা পাগলা দেখছে? হাত তোলো তো। দেখছেন নি কেউ বেচ্চা পাগলা? দেখছে না? দেখছেন নি? হ্যাঁ, বেশি মাথা খারাপ হইলে রাস্তার মধ্যে উলট পালট ঘুরে, যেমন জিতেন চৌধুরীর মতো। তাই আমি আপনাদেরকে বলি, একটা কথা দেখছেন নি, আমি আমার রৌদ্রটা গেছে গেছেনি, এবার বুঝছেন ঈশ্বর বিজেপির লোকের গেছেনি রৌদ্রটা। ও সামান্য জায়গা রয়েছে, রৌদ্র নাই, হাওয়াও চলতেছে। কারণ নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী ভারতের প্রকৃতিও চায় যে নরেন্দ্র ভাই মোদীর মতো ব্যক্তি তৃতীয়বার প্রধানমন্ত্রী হোক। প্রকৃতিও চায় না, প্রকৃতিও চায় যে নরেন্দ্র ভাই হি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক। কারণ কি, উনি ভারতবর্ষের মানুষের জন্য এক নতুন দিশা ও নতুন দশা তৈরি করেছেন। তাই আমি আশা করি আমার সমস্ত কার্যকর্তারা, বোনেরা, ভাইয়েরা মিলেমিশে পুরো এরিয়াতে ডোর টু ডোর করে সমস্ত ভোট নরেন্দ্র ভাই মোদীর জন্য আর ভারতবর্ষের কল্যাণের জন্য, আপনার পরিবারকে এক সুন্দর পরিবার দেওয়ার জন্য, এক সুন্দর জীবন দেওয়ার জন্য সবাই মিলে কাজ করবেন। একবার আমার সঙ্গে বলেন, একবার হাত তুলে বলে, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি नड्डा की, 6 नंबर আগরতলা की, महिला मोर्चा की, महिला मोर्चा की। अब सुशांत बिहारी से युवा मोर्चा ना करले बच्चे तो युवा मोर्चा की, देखो युवा मोर्चा स्लोगान दे, महिलार आवाज बेर
যদি যুব মোর্চার স্লোগান দেই, আওয়াজ দেয় মহিলা, দেখছি আমি টেস্ট করে একবার, যুব মোর্চা কি, আরে কোনো পারো না, মহিলারা না আওয়াজে, আরেকবার পারবানি জোরে, সবাই জেন্টসরা জোর করে দেখি মহিলারা হারাইতেন পারেন কিনা, যুব মোর্চা কি, তারা আওয়াজে আইয়ে সুশান্ত, কি অবস্থা তোর, সুশান্তর অবস্থা কাহিল, যুব মোর্চার প্রেসিডেন্ট, তার একটা মালা দিয়ে দেন আপনারা নিচে। তুমি এভাবে থাকলে মহিলারা তোমার মোর্চাই নিয়ে যাবো গা সব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। সমস্ত কার্যকর্তা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি, প্রশাসনিক নির্বাচনের সব চলে যান, এখান থেকে র্যালি শুরু
হবে, দুইটা গাড়ি প্রচারের সামনে থাকবে। গাড়িটা ছেড়ে দিন, সামনে যাই আমরা। এই সুব্রত, আমরা গাড়ি থাকবো ব্রিজের উপরে। बस साइड के तरफ, साइड के तरफ, साइड के तरफ, मिडिल लगा, मिडिल 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 लगा। बस भारत माता की, भारत माता की, बीजेपी बीजेपी प्रमोथा प्रमोथा के हेलो 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 আমাদের জেলার মাননীয় সভাপতি ইতিমধ্যে এসে গেছেন আমাদের র্যালিতে অংশগ্রহণ করার জন্য। আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের জেলা পরিষদের অন্যতম সদস্য মৃদুত মহোদয় উনি এসছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। গাড়ি সরাই দেবো, গাড়িটা পাইলট কার থেকে সব গাড়ি সরাই দেবে, যেতে পারবো না দিকে বুঝুন না, ওই গাড়িগুলো সব সরাই দেন এখান থেকে। Mula puru mana ni? Tang kita jalan dah, tang kita tak payah.
tan cái thấy này cả vô tabu cắt cái thấy cái nắp lên भारत माता की, भारत माता की, बीजेपी बीजेपी भारत माता की। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস পার্টিকে পদ্মবঞ্চনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। পূর্ব ত্রিপুরা আসন্ন লোকসভা প্রার্থী কৃতিকা সিং দেব মহোদয়কে বিপুল ভোটে জয়ী করেন। বন্দে মাতরম। ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস পার্টিকে বিপুল ভোটে জয়ী করেন। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? আমার ভোট তোমার ভোট, আমার ভোট তোমার ভোট, আমার ভোট তোমার ভোট। মা বোনেরা পাঁচবছর, কৃষক শ্রমিক পাঁচবছর, বেকার যুবক পাঁচবছর। বন্দে মাতরম, বন্দে মাতরম। भारत माता की, भारत माता की, बीजेपी बीजेपी। एक नंबर चल जाए। এখানে আমরা হাম বসা এই গাড়িটা চলে যাবে, সামনে চলে যাবে, আরো সামনে চলে যাবে। এই গাড়িটা বুঝুন না, এখানে ট্রাফিক জ্যাম হয়ে যাবে। গাড়ি সামনে সমস্ত গাড়ি চলে যাবে। সবাইকে তো সুমজিৎ
Fighting,
हमारे स्टेट के लिए परवाह करता है, वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा। नेतृत्व जिला सभापति अभिषेक देवराय महोदय के माननीय मंत्री शुक्लाचरण नवादिया महोदय के मंच आसन संख्यक भाग्यवान कारण जों मुख्य 75 वर्ष और लोकसभा जों भोट जों मोदी सरकार रुमानी बागै जे बुलाग्रा महाराष्ट्र प्रदेश किसान मालिक भोट एभाबे जोङो मोथांनायनिफ्राय लाना फुरुखा आं फैला भोटनि बागै याफा गदारखे खबर दिनो आं भारत माता पुरमा प्रज्ञा सिंह पुरमा टिंकू रॉय नरेंद्र मोदी जेपी नड्डा अब की बार 26 तारीख प्रज्ञा सिंह पुरमा महोदय के पद्म चिन्ह विपुल भोटे जय करो। आगामी 26 तारीख प्रज्ञा सिंह पुरमा महोदय के पद्म चिन्ह विपुल भोटे जय करो। भारत माता की। भारतीय जनता पार्टी टिंकू रॉय ने पूरा ऑर्गेनाइज किया है, अपने हेड है। अभी बोले पूरा टीम, पर मुझे मालूम है सबसे ज्यादा काम करने वाला 24 घंटा बिगड़ सोने वाला अपने टिंकू जी है। थैंक यू फॉर ऑर्गेनाइजिंग इट सो ब्यूटिफुली। वेलकम ऑल माय पार्टी हेड्स, हमारे मुख्यमंत्री, आईपीएफटी, त्रिपुरा मोथा और बीजेपी। आपको तो सब पता होगा कि हम लोग सब अब एक है, तो प्लीज आप लोग कंफ्यूज मत होइए। कमल फूल में आप लोग जरूर वोट दीजिए। वो कमल फूल हमारे पास आएगा। जब वो हमारे पास आएगा तो 3 हाथ में और शक्ति आ जाएगी। हम जब आ रहे थे तो हमने मुख्यमंत्री जी को कहा कि यहाँ समस्या बहुत है, यहाँ समस्या बहुत है, कहां से शुरू करें। लोग को पीने के लिए पानी नहीं, रास्ता बहुत खराब था। 4 महीना पहले आप लोग को सबको पता है, 4 महीना में आपका रास्ता में सुधार आया। हम पानी के ऊपर काम करेंगे। तो आप लोग ये जरूर सोचिए कि जो हमारी मुख्यमंत्री है हमारे साथ कंधे पे कंधे लगा के गरीब के लिए जरूर काम करेंगे। आप लोग हमारे भाई साहब को, महाराज बुगागरा को आप लोग पहचानते हैं, तो आप लोग उनका स्पीच से आपके आदत है। हम स्पीच देने वाले नहीं है ना, हम बहुत कम बोलते हैं, इसलिए हमारा स्पीच इतना
दमदार नहीं होता है। पर अगर मेरा भाई से सीखूंगी तो वो क्या करता है, ऐसी ही आवाज आएगा जब हम लोग जीतेंगे, जब हमारा रिजल्ट आएगा तो ऐसी आवाज हमको चाहिए आप लोग सबसे। हमको उम्मीद है कि हमारी वीर विक्रम दादाजी ऊपर से देखेंगे और सबको आशीर्वाद देंगे, आपको सब बोलेंगे बहुत बहुत धन्यवाद कि हमारे बेटी को आपने एक जगह दिया, एक मौका दिया आप लोगों के लिए काम करने के लिए, और हम पूरे तरीका से वो निभाएंगे। थोड़ा सा पेशेंस रखिए, कभी कभी बड़े काम करने में थोड़ा सा दिक्कतें आते हैं, थोड़ा सा समय लगता है, पर वो आप अपना दिल में वो पेशेंस रखिए, थोड़ा सा सब्र कीजिए और आपका फल जरूर मीठा होगा। बहुत बहुत धन्यवाद। हम भाई बारात साहब के साथ फिर आपकी मुलाकात होगी और फिर हम लोग स्टेज में एक बार आपके लिए डांस करेंगे। अभी हम ट्रेन के डांस नहीं कर पाए, वो खुलने लगा था तो हमको इसलिए हटाना पड़ा। पर अभी मुख्यमंत्री के भाषण के बाद हम चाहेंगे हम फिर से आपके वो पहन के यहाँ पे थोड़ा सा आप लोग के लिए एक बार एक नाच करके जाएंगे। मंजूर? थैंक यू। हम बार इनको जिताना है। इस बार कॉन्टेस्ट नहीं होगा। इस बार हम लोग अपना जो हमारा दोहा के लिए, हमारे देश के लिए, हमारे पूरे राज्य के लिए परवाह करता है, हमारे स्टेट के लिए परवाह करता है, वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा। আজকে এই ফাইটে আমাদের সাথে পা মিলিয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার জনক প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, সাথে রয়েছেন রাজ্যের বরিষ্ঠ মন্ত্রী অনিন্দিতা বর্মা সহ কয়েক মন্ডল সভাপতি। আমরা বংশবাদের রাজনীতি থেকে মুক্ত, হিংসা ও সাম্প্রদায়িকতার নেই কোনো চিহ্ন। আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে, এই ডবল ইঞ্জিন সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে। ত্রিপুরাকে চলুন
ব্যবস্থা হয়েছে সর্ষের সুরক্ষার, সরকার নিয়েছে গরিবের চিকিৎসা ভার, মহিলারা পেয়েছেন নিজেদের অধিকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। নতুন রাস্তা তাই বিজেপিতে ত্রিপুরার রাস্তা। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। তাই ভোট দিতে কোনো মতেই করবেন না ভুল, ত্রিপুরায় আবারও ভোটান পদ্মফুল। মোদি মানিক সাহার সাথে এগিয়ে চলুন উন্নয়নের পথে। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা জুড়ে পথ উঠছে, ঘরে ঘরে আওয়াজ উঠছে, এই সুশাসন চলতে থাক, আর সব বাধা ভুলে যা। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। হয়েছে বঞ্চনার প্রতিকার, বুঝে নিয়েছি অধিকার। নতুন সুযোগ নতুন আশা, নিজের পরিচয় নিজের ভাষা, নিজের হাতে ভবিষ্যৎ, উন্নয়নের শপথ। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। আমরা বংশবাদী রাজনীতি থেকে মুক্ত, হিংসা ও সাম্প্রদায়িকতার নেই কোনো চিহ্ন। আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে, এই ডাবল ইঞ্জিন সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে। ত্রিপুরাকে চলুন আবার সোনার ত্রিপুরা বানাই, এগিয়ে আসুন ভাইয়েরা বোনেরা ও সবাই, গঠন করুন আবার মোদি মানিক সাহার সরকার। নিয়ে আসুন ত্রিপুরাতে পুনর একবার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। কৃষকদের স্বপ্ন হচ্ছে সাকার, ব্যবস্থা হয়েছে সর্ষের সুরক্ষার, সরকার নিয়েছে গরিবের চিকিৎসার ভার, মহিলারা পেয়েছেন নিজেদের অধিকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। নতুন ট্রেন নতুন রাস্তা তাই বিজেপিতে ত্রিপুরার রাস্তা। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক সাহার সরকার। সক্রিয় নির্বাচক মন্ডলী, আমাদের পূর্ব ত্রিপুরা আসনের যিনি প্রার্থী মহারানী প্রীতি সিং দেববর্মা, ওনার সমর্থনে আজকে আমরা খোয়াই রাজপথে মিছিলের মধ্য দিয়ে আমরা ভোট চাইতে বেরিয়েছি। আমাদের এই মিছিলে নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। উনি খোয়াইয়ের মন্ডলীর কাছে ভোট চাইতে এসছেন সম্মানীয় প্রীতি সিং দেববর্মার সমর্থনে।
भारत माता के भारत माता के एक ये करा वंदे मातरम वंदे मातरम बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद बीजेपी जिंदाबाद আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন আসন্ন নির্বাচনে বিজেপিকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন মহারানী কীর্তি সিং চাকমাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন মহারানী রাজনীতি থেকে মুক্ত হিংসা সাম্প্রদায়িকতার নেই কোন চিহ্ন আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে এই ডবল ইঞ্জিন সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে ত্রিপুরাকে চলুন আবার সোনার ত্রিপুরা বানাই এগিয়ে আসুন ভাইয়েরা বোনেরা ও সবাই গঠন করুন আবার মোদী মানিক সাহার সরকার নিয়ে আসুন ত্রিপুরাতে পুরার একবার ত্রিপুরা চাইছে আবার মোদী মানিক সাহার সরকার ত্রিপুরা চাইছে আবার মোদী মানিক সাহার সরকার কৃষকদের স্বপ্ন হচ্ছে সাকার ব্যবস্থা হয়েছে শস্যের সুরক্ষার সরকার নিয়েছে গরিবের চিকিৎসা ভাই মহিলারা পেয়েছেন নিজেদের অধিকার ত্রিপুরা চাইছে আমার মোদী মানিক সাহার সরকার বলছে নতুন ট্রেন নতুন রাস্তা তাই বিজেপিতেই ত্রিপুরা রাস্তা ত্রিপুরা চাইছে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে আজকে খোয়াইয়ের রাজপথে পদযাত্রায় অংশগ্রহণ করেছেন ত্রিপুরা রাজ্যের
সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী সততার প্রতীক প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয় পদযাত্রায় অংশগ্রহণ করে চলেছেন পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা। আমরা বিজেপি খোয়াই মন্ডল কমিটির পক্ষে খোয়াইয়ের গণদেবতাদের কাছে আগামী 26শে এপ্রিল পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে মহারানী কৃতি সিং দেববর্মাকে রেকর্ড ভোটে জয়যুক্ত করার জন্য খোয়াইয়ের সর্বস্তরের জনগণের কাছে বিনম্রভাবে আবেদন রাখছি। শ্রদ্ধেয় সজ্জন মন্ডলী, আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনের বিজেপি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মাকে চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করার লক্ষ্যে খোয়াইয়ের রাজপথে এখন পদযাত্রায় অংশগ্রহণ করে চলেছেন ত্রিপুরা রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। মিছিলে হাঁটছেন পূর্ব ত্রিপুরা জনজাতি সংরক্ষিত আসনের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা। আমরা খোয়াইয়ের নির্বাচক মন্ডলীর কাছে বিনম্রভাবে আবেদন রাখছি, আগামী 26শে এপ্রিল পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে রেকর্ড ভোটে জয়যুক্ত করার জন্য খোয়াইয়ের সর্বস্তরের জনগণের কাছে বিনম্রভাবে আবেদন রাখছি। বন্দে মাতরম, বন্দে মাতরম। পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয় করুন। পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি মনোনীত প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয় করুন। ত্রিপুরার দিকে দিকে একই আওয়াজ, বিজেপি জিতছে জিতবে। নরেন্দ্র মোদী জিতলে তৃতীয়বারের মতো চলবে। বন্দে মাতরম। এই সুশাসন চলতে থাক, আর সব বাধা ভুলতে যা। ত্রিপুরা চাইতে আবার মোদি মানিক সারা সরকার। করেছে বঞ্চনার প্রতিকার, উঠে দিয়েছি অধিকার।
খোয়াইবাসী নির্বাচন মন্ডলী আসন্ন লোকসভা নির্বাচন আমাদের পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে মনোনীত প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মাকে পদ্মফুল কিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবার লক্ষ্যে আজকে আমরা পদযুগে বেরিয়েছি। আমরা গণদেবতাদের আশীর্বাদ এবং ভোট প্রার্থনায় আজকের আমাদের এই পদযাত্রায় অংশ নিয়েছেন রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয় সহ পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনের যে প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া এবং রাজ্যের বরিষ্ঠ দুই মন্ত্রী শ্রদ্ধেয় ত্রিপুরায় মহোদয় শ্রদ্ধেয় অনিমেষ দেববর্মা মহোদয় সহ খোয়াই মন্ডলের সমস্ত নেতৃবৃন্দরা আজকের এই পদযাত্রার মধ্য দিয়ে আমরা এলাকার নির্বাচক মন্ডলী গণদেবতাদের কাছে আমরা ভোট চাইছি। আমাদের প্রার্থী শ্রীমতী কৃতি সিং দেববর্মাকে পদ্মফুল কিনে ভোট দিয়ে আপনারা বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আবেদনটুকু রইল। বন্দে মাতরম, বন্দে মাতরম। পদ্ম কিনে ভোট দিয়ে বিজেপি পার্টি বিপুল ভোটে জয় করুন। পদ্ম কিনে ভোট বিজেপি পার্টি বিপুল ভোটে জয় করুন। গ্রাম ত্রিপুরার এই আওয়াজ বিজেপি পার্টি দিচ্ছে জিতবে। গ্রাম ত্রিপুরার এই আওয়াজ বিজেপি পার্টি দিচ্ছে জিতবে। গ্রাম ত্রিপুরার এই আওয়াজ বিজেপি পার্টি দিচ্ছে জিতবে। আজকের এই পদযাত্রা অংশগ্রহণ করবার জন্য ডক্টর মানিক শাহ আপনাকে জানাই স্বাগতম। খোয়াইবাসীর পক্ষ থেকে ডক্টর মানিক শাহ আপনাকে জানাই স্বাগতম। খোয়াইয়ের পূর্ণভূমিতে মানিক শাহ আপনাকে জানাই স্বাগতম। বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। বিজেপি প্রার্থীকে পদ্মফুল কিনে ভোটে বিপুল ভোটে জয় করুন। বিজেপি প্রার্থীকে পদ্মফুল কিনে ভোটে বিপুল ভোটে জয় করুন। বন্দে মাতরম। ভারত মাতা কি, ভারত মাতা কি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। বলো বলো সবে বলো ভারত মাতার জয়। আরে মোদিজির গুণগান গাইছে সকল জন। বলো 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 সবে ভারত মাতার জয়। মোদিজির গুণগান গাইছে সকল জন। আরে বিরোধীর ঘরে পড়ে গেল তারা, ও তাদের মুখটা আজকে কালা, সবার মুখটা আজকে কালা। তাদের মুখটা আজকে কালা, সবার মুখটা আজকে কালা। अरे डरना नहीं रे, मोदी है ना जो करे सब काला। बोलो 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 सबे भारत मातार जय। मोदीजीर जय गान गाइছে সকল জন। আবার বিজেপি আইতাছে গো, রাজ্যবাসীর ঘরে ঘরে এই কথা গো। আরে জাতি জনজাতি সবাই বলছে আবার গো, ঘরে ঘরে পদ্ম বলে সবার আশা গো। দেশে আবার বিজেপি আইতাছে গো, রাজ্যবাসীর ঘরে ঘরে এই কথা গো। অধিকার বুঝে নিয়েছে অধিকার, নতুন সুযোগ নতুন আশা, নিজের পরিচয় নিজের ভাষা, নিজের হাতে ভবিষ্যৎ, উন্নয়নে শপথ। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার। ত্রিপুরা চাইছে আবার মোদি মানিক শাহর সরকার। আমরা বংশবাদী রাজনীতিতে মুক্ত, হিংসা ও সাম্প্রদায়িকতার নেই কোন চিহ্ন। আমাদের একজন জনপ্রিয় মুখ্য সেবক আছে, এই হিন্দির সরকার দ্রুত এগিয়ে যাচ্ছে। ত্রিপুরাকে চুনাবার শোনার
সাহার সরকার সকলের স্বপ্ন হচ্ছে সাকার ব্যবস্থা হয়েছে সর্ষে সুরক্ষার সরকার নিয়েছে গরিবের চিকিৎসা মহিলার পেয়েছেন অধিকার ত্রিপুরা চাইছে আমার মোদি মানিক সাহার সরকার ত্রিপুরায় আবারও ভোটার বন্ধ মোদি মানিক সাহার সাথে এগিয়ে চলুন উন্নয়নের পথে ত্রিপুরা চাইছে আমার মোদি মানিক সাহার সরকার ত্রিপুরা শ্রদ্ধেয় নির্বাচক মন্ডলী আসনে বিজেপি দলের মনোনীত প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মাকে পদ্মফুল দিনে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করবার জন্য আজকে আমরা খোয়াই রাজপথে পদযুগে বেরিয়েছি। আমাদের গণদেবতাদের ভোট চাইবার জন্য আজকের এই মিছিলে পা মেলিয়েছেন রাজ্যের সর্বকালের সর্বশ্রেষ্ঠ জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। আমাদের এই মিছিলের অগ্রভাগে রয়েছেন পূর্ব ত্রিপুরা আসনের যিনি প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মা, সাথে রয়েছেন রাজ্যের জনপ্রিয় দুই মন্ত্রী শ্রদ্ধেয় ত্রিপুরা মহোদয়, শ্রদ্ধেয় অনিমেষ মহোদয় সহ খোয়াই মন্ডলী সম্মানিত নেতৃবৃন্দ। আমরা এই মিছিলের মধ্য দিয়ে আপনার এলাকার গণমাধ্যমের কাছে ভোট চাইছি। আসন্ন লোকসভা নির্বাচনে শান্তির ত্রিপুরা, এক ত্রিপুরা সুস্থ ত্রিপুরা গড়তে আপনারা আমাদের যিনি প্রার্থী মহারানী কীর্তি সিং দেববর্মাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আপনারা দেখুন।
সরকার ত্রিপুরা চাইছে আবার অভিমানী দিশাহার সরকার কৃষকদের স্বপ্ন হচ্ছে সাকার ব্যবস্থা হয়েছে সরষের সুরক্ষা সরকার নিয়েছে গরিবের কিষান শহর রাজ্যের বরিষ্ঠ মন্ডলের সমস্ত আমরা ফয়েল স্মৃতি সিং দেববর্মার বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি লোকসভা নির্বাচনে স্মৃতি সিং দেববর্মাকে পদ্মফুল দিয়ে ভোট দিয়ে নতুন ভোটে জয় করুন। লোকসভা নির্বাচনে স্মৃতি সিং দেববর্মাকে পদ্মফুল দিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। খোয়াই থেকে সিপিএম নির্বাচন, খোয়াই থেকে সিপিএম নির্বাচন, সন্ত্রাসী সিপিএম খোয়াই থেকে নির্বাচন, সিপিএম কংগ্রেস সমর্থন খোয়াই মানুষ মানছে না, মানছে না। কংগ্রেস সিপিএমের অনুমোদন খোয়াই মানুষ মানছে না, মানছে না। পুরো বলে দিই উন্নয়নের শত্রু সিপিএম কংগ্রেসের একটিও ভোট নয়, উন্নয়নের শত্রু সিপিএম কংগ্রেসের একটিও ভোট নয়, উন্নয়নের শত্রু কংগ্রেস সিপিএমের একটিও ভোট নয়। লোকসভা নির্বাচনে স্মৃতি সিং দেববর্মাকে পদ্মফুল দিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। স্মৃতি সিং দেববর্মাকে পদ্মফুল দিয়ে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। খোয়াই থেকে এগিয়ে আবার স্মৃতি সিং দেববর্মা জিতছে, জিতছে। খোয়াই থেকে এগিয়ে আবার স্মৃতি সিং দেববর্মা জিতছে, জিতছে। বন্দে মাতরম, বন্দে মাতরম। আজকের এই মিছিল প্রফেসর ডক্টর মানিক স্বাগতম।
প্রফেসর ডক্টর মানিক শাহকে জানাই স্বাগতম। ময়ের পূর্ণভূমিতে আপনাকে জানাই স্বাগতম। বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। প্রফেসর ডক্টর মানিক শাহ জিন্দাবাদ। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ জিন্দাবাদ। প্রফেসর ডক্টর মানিক শাহ জিন্দাবাদ। ময়ের পূর্ণভূমিতে আপনাকে জানাই স্বাগতম। ময়ের পূর্ণভূমিতে আপনাকে জানাই স্বাগতম। কৃতি সিং দেববাবাকে পদ্মফুল দিলে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। কৃতি সিং দেববাবাকে পদ্মফুল দিলে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। ময়ের দিকে দিকে একে আমার কৃতি সিং দেববাবা জিতছে জিতছে। ময়ের দিকে দিকে একে আমার কৃতি সিং দেববাবা জিতছে দেখে বাড়ির সামনে দেখো সামনে 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 তাদের নেমে দেন বসে বসে তো ওটা দে লাইভ চলতে তো इनको जिताना है। इस बार कॉन्टेस्ट नहीं होगा। इस बार हम लोग अपना जो हमारा दोहा के लिए, हमारे देश के लिए, हमारे पूरे राज्य के लिए
परवाह करता है, हमारे स्टेट के लिए परवाह करता है, वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा। लाइबा समय तिने एकर साइन लाइखा तिने अजागबसं तिने वंशने नांगो जिने त्रिपुरासने भागे एकर साइन खाइछने वो त्रिपुरासने भागे जाति जनजाति उभय अंशने भागे भारतीय प्रधानमंत्री तिने त्रिपुराने भवने भागे तिने जदि आशका अवदान रहेको मुखाकार जों त्रिपुराने हयते आनी निजिस्व भोट न आम भारतले प्रधानमन्त्रीमा तामने भागे उपहार दिया तंगाई ताको तेबुको छ तिने सुनको महारानी कीर्ति सिंह जबरमने हारेर भागे महारानी कीर्ति सिंह जबरमने विरुद्ध क्रममा कम्युनिस्ट कांग्रेस तिने माटे मैदान अंकुरेजामा प्रचार गइलाई बनाकी त्रिपुरा हस्ते ने लोकल कैंडिडेट या बनाकी सिने कगमाया बनाकी सिने त्रिपुरा हस्ते लोकल कैंडिडेट या कम्युनिस्ट चलावा संयुक्त ताको तेबुको छ राज परिवारले विरुद्ध कक समान राज परिवारले विरुद्ध षड्यन्त्र क्लेमा लगातार तिने 25 वर्ष पूरा 10 वर्ष में 35 वर्ष त्रिपुरा हस्ते राजत्व क्या आगामी दिन ताको तेबुको छ त्रिपुरा हस्ते হইতে কমিউনিস্ট कांग्रेस के चलाने कांग्रेस संस्थाने थाका समय कुरामा नाय जे समय कम्युनिस्ट सरकार तंगो कांग्रेस के कबामा बरो तिने आक्रमण खाइ जागो जे समय कांग्रेस के सरकार तंगले जराव कम्युनिस्ट का आक्रमण खाइ जागो तब ब्लैक एंड व्हाइट ने पीरियड करे का ताको बुकोरा तब बेने ब्लैक एंड व्हाइट ने मोबाइल ने पीरियड करे का तब जो तो रेगा तांगाय दिन मजुरी खाइनाय राबर टेपर बिजनेसमैन जतनी यागन नरेंद्र मोदी ने सरकार ने एंड्रॉइड मोबाइल में प्रयोग तब एक जने ब्लैक एंड व्हाइट ने मोबाइल में प्रयोग तब एक रेखा हानक को खाने हानक ने प्रयोग तब एक रेखा तब कोरा तब ने जो गंखा बिल्डिंग जो तब ने जो गंखा पाकनी जो तब ने जो गंखा महीने एंड्रॉइड ने जो अपने बागे देशकानी निर्वाचन आंगने थे को बनाने में चाहूँगा कर्म विधानसभा 16,000 सकावा सिने भोट माने सिने बरमरांग एमएलए संजय माने त्रिपुरानंद तिने अराजगाने सिने खचुक शासनामय विधानसभा सदस्य हरका तब तीन दल एक लगे भारतीय जनता पार्टी भोट एक जगह थांगनाय त्रिपुरा माथाले भोट एक जगह थांगनाय आरपीएफले भोट एक जगह थांगनाय कर्म विधानसभा केन्द्र হইতে প্রত্যেকটা ভোট সেন্টার হইতে कांग्रेस के कम्युनिस्ट विरुद्धে चंद्रना 0 भाग 7 भोट बर्णाचल के बेरहनाय তিনি জিতেন বাবুর চেহারা চন্দ্রগো জিতেন বাবু যে জব পার্লামেন্ট সদস্য অংশ ত্রিপুরা হাসরি ক্যাবিনেট মিনিস্টার অংশ ত্রিপুরা হাসরি ত্রিপুরা অংশ সংবিধানের বাগে সম্মান খা তামনুকা চন্দ্রনে জরাবো একটা রাজ পরিবার নিয়ে একটা কুটুম্ব রাজ পরিবার নিয়ে সদস্য সম্মান দিমারে তব শ্রী কেন তব নেসিনে অরণ্য পানি নগরাই কথা অনারেবল চিফ মিনিস্টার বিনি ইয়াকবাই থাম্বাই খাইয়ে আগরতলা कमान समनिव 0 पॉइंट महाराजा वीर विक्रम किशोर मालुकने मध्य अतिरिक्त महाराजा वीर विक्रम किशोर मालुकने कांग्रेस अमेरिका के सरकार भागने पड़े আগরতলা ने आस्थाबल मैदान कम्युनिस्ट जलसे के इस्लाम जागो तिनी सरकार भागने जराव আগরতলা विमानबंदर न महाराजा वीर विक्रम किशोर मालुकने पंथे पाइलो আগরতলা विमानबंदर महाराजा वीर विक्रम किशोर मालुकने मुक्ति आतलुगो तिनी सिनी गहन भागने पड़े जाति जनजाति चौधरी तिने सम्मान हुए ओडिशा पर्वत सौजनीय सारा वर्ल्ड तिने गुरु हुए तंखा एम 2018 साल का परिवर्तन माने या बोला भारतीय जनता पार्टी आईपी विसिते कम्युनिस्ट जरावा रिसाया पजा गाय रिसाला कुबे भितारी रहो जिन बाबू संग रिसाला पजा सम्मान दिया जिने कम पजा सम्मान दिया जिने सरकार भागने पड़े तिने 12 वर्ष सुनिया सारा वर्ल्ड पजा थामे सोया और इसा जिने अवदान दंगो और इसा से बोलने से दंगो और इसा जिने अधिकार दंगो अब सम्मान भारतीय जनता पार्टी ते अभ्यर्थी ते त्रिपुरा आगामी दिन ते नारायण नागाता को देखो सब मोदी पार्टी नरेंद्र भाई मोदी पार्टी যে ব্যক্তি
2019-এ 303 সিট, এখন বলছে 400 পার করতে হবে। ওই পার্টির পৃষ্ঠা প্রমুখ রৌদ্র লাগলে এদিকে এদিকে তো আরেকটু গেলে সিপিএম বেরোবো। আমি একটা সিস্টেম করবো, এদিকে রোদ রাখুন, এদিকে ছায়া রাখুন, ছায়ার দিকে থাকবো সিপিএম আর রোদের দিকে বিজেপি, দেখি কই দাঁড়ায়। বন্ধু, রৌদ্র আর বৃষ্টি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা ঘিরতে পারে না। ভারতীয় জনতা পার্টি এক সোচ, এক চিন্তা, এক দিশা। ভারতীয় জনতা পার্টি সত্তাতে বসার জন্য ব্যবস্থা নয়। ভারতীয় জনতা পার্টি অ্যাডজাস্টমেন্ট নয়। রামনগরের সিপিএম এর আর কংগ্রেসের মানুষ তো দুর্দশা। কেন? লোকসভায় হাত ছিঁড়তে দিতে হবে, বিধানসভার মধ্যে কাস্ট্রাতিতে ভোট দিতে। কি অবস্থা আইনি, এরা মনে কেউ চিন্তাও করে নাই। উতালে ক্যান্ডিডেট দিয়ে দেয়, ওটাই দিয়েছে, ওর সেখানে হাতিলিতে ভোট দিতে হবে। আর বিধানসভার মধ্যে দীপক বাবুর সঙ্গে লড়াই করবে। এমনি তো 2 রত্ন বিজেপির কাছে আছে, আরেক রত্ন দরকার আছে? আছে কেউ দরকার আছে? রতন চিনি তো 2টা আছে আমার কাছে, আরেকটা দরকারই নাই। এই আইসে কাস্তাতিরিয়া, হাতে কাস্তাতিরিতে ট্রেনিং লাগো। দীপক বাবু চিন্তা করেন কেন? এটা আমল তা ভোট দিয়া কংগ্রেস আর কমিউনিস্টের এমন জলান দিব, চিন্তা করেন না। কে বিনাশকালে বিপরীত বুদ্ধি, দিশারা হয়ে গেলে মানুষ যেটা করে সেটাই করছে। দিশারা হলে মানুষ যেটা করে এটাই করছে। কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বেলে আছেন, জানেন কি? কোর্ট থেকে বেল 5,000 কোটি টাকার কেলেঙ্কারি। আর কমিউনিস্ট কমিউনিস্টের তো ত্রিপুরার জনতা বেলে রেখে দিচ্ছে। ত্রিপুরার জনতা কমিউনিস্টকে বেলে রেখেছে, তার জন্য হিন্দু নাই কাস্তাতের চিহ্নে লোকসভা দাঁড়ায়, তার জন্য হাওলা করেছে। তার চিহ্ন সেও 5,000 কোটি টাকার বিলের মধ্যে রয়েছে। প্রায়শ্চিত্ত করা উচিত। জয়পুরের যে কংগ্রেস আর কমিউনিস্টের নেতৃত্বের কারণে হাজারো মহিলা বলাৎকার হয়েছে, হাজারো লোক খুন হয়েছে, রামনগরে মারপিট হয়েছে, বাড়ি ঘর হয়েছে, যেটা সুশান্ত বাবু বক্তব্যে বলছিলেন যে জোর করে মারপিট করে স্বর্গীয় সুনুদাকে পরাজিত করা হয়েছিল। তখন পরাজিত করা দরকার কি? সুনুদা তো হাত চিহ্নে দাঁড়িয়েছিলেন। এখন যে হাত চিহ্নিতে ভোট দিতে হয়, তখন কেন করলেন? আরে কমিউনিস্টের নেতাদের ভাগ্য হলো তখন অমিত শাহ আর নরেন্দ্র মোদী ত্রিপুরার আসেনি, তখন যদি আসতো চুপটা সাফ করে দিতাম। তখন ক্ষমতা রয়েছে কার জন্য? এই হাত চিহ্নের নেতৃত্ব ত্রিপুরা যারা করে তাদের জন্যই ছিল, গ্যারান্টি সহকারে বলতে পারি আমি। না হলে কমিউনিস্ট এমন কোন কাজ করেনি যে কারণে ত্রিপুরাতে সত্তাতে 25 বছর থাকতে পারে। বন্ধুরা, সম্বোধন করিনি, একজন দুজনের নাম আমি বলবো। আমার নজওয়ান মন্ত্রী সুশান্ত চৌধুরী, ও তো টাইটেল চৌধুরী নয়, কাজো চৌধুরী। ওনার পিতা স্বর্গবাস হওয়ার পরও উনি পার্টির প্রতি, কার্যকর্তার প্রতি সমর্পিত
জন্য এখানে ময়দানে বসে আছেন এসে মঞ্চে। আর দীপক মজুমদার নামই তো দীপক, জ্বলতেই থাকে, নিজে জ্বলে অন্য কাউ দেয়। আর নিজে দীপক আর নিচে কিন্তু একটা অন্ধকার থাকে, এই অন্ধকারটা হচ্ছে রতন বাবু। এর নামই আমি কি বলবো। ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদী এমন একজন প্রার্থী করেছে যে দীপক নিজে চলে রামনগরকে আলো করবে, অন্ধকার রতনকে বিচক্ষণ করবে। মঞ্চে অনেক আলো আছে, সমস্ত আলো একসঙ্গে দিলে রামনগর অনেক বেশি আলো করতে যাবে, বাংলাদেশ জুতো দেখা দেবে। সেই কারণে আমি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তার প্রতি হব। আমাকে অনেকে বলে বিপ্লব দা আপনারা দেখে সিপিএম বাড়ি ঢুকে যায়। আরে আমি এমন কিছু থরি, এরা কুকুরের জন্য বাড়িতে ঢুকে যায়। সিপিএম এর কার্যকর্তা নয়, নেতা। কার্যকর্তা সিপিএম এর, আমিও ভালোবাসি সিপিএম এর কার্যকর্তাকে। আমি আজকে এখানে সমস্ত পৃষ্ঠা প্রমুখদের বলবো, এক একটা সিপিএম এর কার্যকর্তার বাড়িতে যান, ভোটারের বাড়িতে যান, সমস্ত লোক দীপক মজুমদারকে, বিপ্লব দেবকে ভোট দেবে। আমি বলেছি, আমি যা বলছি আমি অ্যাসেসমেন্ট করে বলি। এরা সিপিএম এর নেতারা, কংগ্রেসের ত্রিপুরার যে নেতার অত্যাচার তিক্ত তারা বেশি। লজ্জা হতে বা আসতে চায় না আপনার সামনে। আপনার সময় ঝগড়াঝাটি হয়েছে, যে বলুন আমাদের সময় নিচে ঝগড়াঝাটি হয়েছে, তাতে কি আসে যায়। যারা আসলে ঝগড়াঝাটি নাটক করত, এরা তো এক পরে কুলে না কান্দুরটা বেরিয়েছে, কদ্দুরের মাথা তুলে দেব। তা আমরা কেন লড়াই করবো? আমাদের দরকার কি কংগ্রেস সিপিএম এর রাজ্যে করা? রামনগরবাসী, ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা যান আপনারা বাড়ি বাড়ি। বিপ্লব দেব যেটা বলে অ্যাসেসমেন্ট করে বলে, ত্রিপুরা রাজ্যে কংগ্রেস এক নেই, কোথাও কংগ্রেস নেই, রামনগরও নেই। সিপিএম এর ভোটটাকেই ট্রান্সফার করতে হবে। এখন সিপিএম এর ভোট স্বয়ং মানিক সরকারও ট্রান্সফার করবে না, লিখুন ডায়েরিতে। ওনার 4 বারের মুখ্যমন্ত্রী 27 তারিখ যখন এই রতন বাবু নমিনেশন পত্র আশিস বাবুকে নিয়ে দিয়েছেন, তখন এই তরমুজ দুটা দেখা গেছে, একটা ক্যান্ডিডেট তরমুজ আর একটা তার ভোটটা। আর কমিউনিস্টের অপবিত্র কর, আর একটা হচ্ছে আদা চোর। আদাও চুরি করে, জাল লাগে না আদা চুরি করলে? মিষ্টি চুরি করো, রসগোল্লা চুরি করো। আমিও চুরি করছি ছোটবেলা, একটা চিনি খাইয়ালাই, মিষ্টি খাইয়ালাই, গোলাপ জামুন জিলাপি খাইয়ালাই। আদা চুরি করে আমি খাইছি না ভাই। আদা চুরি করে ত্রিপুরার অন্য মানুষ খাইতো না। এরা মিছিল নিয়ে বেরিয়েছে, আমি তো নজর রাখি তার মিছিলের মধ্যে কে কে আছে, ফটোটা তুলবো। আমি চিন্তা করছিলাম মানিকদা কোন সময় আসবে, মানিকদা কোন সময়। মানিকদা আসে না, মানিকদা তাদের মিছিলে ছিল না। মানে মানিকদা তাদের এই অবৈধ জোটকে মানে না। দেখি না তাদের হিম্মত হলে ওনাকে দিয়ে একটা বক্তব্য দেওয়ার জন্য রামনগরে। দেখি আসুক। আমি তো বলছি, সাংবাদিকরা দেখছেন তো, যে মানিকদা এসে বসুক, বলুক যে হাত চিহ্নিতে ভোট দেওয়ার জন্য। এই চিন্তা আমার তুলতে হবে। 4 বারের মুখ্যমন্ত্রী, 25 বছরে টানা সরকার, সিপিএম এর সেক্রেটারি, তাবার নেতা, দুনিয়ার মধ্যে স্বর্ণযুগ এনেছে। এখন বলবে শেষ বয়সে 75 বছর বয়সে হবে হাত চিহ্নিতে ভোট দেবো? মাথা খারাপ। জীবনও বলবে না, জীবনও বলবে না। তার জন্য বলি মেরে কার্যকর্তা, পৃষ্ঠা প্রমুখ, রোদ্রে বিজেপিকে হিলাতে পারে না, বৃষ্টিতে হিলাতে পারে না। बीजेपी के कार्यकर्ता को तो हिलाते पारे सिर्फ जनता, पब्लिक। और पब्लिक 40 কোটি ভারতবাসী নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে আছে, আর কেউ সঙ্গে নেই। মেরে মিত্র শুধু নরেন্দ্র ভাই মোদীর সঙ্গে। তাই আমার রামনগরের প্রত্যেকটি কার্যকর্তার প্রতি নিবেদন, আমি আমার নিজের ভোট দেব, কিন্তু সঙ্গে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিজন,
এখনো রামনগরে যারা সিপিএম এ রয়েছে এদের কাছে যান, যে বিপ্লব দেব পাঠিয়েছে, নরেন্দ্র ভাই মোদী পাঠিয়েছে, নমস্কার জানিয়েছে, আপনার আশীর্বাদ চায়। রামনগর প্রতিটি কমিউনিস্ট পরিবার থেকে আছে ভারতীয় জনতা পার্টি পদ্ম চিহ্নের ভোট ঠিক দেবে। আপনাদেরকে একবার যেতে হবে, গেলেই কাজ হয়ে যাবে। কারণ কি, রামনগরের মানুষ এই তরমুজদারের আমনের থেকে বেশি ছিল। और আমি আগেও বলেছি, কালকে সুনামর আছে 10,323 আন্দোলন আগরতলাতে। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পর কত আন্দোলন রাস্তায় বসে যায়। আরে আমি তো ক্যাবিনেটে সিদ্ধান্ত করে, সুশান্ত বাবু আমার সঙ্গে মন্ত্রী, আমি সুপ্রিম কোর্টের কাছে নিবেদন করেছি যে মানবিক দৃষ্টিতে তাদেরকে ছেড়ে দিন। এরা কমিউনিস্টের ক্যাডার ছিল, তবু আমি চাকরি দেওয়ার জন্য তৈরি ছিলাম, কিন্তু আমি জেলে যাওয়ার জন্য তৈরি নেই মেরে মিত্র। তার জন্য সুপ্রিম কোর্টের কাছে গিয়েছিলাম, সুপ্রিম কোর্ট বলেছে না, দেওয়া যাবে না, এটা অবৈধ। তখন আমার কিছু করার নেই। কিন্তু তাদের চাকরি কে দিয়েছে? কমিউনিস্টরা অবৈধভাবে দিয়েছে, তাদেরই ক্যাডার জানে এগুলি চলে যাবে। জানার পরও অবৈধভাবে চাকরিগুলি সঠিকভাবে দিতে পারত। আর চাকরিগুলি খেয়েছে কে? কোর্টকে জানকারিটা কে দিয়েছে? কে চেষ্টা করেছে? এই যে প্রার্থী দাঁড়িয়েছে আশিস বাবু আর তেনের বন্ধু তরমুজ দুইটা মিল্লা করছে। এইবার 10,323 পরিবারকে আমি বলি, চিনে রাখুন, এই কংগ্রেস সিপিএম কে একজনে দিছে, একজনে খাইছে, দুটো এক লোকের দিয়ে বইয়া সে ইলেকশন করে। এর ত্রিপুরার চরিত্র, এদের নেতৃত্ব, কি ক্যারেক্টার বলে? এটা তো পাকিস্তানে ডাক দিলে যাবো না, চীনে ডাক দিলে যাবো না, নেয় না। এদিকে কমিউনিস্ট পার্টি কত চীনের মানুষ হতে স্লোগান দিল, একটারও কিন্তু চীনে এক ঘন্টা জায়গা নাই। দিবনি ত্রিপুরার মানুষের জমি দখল করে পার্টি বিল বানিয়ে এলাম, আমার বাংলা লাগে। কিন্তু চীনের দেখি আমি জিতেন চৌধুরী, জিতেন বাবু, যদি ত্রিপুরার কমিউনিস্টের নামে যদি চীনে আপনি আধা ঘন্টা জমি লইতেন পারেন, রামনগর আপনার জিতে দেবেন। আর ত্রিপুরার ব্যবস্থান গেছিলেন কমিউনিস্টের কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে। আর এখানে কিছুদিন আগে বলে জিতেন বাবু যে ওইখানে পূর্ব ত্রিপুরা বিজেপির যে প্রার্থী হয়েছে উনি তো বাইরের থেকে আইছে, বাইরের লোক। কি না পুরা খানদানই বাইরের, সিপিএম এর কথায় আমার দিদিরও বাইরের। আরে ভারতীয় পরম্পরাতে মেয়েদেরকে বিয়ে হয়, আপনি কি বিয়া থাকা পরম্পরা ভুলে গেছেন গা? আপনি বিয়া করার পর আপনার বউ আপনার বাড়িতে আসে না, তার বাড়িতে আপনি গেছেন? কি না পাগল হয়ে গেছে, পাগলের চোখ পড়ো বেটি। হ্যাঁ, মেয়ে বিয়ে দিয়ে কে বাড়ির ভিতরে রাখছে? আতলো দিদি আসেনি কেউ? মেয়ে বিয়ার পর শ্বশুর বাড়িতে গেছে গা, কইলে সবাই হাত তুলে লাগবে। উনি জিতেন বাবুর গিয়ে বুঝান, তরমুজ ধরে বুঝান, কি অবস্থা এটি? এটির পাগলা কারো নিত না। এটি শেষ লোক নেই, এমন দুর্দশ হয়েছে। আইসে বাইরের থেকে মায়া বিয়ে দিয়েছে, তো যাইবো শ্বশুর বাড়ি। মায়া কোনে মাইকে তাইছে, মানে বাপের বাড়িতে আইছে। বাপের বাড়িতে আইলে মায়ের আরো আদর বেশি হয়। ত্রিপুরার মানুষ আমার কৃতি দেব বর্মা মহোদয়কে আরো বেশি আদর করবে, কারণ কি সে বাপের বাড়িতে এসছে। কি কয় না কয় এরা। আর আমার ঝর্ণা দিদিকে, ঝর্ণা দাস পাল বৈদ্য, তিনটা দিদিরে বলি, দিদি আমার কষ্ট হয়। আপনার স্বামী শ্রীরাম পালকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। 14 জনকে কমিউনিস্ট নেতাকে এই বিচ্ছিন্ন মনুতে শহীদ মিনার বানিয়েছে মানিক বাবুরা। সেখানে প্রতি বছর 14ই অক্টোবর না 12ই অক্টোবর যায়, সেখানে গিয়ে শহীদ দিবস পালন করে। এখন কি করবেন? যারা মারছে তারারে বুদ্ধন লাগবে, যারা মারছে তারা বুদ্ধন লিগে কইতেছে কেউ যাবেন। আমি ঝর্ণাদিরও জিজ্ঞাসা করুন, ঝর্ণাদি আপনি হাত চিহ্নে ভোট দিবেন আপনার হাজবেন্ডের যারা মারছে? কি অবস্থা ত্রিপুরা! এরা একবার চিন্তাও করে না কোন সিদ্ধান্ত নেওয়ার সময়, একবারও চিন্তা করে না মানুষের জন্য, একবারও চিন্তা করে না ত্রিপুরার ডেভেলপমেন্টের জন্য, একবারও ত্রিপুরা মানুষের জন্য।
শুধু পার্টির জন্য চিন্তা করে, ব্যক্তি স্বার্থের জন্য চিন্তা করে। ত্রিপুরার মানুষ ব্যক্তি স্বার্থ আর যে পার্টির জন্য পার্টি করে এদেরকে 2018-তে ছুড়ে ফেলে দিয়েছে। আর এই 24-এর নির্বাচনে রেকর্ড ভোটে ত্রিপুরার লোকসভা এবং বাই ইলেকশন থেকে ভারতীয় জনতা পার্টিকে মনোনীত করবে, এটা নিশ্চিত হয়ে গেছে মেরে মিত্র। আমি রামনগরে এখানে তার জন্য আসিনি যে আমার পৃষ্ঠা প্রমুখ সম্মেলন, আমি তার জন্য এসেছি আপনাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য, যে আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে আপনার আশপাশের যত ভোট আছে সব ভোট পথ বলে দিতে হবে। সব ভোট পারবেন? কে কে পারবে হাত তোলো দেখি। আচ্ছা, মাঝখানে পারতেন না, আপনি ডরান দিন। সমুদার আত্মাটাও দেখতেছে, কিন্তু সমুদা এমনি যাবেন না। আমি সুন্দর করে কই, সমুদারে কেউ যদি ভাবে সমুদা স্বর্গবাস হয়ে গেছে, সমুদা উপর তো দেখে রামনগর কি করে। রাত্রেবেলা একটা যাইবেন তো সমুদা ধরবো মাইকলে। কে কে পারবে হাত তোলেন তো দেখি। কে কে পারবে? পারবে সমস্ত ভোট আনতে। সমস্ত ভোট, একটি ভোটও কংগ্রেস আর কমিউনিস্ট নয়, সমস্ত ভোট বলে ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি। মাঝখানে দিদিরা রৌদ্র লাগেনি চায়ের মধ্যে, কষ্ট হয় হাত তুলতে। বলে ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি नड्डा की, रामनगर मंडल की, डॉक्टर मानिक शाह की, दीपक मजुमदार की। धन्यवाद। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ত্রিপুরা রাজ্যের মুক্তিদাতা, সবার প্রিয় শ্রদ্ধেয় বিপ্লব। কারণ কাশ্মীর থেকে কন্যাকুমারী একটাই কথা, মোদী হে তো মুমকিন হে। আর এইখানে আমি দেখি যে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত জনজাতিদের জন্য উপাগ্রা হে তো মুমকিন হে, এরকম দেখি আর কি। কারণ সেই দিনে প্রত্যেক মিটিং এর সময় আমাদের ট্রেডিশন আছে, হাত ধরে আমরা সবাই একসঙ্গে অভিনন্দন জানাই সবাইকে। আর বিজেপি তীব্রমাতা সবাই ধরে যখন আমরা দাঁড়ালাম, আর এখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, আমাদের কেন্দ্রীয় আছেন, সবাই হাত তুললো। সবাই সাইজে খুব বড় বড়, কিন্তু বুবাগরা মহারাজ খুব সাইজে ছোট। আমি দেখলাম এটা সিম কার্ডের মতো। মোবাইল যতই বড় হোক না কেন, সিম কার্ড ছাড়া মোবাইল চলে না, এরকম আমরা দেখি আর কি। ত্রিপুরা রাজ্য বুবাগ রাস্তা চলতো না এখন, এইরকম আছে। তো একটাই টার্গেট আমাদের, দুইটা যুগ, একটা টার্গেট, ওয়ান টার্গেট। এটা কি? পশ্চিম ত্রিপুরাতে আমাদের সবার আদরণীয় আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমান সংসদ বিপ্লব দাকে আমরা বিপুল গতি জয়ী করাবো মার্জিন ভোটে। একইভাবে পূর্ব ত্রিপুরারও আমাদের রাজকুমারী, আমাদের রাজ পরিবারের মহারাজা কিরিট বিক্রমের মেয়ে, ওনাকে আমরা বিপুল ভোটে পাস করাবো। এইটাই আমাদের টার্গেট। এখানে দেবদীপ বাবু বললেন যে আমরা এখন বিজেপি এবং ত্রিপুরা আমরা একসাথে কাজ করবো। একসাথে আগেও ছিলাম, এখনো করি। রাজনীতির সময়ে আইডিওলজি, চিন্তাধারা অনেক কিছু ডাইভার্ট থাকতে পারে, কিন্তু টার্গেট একটাই, ডেভেলপমেন্ট। ত্রিপুরাও ডেভেলপমেন্ট চাই, বিজেপিও ডেভেলপমেন্ট চাই। কোন জায়গায় ডেভেলপমেন্ট? আমরা দেখি এখানে ব্লকে 8টা যদি বেশি, এই সাবজেলা 8টা বেশি, জিপিতে 15টা জিপি, এইখানে 59টা বুথ আছে বোধহয় এই বিশ্বমুখে। টার্গেট কি আমাদের? আইপিএফটি, বিজেপি, ত্রিপুরা যাই করুক না কেন, যারা আমরা বসে আছি এখানে একটাই টার্গেট, ডেভেলপমেন্ট করা। কাকে ডেভেলপমেন্ট করা? যারা অন্তর্দয়া তাকে অ্যাক্টিভেট করা, যারা গরিব তার পাশে দাঁড়ানো, যারা প্রাইম মিনিস্টার আবাস যোজনার গজ ভাইরা তাদেরকে কিভাবে দেওয়া, যারা বিকলাঙ্গ তাদেরকে কিভাবে দেওয়া, যারা বিধবা তাদেরকে কিভাবে সেবা করা। তার মানে এমএলএ হইলেই এই না, এমডিসি মন্ত্রী হইলেই এই না যে আমার কারবারটা শেষ, আমি একদম আমি সাকসেস। নট দ্যাট। আমরা কতটুকু মানুষের পাশে দাঁড়াতে পারি, কতটুকু আমরা গ্রাসরুট লেভেলে যাইতে পারি, কত কিভাবে আমরা সেবা করতে পারি, এইটাই টার্গেট। আর পৃথিবীতে এখন এক্সাম্পল, পৃথিবীতে 200-র উপর দেশ থাকতে পারে,
এইখানের মধ্যে ডেভেলপ কান্ট্রি আছে, যেমন আমেরিকার মতো, চাইনার মতো, জাপানের মতো, সবাই ডেভেলপ কান্ট্রি। কিন্তু ভারত পৃথিবীতে 3 ধরনের দেশ আছে, ডেভেলপ কান্ট্রি, আনডেভেলপ কান্ট্রি, ডেভেলপিং কান্ট্রি। ভারতবর্ষ ডেভেলপিং কান্ট্রি এখন, কিন্তু মোদিজি 2014 থেকে মোদিজি 2014 থেকে প্রাইম মিনিস্টার হওয়ার পর ভারতবর্ষ ডেভেলপিং কান্ট্রি না ডেভেলপ কান্ট্রিতে পরিণত হতে চলেছে। বন্ধুগণ, ডেভেলপ কান্ট্রি হবে এখন সমস্ত পৃথিবীর মধ্যে। আমরা দেখি, আপনারা বিভিন্ন মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখেন যে কি ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধ, ওইখান থেকে বিভিন্ন ভাবে মোদিজিকে কিভাবে সমস্ত পৃথিবীতে যে আতঙ্ক হয় ওইটাকে কিভাবে কন্ট্রোল করা ভাই যদি বিনা কন্ট্রোল খায় নাই আব মোদিজি খালি বই শিव आवल बागेने सब the world is behind India is fast India tabuk bus kango মোদিজি tabuk bus kango পৃথিবী tabuk প্রবাহাইছে না आवल बागेना আমরা ভুল করতাম না জনতা কি দিল্লিতে যখন কংগ্রেস সরকার আমরা সব সিপিএম, দিল্লিতে যখন বিজেপি সরকার আমরা বিজেপিকে ঘৃণা করি। এখন ভারতবর্ষ, ত্রিপুরা এবং এডিসির প্রশাসন এখন প্যারালাল ভাবে চলে কি দাদা এবং গ্রহিতা ডিমান্ড করে যে দেই মনের মিলন, দ্য গিভার এন্ড সিকার, যে চায় এবং যে দেবে একই মন। এই জন্যই ডেভেলপমেন্ট মুখে হয় না, ডেভেলপমেন্ট প্র্যাকটিক্যাল হয়। এই ত্রিপুরা রাজ্যতে 587টা ভিলেজ কমিটি, 551টা বোধহয় গাঁও পঞ্চায়েত, এইগুলাকে ডেভেলপমেন্ট করা প্রত্যেকটা লিডারের দায়িত্ব। এখন আমরা যারা এখানে বসে আছি, আমরা নেতা হিসাবে শুধু আমাদের ব্রেন আছে তা না, আপনারা যারা কোনারে বসে আছেন আপনাদের অনেক জ্ঞান আছে, আপনাদের কাছে অনেক শিক্ষার জিনিস আছে। এই জন্য জ্ঞান লেখাপড়া লাগে না। এই জন্য আমরা বারবার বলি, আমরা দেখলাম বিশেষ করে জনজাতিদের পক্ষে, আমি জনজাতিদের ব্যাপারটা বলবো। জনজাতিরা কংগ্রেসকে আমরা টেস্ট করলাম 30টা বছর, 30 বছর টেস্ট চাই নাই তসলাম বা তাও মায়া চমসিকা। আবার সিপিএম দেখলাম টেস্ট করলাম আমরা, মহিলারা তো গায়ে রান্না করে, তো তখন লাক্সারি মরিচ লাক্সারি টেস্ট করে, অনেকে তো করে, আমি তো বাটিয়ে দেখি তখন লাক্সারি দেখি। এইরকম জনজাতিরা সিপিএম কংগ্রেসকে টেস্ট করলো। 2014 থেকে ভারতীয় জনতা পার্টির মোদিজিকে টেস্ট করলো জনজাতিরা। টেস্ট করার পরে কি দেখে, যত খায় ততই টেস্ট, যত সময় যায় ততই টেস্ট। সবাই আমরা নরেন্দ্র মোদীজিকে চিনি, নরেন্দ্র মোদীজি আমাদেরকে কেউ কি চিনে না, কিন্তু উনার অন্তরের চোখ দিয়ে প্রত্যেক বিপিএল এপিএল অন্তর্দয় আপনাকে আপনি ভাবেন না দিল্লিও কাইসা বেতাবতি বৃক্ষা যে বিপিএল অন্তর্দয় অন্নপূর্ণা, কে লক্ষ্মীরানী, কে প্রকৃতি, কে প্রকৃতি, কে সুশীলা, কে বুঝলা, একসঙ্গে বিপিএল অন্তর্দয় অন্নপূর্ণা প্রাইম মিনিস্টার আবাস যোজনা। কে সিপিএম, কে কংগ্রেস, কে তীব্রতা দেখার জন্য সময় নেই। ভারতীয় জনতা পার্টি মোদীজি বলে কি গরিবের কোন কালার নেই, গরিবের কোন কালার নেই, যেদিকে পাই ওইদিকে যাই, ঠিকই তো। আর যারা যুবক, শিক্ষিত যুবকই হোক অশিক্ষিত হোক, যেদিকে কর্মসংস্থা হবে সেদিকে যাবে। যুবকের কোনো কালার নেই, কোনো পার্টি নেই। যারা কর্মচারী তাদের কোনো কালার নেই, গরিবের কোনো কালার নেই। এমন ভাবে না সিপিএম বলে কি বলে, সিপিএম সাম্যবাদ, ইকুয়ালিজম, সমাজতন্ত্র, লড়াই 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 চাই, লড়াই করে বাড়তে চাই। কার লোকে লড়াই, জামাই বউয়ের লোকে লড়াই হচ্ছে। এই জন্যই সিপিএমকে দেখা রাশিয়া, চায়না, বিভিন্ন জায়গাতে সিপিএম। রাশিয়াতে কি হল, 70-75 বছর কন্টিনিউ সিপিএম সরকার, মার্ক্সবাদ, লেনিনবাদ, ইকুয়ালিজম, সাম্যবাদ, সমাজতন্ত্র। তখন সবাই সমান, কি গরিব রেশন থেকে 1 টুকরা মাছ পাবে, ধনী রেশন থেকে মাছ 1 টুকরা পাবে। মানে তাকে ধনী করা, কাকে গরিব করে। সিপিএম টার্গেট ছিল বুর্জুয়াকে দাবাও, বুর্জুয়াকে দাবাও, ধনীকে দাবাও, গরিবেরকে উপরে। 70 বছর পরে সিপিএম কংগ্রেস ধনী গরিব সমান,
তখন তাকে দাবাবে, তাকে উল্লেখ করবে, ডিউটি খাতা। এই জন্যই 15টা থেকে 16টা দেশ আবার স্প্লিট হলো রাশিয়া থেকে। লিথুয়ানিয়া, উজবেকিস্তান, কাজাখস্তান এবং ইউক্রেন পর্যন্ত রাশিয়া থেকেই গেল। এই জন্যই সাম্যবাদ বলতে কিছু না পৃথিবী থেকে খতম। এইবার ভারতবর্ষে কমিউনিজম বলতে খতম। এইবার ত্রিপুরাতে এবার জামায়াত বাজেয়াপ্ত হবে। জামায়াত বাজেয়াপ্ত বলতে 6 ভাগের মধ্যে 1 ভাগ যদি পায়, তারা যে নমিনেশন সাবমিট করবো 10,000 টাকা, এটা রিটার্ন পাইতে না। আর এইবার জামায়াত বাজেয়াপ্ত হবে সিপিএম এর। পূর্ব ত্রিপুরাতে সিপিএম, পশ্চিম ত্রিপুরাতে কংগ্রেস। সিপিএম যারা কংগ্রেসকে আগে পিটা দিল, মোড়া দিল, তারা কি আর কংগ্রেসকে ভোট দিব? যারা কি সিপিএম কে ভোট দিব? সিপিএম কংগ্রেসকে ভোট দেবে না, কংগ্রেস সিপিএম কে ভোট দেবে না। কংগ্রেসের ভোট বিজেপিতে আসবে, সিপিএম এর ভোট তো বিজেপিতে আসবে। সিপিএম কংগ্রেস ডাবল জিরো, সিপিএম কংগ্রেস ডাবল জিরো। এই জন্য আমরা অনেক সময় বলি ইস্ট এন্ড ওয়েস্ট আমাদের কেন্দ্রে। East and West, BJP is the best. North and South, CPM Congress market out. কারণ শিক্ষা তাকে বুকুম যত সিপিএম করা বিপিএল সংখ্যা বেশি, যত সিপিএম করা অন্নপূর্ণার সংখ্যা বেশি। আমাদের এদিকে একটা ঘটনা, শ্বশুর করে আইনবিটি, বিপিএল কার্ড নাই। জামাই করে 45 বছর বয়স, সিপিএম পুরা বাধা পায়। জামাই পায় পুরা বাধা, শ্বশুর পায় না। অন্যায় সিপিএম করে না। ত্রিপুরার মধ্যে একটা ট্রেডিশন আছে, আমি আর 5 মিনিটের মধ্যে কথা বলে যাচ্ছি। ত্রিপুরার মধ্যে একটা নিয়ম আছে, সংক্রান্তির সময় শ্বশুর সব সময় জামাই সব সময় শ্বশুরের গিয়া নমস্কার করা হয়, মেয়ে নাবিন কুটিতে লইয়া। ওই অর্থ কইতাম না, ভাঙা জল কেন পিঠা পুলি, গরুর মাংস বা মুরগি মাংস, ওই বিরঙ্গি চাল রান্না করে ওই গঙ্গা সব জল লইয়া প্রণাম করতে যায়। সরকারের প্রমাণ করছে, শ্বশুর করে সরকারের প্রমাণ করছে আমি পুরা বাতা পাই না, আমার জামাই ওই পুরা বাতা পায়। সরকারও আমার জামাইরে আমার যে সিনিয়র বানাইছে তাদের নমস্কার করতে চাইবো, সব হয়ে গেছে। তো ভাত খাইতে চলে জামাই রান্না করে, জামাই তুমি সরকার তো তোমার প্রমাণ করছে আমার চেয়ে বয়সে বেশি, তোমারই প্রণাম করতে হবে। যখন যায় তখন বলে ওই রান্না করে বেড়া বলে একটু ভাঙা লাঠি দিয়ে বলে বাইরে যায়, বাড়ি থেকে বাইরে যাও। এইগুলা হয় সিপিএম আমলা। আর একটা ঘটনা, 5 মিনিটে 10,000 টাকা ইনকাম, 5 মিনিটে 10,000 টাকা ইনকাম। বিধবা ভাতা, ওই অফিসের পেছনে বলে বল আছে, ওইদিকে এদিকে যাই বলের জন্য সিঁদুরটা মুছা বিধবা ভাতা দেওয়া। বিধবা কইয়া টাকা সিঁদুর নাই, ডেকে রাখছে সিঁদুর নাই, বিধবা ভাতা 10,000 জামাইকে ক্লাস যুগালি 350 টাকা পায়। এই দিনে হ্যাঁ আনছে 16 মাসে 4-5 কেজির মতো মাংস আনছে, লবণ গুলো আনলে বুঝলাম সঙ্গে দুজনকে বয় লবণ তো আমার পাশের বাড়িতে হাওয়া পাইব, শোর মাংস তো পাইতো না। আইসে পরে কিছু আনছে, জল গঙ্গা জলও আনছে। জামাইরে যখন কাজ থেকে এসে খাও রান্না টান্না করে খাওয়া দিল, যখন 1 গ্লাস খাই তখন কইছে সারাদিন আমি জোগালি করি, কোনো কিছু আনতে পারি না, তুমি কি আজকে শোর মাংস আছে, মুরগির জ্যাকেটও আছে, মুরগির চামড়া, কারেন্ট বিলার আছে, মুরগির সব দিয়ে তুমি রেডি। কই থেকে পাই তুমি? আরে চিন্তা এটা খাইতে থাকো বলে খাইল, খাইলে পরে 2 প্লেট খাইলে তো মাথা গরম হয়ে যায়। তোমার কোথায় আজকে কই থেকে পাইছো? আমি সারাদিন কাজ করেও পাই না। 5 মিনিটের মধ্যে 10,000 টাকা ইনকাম করি, কেমনে? মাত্র 5 মিনিট আমি মুইসা টাকা লেগেছে। তখন দিল আর কি পছন্দ হারাম ধরা, তোমার টার্গেটটা যেটা, তোমার সিম কার্ডটা আরেক জায়গাতে যাইবে, তোমার টার্গেটটা যেটা আমার মানে তুমি আরেক জায়গাতে সিম কার্ড, তোমার সিম কার্ডে আরেকটা মোবাইলে লাগাইতে চাইবে, পিটা দিতে। কারণ এইটা সবকিছু সম্ভব। এই জন্যই
সিপিএম পারে না হয়তো কিছু না, যখন যুবকরা ছিল যারা শিখলাম নাই, কেউ বা মুরগির চুল, কেউ বা কের মায়ের চুল দিছে কইয়া সবাই যে সবাই কেস, সবাই কেস ছাড়া কোনদিন যুবক অংশে ভাইয়া আমার বাড়ি খালি চেঞ্জ করেছে জনজাতিরা বিশেষ করে কানা যেমন এক হাতে হাতে জনজাতিরা ঠিক ওইভাবে হাতে। আমি জনজাতি দেখে বলছি মানে জনম থাকে সিপিএম এর ভোট দিয়েছে আর কোনো দিন আর সিপিএম ছাড়া দেখলোই না দেখা ভাই বলে আমার বাবাও এরকম পেশাব করে বলে লাল পেশাব করে মানে দেখুন দেখুন 2000 সালে আমি ভোটে চাইছিলাম দাঁড়াইছি পরে আইপিএফ দাঁড়াইছিলাম কোরআন সিং তখন আমি ভোট পাস করছি 2000-এ। আমার বাবা ভোট দিতে গেছে, আমার দিছে না, আমি যখন ঘরে আসে জিগাইলাম বাবা তোমার পোলা মন্ত্রী হইব ভোট পাস করে কোন চিহ্নতে ভোট দিছে কয়টা কোথাও তোমার পোলা এটা যাইছে না তুমি এরকম দিবি লেখা হাত বলে কাটে দিতে চাইছিল বলে আমার চিহ্নতে একদম বুঝে থাকতে হবে। তুমি কি যে মানে অল রাইট রিটার্ন হবে এগ্রিমেন্ট বিজেপি শিক্ষক চাই অ্যাপ্রুভ আমার বাকি না তবে কোন জনজাতি সিপিএম তাক হয়নি, কংগ্রেস তাক হয়নি, যত বিজেপিও খাই বিজেপিও ভোট দিব খরবনি এমপি যখন রহনায় আপনি চিনি পক্ষ ছয়জন বগে চুম্বরগ্ন গোবাं ভোট খাই রহনায় আপনি বিশেষ মন্ত্রী ফান মানে ত্রিপুরার দুইজন বিশেষ একজন মন্ত্রী ফান অঙ্গানো আপনি চিনি সুযোগ ও সুযোগ হাত ছাড়া খাইয়া রিয়ান শরণার্থী মিজোরাম নীতি যাতে থাইমানি 24 বছর সিপিএম খেলা খেলে কংগ্রেস বেশি সিপিএম দিল্লি কংগ্রেস রাজ্য সিপিএম ইলেকশন সময় প্রকার বড় রাজনীতি চুম্বু কোনদিন সমস্যার সমাধান করে মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী তারুণ্য পশ্চিম ত্রিপুরানি कैंडिडेट बिप्लब कुमार देव जी दिल्ली थाने चीनी होम मिनिस्टर अमित शाह जी ने सका हम लोग त्रिपुरा का जो शरणार्थी क्रॉनिक डिजीज को सॉल्व करना है साबन तलांथांग का गुवागराना तलांथांग का इकोनॉमिक साक्षी बखाय राजा बिनी प्रजारक 24 বছর রময় কোনদিন সিপিএম বাই কংগ্রেস সমস্যা সমাধান খাইয়া বখাই সাক্ষী জন রাজা বিনি প্রজারত্ন সমস্যা সমাধান খাইনা বাগৈ আংটি থাকা গাই ইয়েস অ্যাপ্রুভ যত সেটেলমেন্ট থাকা বিজেপি মন্ত্র সমাজে সুমন্ত্র হতে সমস্যা সমাধান না হয় আপনি বাকি চুমতাবো বিজেপি বা হাসান তমে কিন্তু টঙ্গিয়া আপনি সাব থানায় এডিস বিধানসভা ইলেকশন जों रियान शरणार्थी भोट की चामा कम माखा तब बरफ सका सिनी मिस्टेक खा जों तब जों একটা সুযোগ দিদি सिनी ब्लू सेटलमेंट तंगन जागाव जों 99.9% जों बीजेपी ने भोट दिनाय जों तब नाइदि जों परीक्षा खालामनाय नि बरफ सका प्रमिस अन बागने तापकै भोट सं बरफ जों सिनी तंग थानी से शान थानी से सिनी वानसुक थानी से सिनी या पिजो ठीक लाइट थाना ना जे सरकार ननसारी वो और बाइने तो একটা মহিলারা পুরুষরা সবাই আমরা রেশনে যাই এটা কথা কই আমি সামনে রেশনে গেলে পরে আমরা যখন পান খাইতে যাই বা পেশাব করতে যাই বা চা খাইতে যাই অনেক সময় দাঁড়িয়েছে কইয়া যখন আমরা যাই আবার ওইখানে দাঁড়াইতে গেলে দুইজন লোকের সাক্ষী লাগে যারা সামনে আসে সে কইতে গেছে আমার পেছনে আসলে তো দিদিরা একটু আমরা এখনই শেষ করবো আপনারা বসুন আপনারা ইফতার বুঝে আসে গায়ে আপনি বাগানে আমি সানামুর সঙ্গে চিনি যেসা খেলা কয় এমপি মানখা মাননাই আপনার বিপুল ভোটে জয়ী খেলাই চিনি কীর্তি সিং দেববর্মা বাই চিনি বিপ্লব কুমার দেবন ভোট মানি দহনা বাবৈ समाय थांनानै दिनाय आंनि कखनो अरण्य मुखार्जीनो वंदे मातरम भारत माता की जय बीजेपी जिंदाबाद त्रिपुरा माता आईपीएफ से जुट लॉन्ग लिव हामबाय खुलाइका लोकसभा निर्वाचन आगामी 26 एप्रिल संगठित হবে আজকে তার নমিনেশন আমরা দাখিল করতে যাচ্ছি
আমাদের প্রার্থী মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়ার নেতৃত্বে আমরা এই সুবিশাল মিছিলের মাধ্যমে আমরা মনোনয়ন পত্র জমা দিতে যাব। আর এই মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, আমাদের তীব্রাবতার সুপ্রিমো, আমাদের সবার প্রিয় আমাদের মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয়, কৃতি সিং দেববর্মা মহোদয়া, প্রজ্ঞা সিং দেববর্মা মহোদয়া এবং যারা এখানে উপস্থিত হয়েছে প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। এখানে বক্তৃতা দেওয়ার বিষয় না। আজ এই পূর্ব ত্রিপুরা আসনের আমবাসাতে এই র্যালি প্রমাণ করে দিয়েছে 4 তারিখের জন্য অপেক্ষা করতে হবে। আমরা আজকে নমিনেশনের পর আমরা যার বাড়িতে হোলি খেলে নিতে পারি, 4 তারিখের রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে না। रेजल्ट के प्रमाण कर दिया कि आप महाराज हम लोग और हमारा सीएम के साथ जब गाड़ी में आ रहे थे तो हमारा प्रद्युत जी ने बोल रहा था कि हम लोग ये अलायंस लेके आगे भी चलेंगे। तो 28 का पत्ता भी काट लिया है, आज वो मिसिल में प्रमाणित हो गया है। मैं तो बोलता हूँ हम लोग रहेंगे, हम लोग एकजुट होंगे, त्रिपुरा को आगे बढ़ाएंगे। हमारा मुख्यमंत्री का जो नारा है एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा, इसमें सब मिलके आईपीएफटी बीजेपी सब मिलके सब जनजाति बंगाली सब मिलके हम लोग त्रिपुरा को उन्नयन करेंगे। ये संकल्प आज इस मंच से हम लोग लेने वाला है। साथियों, ये भाषण देने का जगह नहीं है, मैं ज्यादा बोलूंगा नहीं। अभी हमारा नॉमिनेशन के लिए भी जाना पड़ेगा। हम लोग जो आज ताकत दिखाया है, आज जो हमारा विरोधी दल है इनका भी आंखें खुले रह जाएंगे, लेकिन हम लोगों को भी चौकन्ना रहना है। हम लोगों को भी चौकन्ना रहना है। उन लोगों के बीच में हम लोगों को उलझना नहीं है, और जो हम लोगों को उंगली करेगा वो भी हम चुप रहने वाला नहीं है। मैं कार्यकर्ता को सबको बोल रहा हूँ, सब मिलकर एकजुट होकर काम करेंगे। और 26 अप्रैल हमारा चुनाव का जो दिन है, हम सब जगहों में हमारा कृति सिंह देवबर्मा को कमल खिला के हम लोग मोदी जी को उपहार देंगे। ये संकल्प लेके हम लोग काम करेंगे। ये संकल्प करने के बाद सबको दिल से स्वागत करते हुए मेरा पानी को विराम देता हूँ। इनको जिताना है। इस बार कॉन्टेस्ट नहीं होगा। इस बार हम लोग अपना जो हमारा दोहा के लिए, हमारे देश के लिए, हमारे पूरे राज्य के लिए परवाह करता है, हमारे स्टेट के लिए परवाह करता है, वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा।
Another 30 minutes. Jam packed. They are still in so if there is speech,
টেবিল বুটে জয় করুন। টেবিল বুটে জয় করুন। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। বিজেপি মন্ত্র প্রার্থী কৃতি সিং দেববর্মা তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। কৃতি সিং দেববর্মা জি তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। আমাদের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর মানিক বাহাদুর জি তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। মুখ্যমন্ত্রী মানিক শাহ তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। মানিক শাহ জি তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। ভারতীয় জনতা মোর্চা প্রার্থী কৃতি সিং দেববর্মা তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। প্রদেশ সভাপতি রাজীব ভট্ট তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। কিশোর দেববর্মা তোমায় জানাই হাজার হাজার স্বাগতম। भारत माता की जय। भारत माता की जय। बीजेपी जिंदाबाद। बीजेपी जिंदाबाद। नरेंद्र मोदी जिंदाबाद। नरेंद्र मोदी जिंदाबाद। डॉक्टर मानिक शाह जिंदाबाद। डॉक्टर मानिक शाह जिंदाबाद। कृति सिंह देबबर्मा जिंदाबाद। भारत माता की भारत माता की जय। আমাদের কার্যক্রমের সামনে দিকে সরে যাওয়ার জন্য অনুরোধ রাখছি। একটু সামনে মিডিয়ার একটু সামনে খালি করে দেবেন। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক শাহজি ইতিমধ্যে মঞ্চে এসেছেন। ভারতীয় জনতা পার্টির প্রদেশ সভাপতি সম্মানিত রাজীব ভট্টাচার্য আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন। ভারতীয় জনতা পার্টির পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী শ্রীমতী কৃতি দেববর্মা মহোদয়া আমাদের সামনে উপস্থিত হয়েছেন। সবাইকে বলবেন জুড়ে করতালি বাজিয়ে তাদেরকে স্বাগত জানাবেন। সবাই মিলে ভারত মাতা কি মাতা কি আমি মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক বাহাদুর সবচেয়ে প্রিয় নেতা মহারাজা প্রদ্যুৎ কিশোর মানিক বাহাদুর জিকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের এখানে উপস্থিত রয়েছে লোকসভা আসনের প্রাক্তন সাংসদ গাড়িটা কোনটা सुनाई दे रहा है? मुझे सुनाई नहीं दे रहा। आपको सुनाई दे रहा है कि नहीं? अभी भी सुनाई नहीं दे रहा। आपको सिर्फ सुनना नहीं है, किसी और को सुनाना भी है। द पावर ऑफ एकता, द पावर ऑफ हंसा। आज मैं अपने बैठे हुए माननीय मुख्यमंत्री जी डॉक्टर मानिक शाह को, उनके साथ बीजेपी के स्टेट प्रेसिडेंट राजीव जी को, मिनिस्टर टिंकू रॉय जी को, हमारे अपने बुकुमबारा विकास मिनिस्टर को, मेरी बहन को, दोनों बहन को, एक जो प्रार्थी है और एक प्रार्थी रही है, मैं आप सबको पहले खुलूखा कहना चाहता हूं और उसके बाद आंकुइलानो जंतनो चिप्रासानो खुलुमा सानिया फारो जिबाई।
किया, कोई जीता कोई हारा। यहां में प्रमाण होता है अम्बासा में कि बीजेपी और त्रिपुरा मोथा आईपीएफटी तीनों कोई आगे नहीं कोई पीछे नहीं, कदम से कदम मिलाकर आगे बढ़ रहे हैं त्रिपुरा को ठीक करने के लिए। आज से कुछ हफ्ते पहले देश के होम मिनिस्टर अमित शाह जी ने हम सबको आश्वासन दिया था कि 75 साल में जो गलती हुए हैं उसको सुधारेंगे और सब एक संग होकर अब 2 कदम आगे ले जाएंगे हमारे कल्याण के लिए, त्रिपुरा का कल्याण के लिए, लेकिन किसी के खिलाफ नहीं। उन्होंने जो कहा है, जो गारंटी दिया है, सिर्फ हमको नहीं दिया, एक बंद कमरे में नहीं दिया, पूरे इंडिया को टीवी के सामने, हमारे मुख्यमंत्री जी के सामने, सबके सामने उन्होंने ये बात रखा है। आज सवाल जो कम्युनिस्ट उठाता है कि कहां से त्रिपुरा मोथा आईपीएफटी और बीजेपी का जोट है, मैं आपको एक सवाल पूछना चाहता हूं। मैं कांग्रेस में था, मेरी माता जी थी, मेरे पिताजी थे, मेरी बहन थी। आज आप मेरे ऊपर सवाल मत करो, जो भी मैं करता हूं, मैंने कहा राइटिंग में मिलेगा तब होगा, राइटिंग में मिला। आप लोग आज सीपीएम के संग अलायंस कर रहे हो, आपको राइटिंग में क्या मिला है सीपीएम से कि आज जिस पार्टी ने 25 साल तक हमको दबा के रखा, आज जिस पार्टी ने हमारे लोगों को नौकरी नहीं दिया, आज जिस पार्टी ने हमारे लोगों को गरीब रखा, हमको वंचित किया, आज आपने पूरा ईस्ट त्रिपुरा तोहफे में आपने सीपीएम को दे दिया। अरे भाई, आप लोग राजनीति करते हो, हम लोग राजनीति तोहफा के लिए काम करते हैं। आपने अपना तोहफा को भी दिखाया। क्या पावर, क्या शक्ति अगर आपके अंदर ईमान ना हो, क्या पावर, क्या पोजीशन अगर आपका तोहफा के लिए आपके लिए प्यार ना। मैं इस अम्बासा के भूमि से आपको बोलना चाहता हूं, आने वाले दिन में जो वादा किया गया था उसको पूरा करने के लिए हमें फाइट नहीं, हमें रिजल्ट चाहिए, हमें झगड़ा नहीं, हमें इसका एक रिजल्ट चाहिए। कैसे मिलेगा, कैसे मिलेगा? थानसा आज एक ही मंच में आपने कहा है बीजेपी और मोथा आईपीएफटी, लेकिन थानसा का और एक मतलब है। थानसा का मतलब है जब आईपीएफटी जनजाति मोर्चा में अपना शांताना विकास, अपना एक एमपी साहब यहाँ आइए। देखो, मैं नहीं जानता हूं क्या होता है, हम लोग बुकुमबारा लोग ना फाइट भी ओपनली करता है और जब मिलता भी है तो ओपनली मिलता है। ये सस्ता राजनीति नहीं करना है। अगर त्रिपुरा साहब को अधिकार देना है तो त्रिपुरा साहब को खाना रहना पड़ेगा। विकास उठो यार, और लास्ट में मुख्यमंत्री जी को, क्योंकि मैं जानता हूं कि ये बहुत मतलब सोबर के तरीके के इंसान है, छोटी मुंह बनेगा मुख्यमंत्री जी, लेकिन ये जो अकॉर्ड साइन हुआ, मैं जानता हूं कि डॉक्टर मानिक शाह जी खुद दिल्ली में 3-4 बार फोन करके इन्होंने हमारे त्रिपुरा साहब के लिए भी बात किया, मुझे हर कदम में हेल्प किया। इनको भी बेलाए हम भाई बोल दीजिए, हम भाई सुनाई नहीं पड़ता है, जोर से बोलना पड़ेगा, हम भाई लोग जाने का है। और टिंकू बोल रहा है कि हमको जाना है, मेरी बहन यहाँ में है प्रार्थी,
इनको जिताना है। अब जैसे राजीव ने कहा कि इस बार कॉन्टेस्ट नहीं होगा, इस बार हम लोग अपना जो हमारा दोहा के लिए, हमारे देश के लिए, हमारे पूरे राज्य के लिए परवाह करता है, हमारे स्टेट के लिए परवाह करता है, वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा और हम अपने जाति को, अपने राज्य को, सबको उठाकर एक त्रिपुरा श्रेष्ठ त्रिपुरा करेंगे। लास्ट में मैंने सुना भारत माता की जय, मैंने सुना तीसरा सा एक लॉकअप, जिस दिन हमारे तीसरा माता भी बोलते भारत माता की जय, और जिस दिन बीजेपी भी बोलते तीसरा हा आई लॉकअप, उस दिन सब एक हो जाएंगे। खुलखा आई लव यू, and I will always fight for you, and I will always fight for our heart. Dalayo ham bhai, khulka. इसको जिताना है। इस बार कॉन्टेस्ट नहीं होगा, इस बार हम लोग अपना जो हमारा दोहा के लिए, हमारे देश के लिए, हमारे पूरे राज्य के लिए परवाह करता है, हमारे स्टेट के लिए परवाह करता है, वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा। যে আমাদের আশীর্বাদ করুন মা, যাতে এই ত্রিপুরাতে জাতি জনজাতি সবাইকে নিয়ে আমরা সামনের দিকে আগামী দিন নিয়ে যেতে পারি এবং কোনো সময় আমাদের মধ্যে কোনো ধরনের কোনো ডিভিশন কেউ না করাতে পারে, এবং সেই কথাটাই ওনার কাছে আমি কালকে নতজানু হয়ে একদম শুয়ে ওনাকে আমি এই আশীর্বাদ আমি চেয়েছি। এর আগেও আপনারা জানেন যে জনজাতিদের যে রিসা সেটাও জিআই ট্যাগ পেয়েছে, এবং যেটা আমাদের মহারানীজি একটু আগে সেটা পড়বার চেষ্টা করেছেন, আমাদের পাছড়া রিগনাই যাকে বলে আন্তর্জাতিক, সেটাও জিআই ট্যাগ পেয়েছে। এর জন্য আমি যারা এই সব কাজের সাথে যুক্ত তাদেরকে আমি অবশ্যই কনগ্রেচুলেশন জানাতে চাই। বন্ধুগণ, আমরা এতদিন ত্রিপুরা রাজ্যের অবস্থা আমরা দেখেছি, আমরা এটাও দেখেছি যে যারা 35 বছর রাজত্ব করেছে, অনেকে 25 বছর বলে, যারা হয়তোবা মানে পরে রাজনীতি সম্পর্কে ওয়াকিবল হয়েছেন, কিন্তু আমরা জানি 35 বছর, মাঝখানে 5 বছর কংগ্রেসের জোট এসেছিল। কি অবস্থা ছিল ত্রিপুরার অবস্থা, সমস্ত জায়গায় আমরা দেখতাম একটা অশান্তির পরিবেশ। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভারতীয় জনতা পার্টি 2018-তে যখন ত্রিপুরায় প্রতিষ্ঠিত হলো, ত্রিপুরা একটা শান্তির পরিবেশ এসছে। আমরা 80-র দাঙ্গা কিন্তু ভুলে যাইনি। এর পেছনে কারা ছিল আপনারা সবাই জানেন, খুন সন্ত্রাস এইগুলো আমরা দেখেছি, অগ্নিসংযোগ, এর পেছনে কারা ছিল আমরা সবাই দেখেছি এবং এগুলো আমরা দেখতাম। কিন্তু বর্তমানে আমরা কিন্তু এগুলো দেখি না। আমাদের সরকার এখানে প্রতিষ্ঠিত হওয়ার পর, ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটির সরকার গঠন হওয়ার পর আমরা এই ধরনের
যে অশান্তির পরিবেশ ছিল, না আমরা নিজেরার যারা আমাদের পার্টির লোক তাদের করতে দেই, অন্যদেরকেও আমরা করার সুযোগ দেই না। এই হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। বন্ধুগণ, আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন নর্থ ইস্ট যদি ডেভেলপমেন্ট না হয়, সেখানে যদি শান্তি প্রতিষ্ঠিত না হয়, তাহলে ভারতবর্ষ কোনোদিন ডেভেলপড হবে না। উনি তাই বললেন যে অ্যাক্ট ইস্ট পলিসি করলেন, কিন্তু পাশাপাশি উনি এটাও করলেন যে এখানে শান্তি প্রতিষ্ঠিত করতে হবে, শান্তি সম্প্রতি বজায় রাখতে হবে। প্রায় 11টার মতো উনি অ্যাকর্ড করেছেন এই নর্থ ইস্ট রিজিয়নে 2014-তে উনি যখন প্রধানমন্ত্রী হয়েছেন। 2019-এ এনএলএফটি এবং এনএলএফটির সাথে চুক্তি হয়। 2020 সালে ব্রু রিয়াং শরণার্থীদের সাথে চুক্তি হয় এবং বড় চুক্তিও 2020 সালে হয়েছে। 2021 সালে কার্বি চুক্তি হয়েছে, 2022 সালে আদিবাসী চুক্তি এবং পরে আসাম মেঘালয় আন্তঃরাজ্য সীমানা নির্ধারণ চুক্তি হয়। 2023 সালে আসাম অরুণাচল প্রদেশ সীমানা নির্ধারণ চুক্তি সেটা হয়। 2023 সালে ডিমাসা চুক্তি হয়, ইউএনএলএফ চুক্তি ও পরে ইউএলএফ-এ উলফা শান্তি চুক্তি হয়। এবং আপনারা জানেন কিছুদিন আগে যেটা আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে দিল্লিতে গিয়ে আমাদের ট্রাই পার্টির চুক্তি কাদের সাথে হয়েছে? তিপ্রা মশার আমাদের সাথে চুক্তি হয়েছে। বন্ধুগণ, 11টা চুক্তি প্লাস এখন একটা 12টা চুক্তি কেন করেছে? যে শান্তি, আমাদের শান্তি এখানে বজায় থাকতে হবে। সেই দিশায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কাজ করেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সব সময় এই বিষয়ে উনি ওয়াকিবহাল থাকেন এবং যে কারণে আমাদের মাননীয় হোম মিনিস্টার উনিও সেদিন সেই চুক্তিতে দিল্লিতে উনিও ছিলেন। সেখানে এই চুক্তির পরে আমরা আজকে দেখতে পাচ্ছি যে বিশাল এখানে যে জনসমাবেশ, আজকে আমাদের সাথে আগে আইপিএফটি ছিল ভারতীয় জনতা পার্টির সাথে, এখন কে এসছে? তিপ্রা মথা। এখন কি হবে বাকিদের? কি হবে কংগ্রেস আর সিপিএমদের? আমরা দেখতাম ওরা এমন এক অবস্থা, ওরা টেস্টেড, ওরা কিভাবে রাজ্য চালিয়েছে আমরা কিন্তু দেখেছি। আমরা দেখেছি কিভাবে ডিভাইড অ্যান্ড রোল করে, আমাদের জাতি এবং জনজাতিদের মধ্যে ডিভাইড অ্যান্ড রোল করে ওরা এতদিন ধরে রাজকার্য চালিয়েছে। এবং এখনো আমরা যখন প্রতিটা গ্রামে গঞ্জে যাই, এখনো অনুন্নয়ন। আর মাননীয় প্রধানমন্ত্রীজি উন্নয়ন ছাড়া কথা বলেন না। উনি গ্যারান্টির কথা বলেন, গ্যারান্টির গাড়ি পাঠিয়েছেন। উনি প্রায় 16টার মতো গ্যারান্টির গাড়ি ত্রিপুরাতে পাঠিয়েছেন। আপনারা সবাই জানেন বিকশিত ভারত সংকল্প যাত্রা আমাদের সমস্ত ত্রিপুরার গ্রামে গঞ্জে সমস্ত জায়গায় গেছে। আমরাও ত্রিপুরা সরকার 2022-এ উনার জন্মদিনে 2022-এ আমরা উনার যে জন্মদিন সেই 17ই সেপ্টেম্বর আমরা প্রতি ঘরে সুশাসন সেটা আমরা শুরু করেছিলাম। এবং আমরাও সব জায়গায় যে বেনিফিশিয়ারি স্কিম সেগুলো আমরা করেছি, সেগুলো নিয়ে মানুষের কাছে আমরা গেছি। আমরা এই চুক্তির মাধ্যমে আমরা যেটা সবসময় চেষ্টা করি যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত বানানোর যে চেষ্টা আমরা করছি এবং ত্রিপুরার পাশাপাশি আমাদের যে বিবাদমুক্ত ত্রিপুরার দিকে আরো এক কদম আমরা অগ্রসর হয়েছি। বন্ধুগণ, আমরা সবাই জানি যে অনেক সময় বলে যে রাজ্যের আইন শৃঙ্খলা নাকি ঠিক নাই, এসবই তো আমরা শুনেছি। বন্ধুগণ, আপনারা জানেন আমাদের 28টা পূর্ণ রাজ্যের মধ্যে ভারতবর্ষের মধ্যে নিচের দিক থেকে গত বছর আমরা নিচের দিক থেকে সর্বনিম্ন 5ম স্থানে ছিলাম, কিন্তু বর্তমানে আজকের দিনে আমাদের 3য় স্থানে চলে এসেছি। এ হচ্ছে আইন শৃঙ্খলা কিভাবে ঠিক রাখতে হয়, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার। এবং যতক্ষণ ধরে আপনার শান্তি সম্প্রতি না থাকবে, কোনো জায়গায় যদি কোনো রকম ল অ্যান্ড অর্ডার ঠিক না থাকে, কোনো দিন মানুষ তার ডেভেলপমেন্ট করতে পারবে না। এবং সেই দিশায় আমরা কাজ করছি। বহু লোক বাইরের থেকে
এই শান্তিপ্রিয় ত্রিপুরা দেখতে পাচ্ছে। ওনারা বুঝতে পারছেন যে ত্রিপুরাতে আসলে তাদের ইনভেস্টমেন্ট যদি করা হয় এখানে কর্মসংস্থানের সুযোগ হবে, মানুষ সেই কারণে বহু লোক আসছে এবং আগামী দিন তার সুফল আমরা পাবো। আমরা একটু আগে আজকে গাড়ি দিয়ে যখন আমি আসছিলাম মহারানী কৃতি সিংজির সাথে কথা হচ্ছিল, উনিও বলছেন যে এখানে আমাদের অনেক কিছু করার আছে। ডেভেলপমেন্ট 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 মোদিজির একটাই স্লোগান, আর ডেভেলপমেন্টের কোন রকম জাত হয় না। মোদিজি বারবার বলছেন আমার কাছে 4টা জাত। আগে জাতি নিয়ে আমরা জানি যে সমস্ত ভারতবর্ষের বহু জায়গার মধ্যে জাতপাত নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন আমাদের কাছে 4টা জাত, এক হচ্ছে মহিলা, এক হচ্ছে যুবক, এক হচ্ছে কৃষক, আর এক হচ্ছে গরিব। তাদের যদি উন্নয়ন হয়, আর্থসামাজিক উন্নয়ন হয়, তবে রাজ্য এবং ভারতবর্ষ সেই উন্নয়নের দিশায় যাবে, সেই দিকে আমরা কাজ করছি। বন্ধুগণ, আইন শৃঙ্খলার যেখানে প্রশ্ন আপনারা দেখেছেন 2023-এর যে বিধানসভার ইলেকশন হলো, সেখানে আগে তো ইলেকশন মানেই সন্ত্রাস, নির্বাচনোত্তর সন্ত্রাস, এগুলো আমরা দেখতাম। কিন্তু আমি বারবার হুঁশিয়ারি দিয়েছি কোনো অবস্থায় আইন শৃঙ্খলা অবনতি যেন না হয়, এবং 2023-এ কোনো জায়গায় কোনো ধরনের ঘটনা ছাড়া আমরা 2023-এ আমরা ইলেকশন করতে পেরেছি। বন্ধুগণ, এর কৃতিত্ব আপনাদের কারণে, তবেই সেটা সম্ভব হয়েছে। মানুষ আসলে শান্তি চায়, মানুষ অশান্তি চায় না, এবং সেটা এই সরকার আমরা দিতে পেরেছি, যে কারণে মানুষ আমাদের উপর আস্থা রেখেছে। কিন্তু আমরা দেখেছি একটা অশুভ জোট, এর মধ্যে সেই জোটের কে সেই জোটে আছে কংগ্রেস এবং সিপিএম। আমার দুঃখ লাগে, বারবার ওদের বলেছি যে যাদের হাতের রক্ত এখনো তাদের হাতের রক্ত শুকোয়নি, তাদের সাথে একে অপরের হাত মিলিয়েছে। সত্যি এটা একটা দুঃখজনক ঘটনা। এবং এই ধরনের এখন তো তারা নিজেদেরকে কংগ্রেস সিপিএম এর জোট বলে না, এখন ওদের লজ্জা হয় কংগ্রেস সিপিএম এর জোট বলতে। ওরা কি বলছে? ইন্ডিয়া জোটের এত চলে গেছে, অ্যালায়েন্স তো নাই। আরেকজন কারাগারে, দিল্লিতে আপনারা সবাই জানেন কারাগারে আছে। আস্তে আস্তে করে ওই ইন্ডি জোটের আয় চলে আসবে, আমি আর সাথে কেউ থাকবে না, এইভাবেই চলবে। বন্ধুগণ, দুঃখ হয় কংগ্রেসের তার অফিস থেকে, কংগ্রেসের ভবন থেকে তাদের এখন সিপিএম এর ফ্ল্যাগ বেরোয়, আর সিপিএম এর অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বেরোয়। এটা এর থেকে দুঃখজনক আর কি অবস্থা থাকতে পারে? এখন তাদের পায়ের নিচে মাটি সরে গেছে, এখন বুঝতে পারছে যে আমাদের এখন শক্তি নেই। এর জন্য অনেক প্রচেষ্টা আমাদের যারা ত্রিপুরা মথার সাথে অনেকবার ট্রাই করেছে, বারবার ওনারা চেষ্টা করেছে যে ওদের সাথে যদি আমরা কোনো অ্যালায়েন্স করতে পারি, কিন্তু আমার ত্রিপুরা মথাসা বুঝতে পেরেছে যে একমাত্র জনজাতিদের যদি উন্নয়ন করতে হয় মোদিজি ছাড়া কোনো দিন সম্ভব হবে না। তবেই এসে ভারতীয় জনতা পার্টির সাথে আজকে আমাদের কি হলো, আজকে এখন ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি এবং ত্রিপুরা মথাসা। তাহলে এখন কি হবে? क्या होगा রে কালিয়া, क्या होगा কালিয়া। এখন তো কিচ্ছুই করার নেই, ওদের কিচ্ছু করার নেই এখন। বন্ধুগণ, এখন আমরা যেভাবে বিকশিত ত্রিপুরার কথা আমরা ভাবছি এবং সেই দিশায় আমরা কাজ করছি। আপনারা জানেন এই সরকার মানুষের জন্য কাজ করে। সামাজিক ভাতা 33 প্রকারের সামাজিক ভাতা আমরা দেই এই ত্রিপুরা সরকার, এবং তাতে করে ভারতবর্ষের কোথাও 2000 টাকা সামাজিক ভাতা দেওয়া হয় না। কিন্তু ত্রিপুরা সরকার আমাদের যে দৃষ্টিভঙ্গি এবং আমরা সাধারণ মানুষের কথা চিন্তা করে আমরা 2000 টাকা করে ভাতা দিচ্ছি। আমি বিভিন্ন প্রদেশের মুখ্যমন্ত্রীদের সাথে যখন মিটিং এ বসি, তারা বলছে এটা কি করে সম্ভব, আপনারা এত টাকা আপনারা দিচ্ছেন। বন্ধুগণ, আপনারা জানেন এখানে আমার মহিলা বোনেরা আছেন, আমার মেয়েরাও এখানে আছেন, মারাও আছেন। আপনারা জানেন বারবার প্রধানমন্ত্রীজি যেটা বলেন যে আমাদের নারী শক্তিদের যদি সশক্তিকরণ না করা যায় তাহলে কোনো অবস্থায় রাজ্য শক্তিশালী হবে না। আমরা সেই দিশায় 33% রিজার্ভেশন আমাদের চাকরি ক্ষেত্রে আমরা রেখেছি। বন্ধুগণ, আপনারা এটাও দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে পার্লামেন্টে 33% রিজার্ভেশন রেখেছে, যাতে আমাদের মহিলাদের অ্যাসেম্বলিতে এবং পার্লামেন্টে তাদের রিপ্রেজেন্টেশন থাকে, সেটাও আপনারা দেখেছেন।
এবং শুধু তাই নয়, এর মধ্যে আপনারা দেখেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমাদের অর্থনৈতিক অবস্থা যদি উন্নয়ন না হয় তাহলে দেশেরও উন্নয়ন হবে না। 5 ট্রিলিয়ন যেতে টাইপ 5 অর্থ ব্যবস্থাকে 5 ট্রিলিয়ন নিয়ে যেতে সংকল্পবদ্ধ। এখন আমাদের পজিশন 5ম স্থানে আছে, 3য় স্থানে নেওয়ার জন্য উনি যেভাবে চেষ্টা করছেন সেটা আমি নিশ্চিত যে সেই 3য় স্থানে চলে আসবে। বন্ধুগণ, আমরা আগে দেখতাম জিন্দাবাদ জিন্দাবাদ, দিতে হবে দিতে হবে, করতে হবে করতে হবে, এগুলোই তো আমরা দেখতাম। এবং এগুলো করার আগেই আমরা যারা কর্মচারী বন্ধুরা আছেন তাদেরকে 3% দিয়ে আমরা ভারতীয় জনতা পার্টির সরকার যখন আসলো 3% আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা কত পার্সেন্টেজ দিয়ে দিয়েছি? 25% দিয়ে আমরা দিয়ে দিয়েছি। এবং তার জন্য আন্দোলন করতে হয়নি। এই সরকার সংবেদনশীল সরকার, এই সেই দিশায় আমরা কাজ করছি। বন্ধুগণ, আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রীজি সবচেয়ে বড়, বিশ্বের মধ্যে সবচেয়ে বড় যে প্রকল্প তার নাম হচ্ছে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, আয়ুষ্মান ভারত। আমাদের ত্রিপুরাতে আমাদের টার্গেট ছিল 3.5 লক্ষ থেকে 14 লক্ষ লোককে এই কার্ড দেওয়ার। 5 লক্ষ টাকা করে পাবে সমস্ত মানুষ। সেই জায়গায় আমাদের 100% সেই কার্ড আমরা বিতরণ করে দিয়েছি। বিভিন্ন এমপ্যানেলমেন্ট আছে আমাদের বিভিন্ন হসপিটাল এবং অন্যান্য যেসব এমপ্যানেলমেন্টের যাদের সাথে আমরা মানে মৌ হয়েছে তাদের সেই সুযোগ সুবিধা এখানে বিপিএল কার্ড হোল্ডার বা অন্যান্য যে ক্রাইটেরিয়া আছে সেই অনুযায়ী ওনারা পাচ্ছিলেন। কিন্তু আমার কাছে প্রচুর লোক আসেন, গরিব মানুষ আমার কাছে আসেন, এসে বলছেন, বেশিরভাগ যারা আসেন বিভিন্ন সমস্যা নিয়ে তাদের আমি দেখলাম যে বেশিরভাগই শুধু স্বাস্থ্যজনিত সমস্যা। আমি আমাদের যে মাননীয় অর্থমন্ত্রী আপনাদের এই জেলার, ওনার সাথে আমি কথা বললাম। সেই কারণে আমরা গত বছর বাজেটে যারা, কারণ বেশি অনেক লোক আছে যারা এই আওতায় আসেন না, তাদেরকে আমরা কি করব, সে আওতায় কিভাবে আনা যায়। তো মুখ্যমন্ত্রীর জন আরোগ্য যোজনায় সে একই যা যা সুযোগ সুবিধা আছে 5 লক্ষ টাকা করে প্রতিটা মানুষ, প্রতিটা ফ্যামিলি সেটা পাবে প্রতি বছরে। সে একই ব্যবস্থা আমরা করেছি, খালি কার্ডের খালি ডিফারেন্স হবে, সেটাও চালু হয়েছে। আমার কাছে গত 3-4 দিন আগে যা খবর এলো, প্রায় 5 লক্ষের মতো লোক অলরেডি সেখানে রেজিস্ট্রেশন করে ফেলেছে। এতে করে আমাদের যারা বাকি যারা এই প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা কভারেজ পাননি, সেখানের মধ্যে প্রায় আমাদের 4.15 যারা আমাদের হাউস হোল্ড আছে পরিবার, তারা সেই সুযোগটা আমরা সেটা পাবে। তাতে করে আমাদের বাজেট থেকে প্রায় 100 কোটি টাকার উপরে সেই খরচ হবে। বন্ধুগণ, আপনারা জানেন যে ত্রিপুরাতে কত ইউনিভার্সিটি, আমরা কোথায় কোথায় বাইরে আগে চলে যেতাম, এখন তো বাইরে যেতে হয় না। আমাদের এখানে সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে, এখানে এমবিবি ইউনিভার্সিটি আছে, আমাদের ন্যাশনাল ল ইউনিভার্সিটি আছে, ন্যাশনাল ফরেন্সিক ইউনিভার্সিটি আছে, সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি আছে, টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি আছে, আরিয়াভাট ইউনিভার্সিটি আছে, ধম্মাদীপা বুদ্ধিস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটাও স্টার্ট হবে আমাদের সাবরুমে। মা ত্রিপুরা সুন্দরী ইউনিভার্সিটি আপনাদের ডিস্ট্রিক্টেই সেটা শুরু হতে যাচ্ছে সব দিকে। আর ইকপা ইউনিভার্সিটি তো আগেই আছে, আগে একটা ইউনিভার্সিটি ছিল। এখন আপনারা চিন্তা করুন যে পড়াশোনার জন্য আমাদের ছেলে মেয়েরা এখন বাইরে যেতে হয় না, এখানেই ব্যবস্থা করছি। শুধু তাই নয়, এর মধ্যে আপনারা জানেন খুব অল্প সময়ের মধ্যে আমরা এখানে ত্রিপুরাতে ডেন্টাল কলেজ 50 আসনের, সেটাও এখন ফার্স্ট ইয়ারের সেটা ভর্তি হয়ে গেছে, তাদেরও পরীক্ষা চলছে। এবং আগামী দিন এখানে আমরা আরো যেটা আয়ুর্বেদিক মেডিকেল কলেজ, আমাদের হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, সেটাও আমরা করার চিন্তা ভাবনা করছি। 2টো মেডিকেল কলেজ আছে অলরেডি, আরো অনেকে মেডিকেল কলেজ করার জন্য এখানে আসছে। তাদেরকে আমরা বলেছি যে আইন মেনে যদি আপনারা করতে পারেন তাহলে এই সরকার আপনাদের অবশ্যই স্বাগত জানাবে। বন্ধুগণ, আপনারা জানেন যে এখানে আমরা নার্সিং কলেজও আমরা করেছি সব দিকে। এখানেও আমরা চাইছি, বহু ইনভেস্টর আসছে এখানে, 500 বেডের হসপিটাল করতে চায়, বিভিন্নভাবে আসছে। আমরা সব খতিয়ে দেখছি, যদি আসে তাহলে ওদের সে অ্যাকাউন্টেবিলিটি আছে কিনা। অর্থাৎ একদিকে এডুকেশন হাব, ন্যাশনাল এডুকেশন পলিসি মাননীয় প্রধানমন্ত্রী 2020-এ যেটা করেছে সেটাকেও আমরা লাগু করেছি, সমস্ত কলেজগুলোতে শুরু করেছি, সেই দিশায় আমরা কাজ করছি। আবার আরেক দিক দিয়ে যেখানে স্বাস্থ্য ব্যবস্থা, সেখানেও আমরা একটা এখানে মেডিকেল হাব করারও আমরা চিন্তা ভাবনা করছি। বন্ধুগণ, আপনারা জানেন
যে বহু জায়গার থেকে খালি খবর আসে বা আমাদের কাছে প্রস্তাব আসে যে একজন স্পেশালিস্ট দিন, কিন্তু স্পেশালিস্ট তো বললেই হবে না। তার জন্য আমাদের এখানে মাত্র 85 জন, আমাদের 85টা সিট ছিল আমাদের এজিএমসিতে, আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে। সেখান থেকে আমরা 100টা সিট আমরা যখন এনএমসি কে বললাম, তারাও সেই ব্যবস্থাটা করেছে। অর্থাৎ আপনারা দেখুন যে সব দিকে এই সরকার সচেতন এবং যা যা সমস্যা আমরা সমাধানে, আমরা এই সরকার আমরা সমাধানের সরকার। আর আগের যে সরকার ছিল সমস্যা সৃষ্টি করে সরকার, এই হচ্ছে ডিফারেন্স আগের সরকারের সাথে আমাদের সরকারের। বন্ধুগণ, এর মধ্যে ইএসআই হসপিটাল, আমাকে আমাদের কেন্দ্রীয় মন্ত্রী যখন আমাকে বললেন যে এখানে ইএসআই হসপিটাল করব বুজ্জংনগরে, মানে অল্প সময়ের মধ্যে সেখানে 5 একর ল্যান্ড আমরা উনাদেরকে দিয়ে দিয়েছি, সেখানেও 100 বেডের হসপিটাল হবে। বন্ধুগণ, আপনারা জানেন যে কুম্ভীর আশ্রম আমরা বহু দেখেছি, ব্রু রিয়াং শরণার্থীদের নিয়ে বহু কথা শুনতাম। 23 বছর 24 বছর চলে গেল, কিন্তু তাদের খালি উনাদেরকে নিয়ে রাজনীতিই করেছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পর তারপর কিন্তু তার সমাধান আমরা করতে পেরেছি। 12টা জায়গায় ওনাদের সেটেলমেন্টের আমরা ব্যবস্থা করেছি। প্রায় 500 কোটি টাকা 600 কোটি টাকা আমাদের কেন্দ্রীয় সরকার থেকে তার জন্য ওনারা দিয়েছেন। তো সেই দিশায় আমরা কাজ করছি। আমাদের এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন, ওনার স্লোগানগুলো শুনবার মতো, যে রিফর্ম, পারফর্ম, ট্রান্সফর্ম অ্যান্ড ইনফর্ম, এই যে কথাগুলো, যে কাজের মাধ্যমে আমাদের পরিচয়। বন্ধুগণ, এখানে মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া দাঁড়িয়েছেন। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে, কাজের উপর ভিত্তি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে কাজ করে গেছেন সাধারণ মানুষের জন্য, আমাদের এই ডাবল ইঞ্জিনের সরকার ত্রিপুরা সরকার যে কাজ করেছেন, তার জন্য আপনাদের কাছে আপিল করব যে নিশ্চয়ই আপনারা মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়াকে আপনারা বিপুল ভোটে জয়ী করবেন। বন্ধুগণ, আপনারা শুধু তাই নয়, আমরা মহিলাদের জন্য এসএইচজি গ্রুপ, এটা আমাদের ত্রিপুরাতে একটা বিরাট আমাদের সাফল্য এসছে। 2017 আগে মাত্র কত ছিল? 4000 এসএইচজি গ্রুপ ছিল। এখন কত? 56,000-এর উপরে আমাদের বোনেদের যে এসএইচজি গ্রুপ সেটা হয়েছে, এবং তাতে করে প্রায় 5 লক্ষ লোক তার মধ্যে আমাদের মহিলারা তার মধ্যে যুক্ত হয়েছে। বন্ধুগণ, বিভিন্ন যে গভর্নমেন্টের তরফ থেকে যে স্টল হয়, গভর্নমেন্ট স্টল, সেই স্টলগুলোতেও যাতে মহিলারা 50% সেই তাদের জন্য সংরক্ষিত থাকে, সেই ব্যবস্থা আমাদের এই সরকার করেছে। শুধু তাই নয়, আপনারা জানেন যারা আমাদের মেয়েরা আছেন, যারা কলেজে পড়াশোনা করছেন, তাদের বেতনও আমরা, তাদের যাতে বেতন দিতে না হয়, এডমিশন ফি না লাগে, তার জন্য আমরা ওনাদের ফ্রি করে দিয়েছি। আমরা মহিলাদের সাইকেল আমরা দিচ্ছি ওনাদের। এবার আমরা বাজেটে রেখেছি যাতে স্কুটি দেওয়ার, 100 জন ভালো যারা স্টুডেন্ট তাদেরকে স্কুটি দেওয়া যায়, সেই ব্যবস্থা আমরা করছি। আমাদের এই ত্রিপুরা সরকার যে প্রযুক্তিকে কাজে লাগে, আমরা চাই এখানে গুড গভর্নেন্স, যাতে সাধারণ মানুষের কাজগুলো দ্রুত গতিতে হয়, সেই দৃষ্টিতে আমরা কাজ করছি। আপনারা জানেন যে এখানে নীতি আয়োগের যে ওনাদের যে ডাইরেকশন, টিআইএফটি অর্থাৎ ত্রিপুরা ইনস্টিটিউশন ফর ট্রান্সফরমেশন, সেই অফিস আমরা খুলেছি। আমরা সেখানে ওয়ার রুম করেছি। সমস্ত ডিপার্টমেন্টে যতগুলো স্কিম আছে কেন্দ্রীয় এবং আমাদের ত্রিপুরা সরকারের, সেই স্কিমগুলো ঠিকভাবে কাজ হচ্ছে কিনা সেই ওয়ার রুম থেকে বসে সমস্ত সাব ডিভিশনাল ব্লক অফিস পর্যন্ত দেখা যাবে, ওনাদের সাথে কথা বলা যাবে, কেন হলো না তার জবাবদেহি দিতে হবে। শুধু তাই নয়, আপনারা জানেন যে নর্থ ইস্টার্ন স্পেস অ্যাপ্লিকেশন সেন্টার নেসাক আমরা ত্রিপুরাতে আমরা করেছি। এই যে বনজঙ্গল আছে আমাদের ত্রিপুরাতে, কোথায় কোন জায়গায় স্পেস আছে, এই ধরনের নেসাকের মাধ্যমে উপর থেকে স্যাটেলাইটের মাধ্যমে সেই সেন্টার আমরা করেছি। কোথায় আমাদের রিপ্লান্টেশন করতে হবে, কোথায় আমাদের এনক্রোচমেন্ট হচ্ছে, কোথায় বাঁধ যেগুলো আছে আমাদের রিভারের, সেই রিভারের কোথায় ইরোজন হচ্ছে, সব এই নেসাকের মাধ্যমে দেখা যায়। আমরা বিভিন্নভাবে, আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন যে সব মানুষকে নিয়ে একসাথে আমাদের চলতে হবে, এবং সেই দিশায় আমরা কিন্তু কাজ করে চলছি। বন্ধুগণ, আমি কিছু স্লোগান আপনাদের জন্য এনেছি, আমার সাথে আপনাদের বলতে হবে।
আমি যদি বলি ফির একবার, আপনারা বলবেন মোদী সরকার। ফির একবার, মোদী সরকার। ফির একবার, ফিরছে আবার, মোদী সরকার। ফিরছে আবার। মোদী সরকার। ঘরে ঘরে দরকার, মোদী সরকার। ঘরে ঘরে দরকার, মোদী সরকার। যুব শক্তির দরকার, মোদী সরকার। যুব শক্তির দরকার, মা বোনদের দরকার। জোরে বলতে হবে, আওয়াজ কম দিদি, জোরে বলতে হবে। মা বোনদের দরকার, মোদী সরকার। গরিব ভাইয়ের দরকার, মোদী সরকার। রাজ্যে রাজ্যে দরকার, 24-এতে দরকার। মোদী সরকার। তাহলে আপনারা আমাদেরকে কথা দিচ্ছেন যে 26 তারিখ যে ইলেকশন হচ্ছে, 26 এপ্রিল, আমাদের এই পূর্ব আসনে যিনি দাঁড়িয়েছেন ওনার নামটা আপনারা বলুন তো, কে কে বলতে পারবে বলুন এখানে। মহারানী, আমার সাথে বলুন, মহারানী কৃতি সিং দেববর্মা মহোদয়া। কি চিহ্নে ভোট দেবেন? পদ্ম চিহ্নে। কি চিহ্নে? সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার, জয় হিন্দ। অসংখ্য ধন্যবাদ। भारत माता की। আমাদের যুব ভাইরা ধীরে ধীরে করে গাড়ি আজ বিজেপির পতাকা দলে
সকল নারীদের কাছে আমার অনুরোধ করা হচ্ছে, সবাই র্যালিতে অংশগ্রহণ করুন, কেউ মাঠে থাকবেন না। এই র্যালি বাজার পরিক্রমা করে গিয়ে শেষ হবে, কেউ মাঠে থাকবেন না। আমার বোনেরা যারা আছেন কেউ মাঠে থাকবেন না। মা মুঙ্গল চন্ডী কি, মা মুঙ্গল চন্ডী কি, জয় মুঙ্গল চন্ডী কি, জয় মা মুঙ্গল চন্ডী কি। মহিলা মোর্চা রাজ্য কাপায় পদ্ম হাতে লইয়া তোমরা দেখো আসিয়া মোর্চা বলম কাপায় পদ্ম হাতে লইয়া সবার কাছে অনুরোধ করছি আপনারা আমাদের র্যালির মধ্যে সামিল হন, মাঠ থেকে বেরিয়ে পড়ে আপনার র্যালির মধ্যে যোগ দিন। অসংখ্য ধন্যবাদ সবাইকে। भारत माता की মাঠের কাছে রেলিতে আসার জন্য উপস্থিত কেউ থাকবেন না। মসজিদে মসজিদে সবাইকে নিয়ে আসার জন্য সবাইকে উপস্থিত থাকার জন্য আমাদের প্রতিষ্ঠানকে রেলি শেষ হবে। সকলকে জন্য আসার জন্য কেউ দাঁড়াবেন না। Flag
থার গাড়ির পিছনে কিছু লুকিয়ে দাও। সৈকত, আমাদের থার গাড়ির পিছনে কিছু লুকিয়ে দাও। আমাদের যুব ভাইরা আমাদের থার গাড়ির পিছনে কিছু, আমাদের আইপিএফটি, বিজেপি, মহাতার সপ্তকরা সবাই সামনে এগিয়ে দাও। আমরা অন্য কোন দল চাই না, শুধু বিজেপি চাই। মানিকশাহী ওয়েলকাম, বিজেপি পতাকা মানিকশাহী ওয়েলকাম, মানিকশাহী ওয়েলকাম, মানিকশাহী স্বাগতম। স্বৈরাচারী শাসন থেকে 2018 সালে পুরা মুক্তি হয়েছেন। এই মুক্তির বিষয় হিসাবে রাজ্যবাসী সবাই মিলে ভোটের বাক্সে দিল ভোট, বিরোধীরা সবাই তিনি প্রার্থী হয়েছেন মহারানী কীর্তি সিং দেববর্মার সমর্থনে। আজকের এই বিশাল রোড শো, সেই রোড শোতে সামিল হয়েছেন আমাদের সবার প্রিয় ওয়েলকাম মহারানী কীর্তি সিং দেববর্মা, ওয়েলকাম দেববর্মা, ওয়েলকাম মহারানী কীর্তি সিং দেববর্মা, ওয়েলকাম মহারানী কীর্তি সিং দেববর্মা। ঠিক আছে, ঠিক আছে। ওয়েলকাম মহারানী কীর্তি সিং দেববর্মা, ওয়েলকাম মহারানী কীর্তি সিং দেববর্মা, স্বাগত। মায়েরা একসাথে বলুন সবাই মিলে আমার সাথে, উন্নয়নে Manikshahji, welcome. Manikshahji, welcome. इनको जिताना है। इस बार कॉन्टेस्ट नहीं होगा। इस बार हम लोग अपना जो हमारा दफा के लिए, हमारे देश के लिए, हमारे पूरे राज्य के लिए परवाह करता है, हमारे स्टेट के लिए परवाह करता है, वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा। पार्टी एक बार कोथा दिले, हमारो विश्वास। मोदी जी को मैं सम्मान करता हूं, अमित शाह जी को मैं सम्मान करता हूं,
और सम्मान दे करके मैं बोलता हूं, आपने जो वादा किया आप निभाएंगे। এটা আপনি বলেছেন, ভারতবর্ষের মানুষের কাছে আপনি মিডিয়ার মাধ্যমে বলেছেন যে ত্রিপুরায় এই ঐতিহাসিক চুক্তি হচ্ছে, এই ঐতিহাসিক চুক্তিকে আমরা বাস্তবায়ন করব। তো এই কথা আমি বিশ্বাস রাখি। এই কারণে আমরা বলি নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার তীব্রামথায় কীর্তি সমর্থিত বিজেপির যিনি প্রার্থী উনাদের জয়লাভ করে নরেন্দ্র মোদীর হাতকে আমরা শক্তিশালী করবই করব। আর সিপিএম আমরা কেন ভারতীয় জনতা পার্টির সিম্বলে ভোট দেব, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের আলোচনার দরকার রয়েছে। কারণ চিন্তাই চিনি বিরোধী লোক যারা বুট বাতাই নাই, আমাদের বিরুদ্ধে কে আছে? এখানে মহিলাদের যদি আমি জিজ্ঞেস করি, মহিলারা জবাব দেবেন আমাদের বিরুদ্ধে কেউই নাই। কারণ আসলে তো বিরোধী দেখাই যায় না, বলছি আজ বিরোধী। কিন্তু পার্লামেন্ট নির্বাচন এটা বিধানসভা বা ভিলেজ কমিটির নির্বাচন না। সারা রাজ্যে মাত্র 2টা কেন্দ্র আছে, একটা আছে পশ্চিম ত্রিপুরা আর একটা পূর্ব ত্রিপুরা। আমরা পূর্ব ত্রিপুরার ভোটার এবং পূর্ব ত্রিপুরায় যিনি প্রার্থী আপ্রার্থী ভূমিকা কৃতি সিং দেববর্মা, সিপিএম বারবার তাকে প্রশ্ন খায় কৃতি সিং কি কইরা দেববর্মা হয়। এটা কমিউনিস্ট পার্টির প্রশ্ন। এখানে রতন বাবু উনি বলেছেন উনি দীর্ঘদিন সিপিএম পার্টিও করেছেন, আমার জানা নেই। উনি বলেছেন সিপিএম পার্টি একটা ভালোই জানে যেটা সত্য না এটারও পরিবর্তন মিথ্যা কথা। কৃতি সিং দেবী কি কইরা দেববর্মা হয়, এটা কি আমাদের কোয়ার ব্যাপার থাকে? অনিমেষ দেববর্মা কেমনে দেববর্মা হয় আপনারা বললেন তো? কারণ অনিমেষ দেববর্মা বাবা দেববর্মা, মাও দেববর্মা। তো কৃতি সিং দেববর্মার বাবা তো কিরিট বিক্রম দেববর্মা, তো মেয়ে দেববর্মা হইত না? অবশ্যই দেববর্মা। তারপরও তারা প্রশ্ন করে কৃতি সিং দেববর্মা এটা কেমনে দেববর্মা হয়? এটা আগেও দেববর্মা ছিল, মারা যাওয়ার সময় এটা দেববর্মাই থাকবো, এটা পরিবর্তন হইত না। আর কৃতি সিং কইতে গাইতে আইতো না সিং, এটা তো গরুর সিং বাই দিতে না, এটা তাই কেন সিং, এটা স্বামী হচ্ছে সিং। কাবারদা ছত্তিশগড়ের মহারাজা, এখনো তো সেখানে রাজপ্রথা আমাদের এখানের মতো আছে, সমাজের সম্মান দিয়ে ওইখানের যে যিনি রাজা, ওই রাজার টাইটেল পেয়েছে সিং। তো সিং রে বিয়ে করে কৃতি সিং, আর দেববর্মায় জন্মগ্রহণ করছে, এটা দেববর্মা কৃতি সিং দেববর্মা পরিষ্কার। এটা বাড়ি করে গিয়ে আপনারা বুঝাই দেন, গ্রামে গ্রামে ঘরে ঘরে গিয়া বুঝাই দেন। সিপিএম কিন্তু কইতাছে কই কৃতি সিং দেববর্মা, এটা দেববর্মা, এটা কেমনে দেববর্মন হইতে? আপনারা সবাই জানেন রাজ পরিবারের লোক অনেকে দেববর্মা লেখে, আবার দেববর্মাই আবার রাজ পরিবারের থেকে এরা দেববর্মন লেখে। আমি কমিউনিস্ট পার্টির বন্ধুদের বলছি, শচীন দেববর্মন রাজ পরিবারের, রাহুল দেববর্মন রাজ পরিবারের, জিষ্ণু দেববর্মা রাজ পরিবারের, প্রদ্যুৎ কিশোর দেববর্মন আমাদের জীবিত মহারাজা। যদিও মহারাজাদের গণতন্ত্রে পাওয়ার নাই, কিন্তু সামাজিক ভাবে এখন উনি আমাদের মহারাজা। তো এটা কি বলার অপেক্ষা রাখে? কইটাতে কই আপনারা তীব্রামথা করেন, আপনারা কেন বিজেপিকে ভোট দিবেন? হাসি উঠে আমার। মানিক সরকার ত্রিপুরার 20 বছর মুখ্যমন্ত্রী, কংগ্রেসের বিরুদ্ধে গালাগাল করতেন রাস্তা বলে মাইক লাগাইয়া। 20 বছর, 1 বছর 2 বছরের মুখ্যমন্ত্রী না, 20 বছর বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। আর কংগ্রেস ছিল তাই বিরোধী দল। রতনবাবু ভালোই জানবেন, এখান থেকে গাড়ি ভর্তি তেলেঙ্গা আর কি আছে চাষা
দেববর্মা বাংলার দুনিয়ার লোক নিয়ে যাইত, যাওয়ার পথে হাসি খুশি যাইত, আওয়ার সময় সব ঘুমায় ঘুমাইত, আগরতলা নিয়ে যেত, বক্তৃতা করত। কার বিরুদ্ধে বক্তৃতা করত? কংগ্রেসের বিরুদ্ধে। মানিক সরকার এইবার কংগ্রেসকে ভোট দিব হাত সিম্বলে, আর আমরা তীব্রমতা করি, কিন্তু ভারত সরকারের সাথে আমাদের চুক্তি হচ্ছে, এই চুক্তি রূপায়ণের জন্য আমরা বিজেপিকে এবার ভোট দেব। মানিক সরকার যদি হাত সিম্বলে কোন চুক্তি ছাড়া ভোট দিতে পারে, আমরা চুক্তির নিজেকে বিজেপি পার্টিকে পদ্ম চিহ্নে আমরা ভোট দেব। আমরা বুক খুঁজে এটা করবেন। মানুষের বুকা বানানোর জায়গা পাইতে না, দেহি মাইকা তুমি তো তীব্রামতা ভাইকে বিজেপি ভোট নাই, তীব্রামতা নিম্বু পান্তাল গায়ে আনতারে। তীব্রামতা একটা পার্টি, আমাদের রাজা এই পার্টির নেতা, এখন রাজ পরিবারের যিনি কন্যা কৃতি সিং দেবী দেববর্মা এখানে আইছেন আমাদের প্রার্থী। আবার এরা কই তীব্রামতার মধ্যে কি আর ভালো লোক দেয়নি? আরে ভালো লোক তুমি কেন আমার পার্টির মধ্যে ভালো লোক কেন তুমি জিগাইবা? তোমার কি? আরে মানিক বাবু ত্রিপুরার মুখ্যমন্ত্রী, পূর্বতন মুখ্যমন্ত্রী, আপনি যদি ভালো লোককে তীব্রামতা এটা জানার যদি আপনার অধিকার অর্জন করতে চান, সিপিএম বাড়ি ত্যাগ করে আপনি তীব্রামতার ঢুকেন আগে, তারপর আপনার কথা আমরা শুনবো। তুমি কে? তীব্রামতার মধ্যে ভালো লোক কে খারাপ আপনার ইশারায় চলবো? আগে মাঠ ভর্তি ছাড়া মানিক বাবু বক্তৃতা করতেন না, এখন মানিক বাবুর বক্তব্যের জায়গা হচ্ছে আমাদের আসারাম বাড়ির এই কমিউনিটি হল, এটা আর্ধেক ভর্তি, জানালা বন্ধ করে বক্তৃতা দেয়। কারণ জানালা খোলা থাকলে মানুষে দেখবো, আধা হল ভর্তি, লজ্জায় জানালা দরজা বন্ধ করে মানিক বাবু বক্তৃতা করে। এটার জন্য কি তীব্রামতা দায়ী বলেন? এটার জন্য মানিক বাবু 20 বছরের সরকারের মানুষ উড়ায় ফালাই দিতে, এটার জন্য কি তীব্রামতা বিজেপি দায়ী? এইটার জন্য দায়ী মানিক বাবু, মানিক সরকার, আপনি নিজে দায়ী। আপনি বলেন মানিক সরকার উনি নাস্তিক, কমিউনিস্ট পার্টি যারা করে তারা স্বর্গে বিশ্বাস করে না, এরা ধর্মে বিশ্বাস করে না, এরা নাস্তিক। রতন বাবু আপনি জানবেন এই কথা, যারা কমিউনিস্ট পার্টি করেন তারা ধর্মে বিশ্বাস রাখে না, তারা নাস্তিক। মা বাবা মারা গেলেও এরা চুল দাঁড়িয়ে শেভ করে না, এটা পালায় না, কারণ এরা ভগবানের বিশ্বাসী না। কয়েকদিন আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক বাবু বক্তৃতা করছেন, আমি আর বেশি দিন বাঁচবো না, আমি স্বর্গে গিয়া মানে স্বর্গে বিশ্বাস করে দিতে চাই। এতদিন 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, তখন স্বর্গে তাইলে বিশ্বাস নাই, নাস্তিক। আর এখন পথ গেছে পরে এখন স্বর্গে বিশ্বাস করে মনে হয়, বাড়ি ঘরে গিয়া দেখলে পূজাও করে মনে হয়, তাই না? এই লোকটা কইতেছে তোর স্বর্গে গিয়া আমি কইতে পারবো আমি আমার 20 বছর মন্ত্রিত্বকালে আমি কি করেছি। আরে মানিক বাবু আপনাকে আমি বলছি, আমি অনিমেষ দেববর্মা আপনাকে বলছি, আপনার স্বর্গে যাওয়ার দরকার নাই। আপনি পৃথিবীতে কি করছেন আমার থেকে শুনেন। আপনার পাপের বোঝা আজকে 10,323 জন লোকের চাকরি গেল, এটা আপনার কুকর্মের কারণে। আপনি বলেন আবার ইয়েতে গিয়া কই স্বর্গে গিয়া কথা কইবেন, ঈশ্বর আপনার জায়গায় দিত না। মারা গেলে আপনার ওই লোকটা 20 বছর ত্রিপুরার মানুষকে নির্যাতন করতে গেটের বাইরে রাখো, আপনি স্বর্গে যাইতেই পারতেন না, আপনি স্বর্গে গিয়া কথা কইবেন? স্বর্গে বিশ্বাস করেন? এডিসি এলাকা আমাদের আসারাম বাড়ি বনবাজার কি বলেন, কি করছে এখানে? নাথিং। মানুষ কাজ পায় না, জল পায় না, এরা বলছে যে আমরা এই করেছি সেই করেছি। আরে মশাই আপনি যদি 20 বছরে এত কাজ করতেন, আসারাম বাড়ির লোক 18,328 ভোটে আমাকে জয়লাভ করায় না, আপনার পার্টি যদি ভালো থাকতো। আর এটার জন্য দায়ী আপনারা। এরা কে? এরা কইতাছে কে ভালো কে খারাপ, কেন ভোট দেবে, কিচ্ছু হবে না।
আপনারা দেখবেন ভারতবর্ষের মধ্যে 10টা লোকসভা কেন্দ্রের মধ্যে পূর্ব ত্রিপুরা আমাদের এই আসন 10টা কেন্দ্রের মধ্যে একটা কেন্দ্র থাকবে। লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে আমরা এখানকার সিপিএম প্রার্থীরা পরাজয় করব, এটা মানসিক দিক দিবে। আর এখন কুল পায় না, কর আমরা কি কয় এরা কয় আমরা দেখে নেব ইন্ডিয়া মহাজোট কত 350 সিট নিয়ে বলাইতাতে। আমি কই আমি কালকে থেকে চুপ বন্ধ করে হাঁটবো, কারণ এইসব জিনিস এটা যখন মোবাইলে দেখি মানুষের ভালো মাথাও কিন্তু খারাপ হয়ে যেতে পারে, এদের কথাই বিশ্বাস করেন না। আরে সিপিএম, এই সিপিএম পার্টি কই আছে? ওয়েস্ট বেঙ্গলে সিপিএম পার্টি আছে নাই? কে শাসন করতেছে? তৃণমূল। ত্রিপুরা রাজ্যের মধ্যে 2018 সালে মানুষ সমুদ্রে ফালাই দিল, আর আইসটা এখানে ত্রিপুরা 16টা পাইছিল 18তে, কন্যা দাঁড়িয়েছে এখন 10। আর আগামী দিন যখন বিজেপি ত্রিপ্রামক আইপিএফটি জোটবদ্ধভাবে আমরা বিধানসভায় লড়বো, তখন সিপিএম একটা সিট পাইল না, শূন্যের কোথায় দেব, শূন্য উপরে। আর এরা বলে 350 সিট নিয়ে কে আইব? আপনারা আইবেন, এরা আইতো না। এরা তো আমাদের ইন্ডিয়া জোটের সঙ্গীত আইব। আরে এত সহজ না। ইন্ডিয়া মহাজোটের কথা শুনলেন? নামে ইন্ডিয়া মহাজোট করছে ওয়েস্ট বেঙ্গলে মমতা ব্যানার্জি, সিপিএম এ মাইনে নিচ্ছে না। আমি তৃণমূল একা দাঁড়াবো, কংগ্রেস সিপিএম এর সাথে আমার কোনো কথা নেই। দিল্লিতে গিয়ে ইন্ডিয়া মহাজোট হবে, পশ্চিম বাংলার মাটিতে ইন্ডিয়া মহাজোটের কোনো অস্তিত্ব নাই। এর উপরে সিপিএম কংগ্রেস, আজকে পত্রিকায় দেখলাম সিপিএম কংগ্রেসের মাইনে নিতে না, কয় এতগুলো সিট ছাড়া যাবে না। নিজেরাই তো ঝগড়া করতে, কই থেকে সিট পাই দিব? হইতো না। দেখবেন 12টা গুড়া চারিদিকে যার যেভাবে চলবো, ইন্ডিয়া মহাজোটের এরকম অবস্থা। কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এমনি আপনারা দেখবেন মোদীজি কি কইছেন? আপকি বার 400 পার, অর্থাৎ এইবার 400টা আমরা পার ফিরে যাব। আর এই 400টা সিটের প্রথম যে 1 নম্বর সিট, এটা হবে পূর্ব ত্রিপুরা কৃতি সিং দেবীর সিটটা। এইখান থেকে 400 1 নম্বর গণনা শুরু হবে। আপনারা আমার অনুরোধ থাকবো, এই বিধানসভা কেন্দ্র গত বিধানসভা ভোটের সময় আমরা বিশাল ব্যবধানে আমাদের বিরোধী দলকে আমরা পরাস্ত করলাম। যদিও সেই সময় আমাদের বিরোধী দল ছিল আইপিএফটি, এখন তো আইপিএফটিও আমরা সঙ্গে। তাহলে আমি ধরে নিলাম 40,000 মানুষ যদি ভোট করে, এখানে 35,000 ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপ্রামক আইপিএফটি প্রার্থীর পক্ষে থাকবে, এই আশার বাড়ি করি। মানুষ আগে কংগ্রেসের স্লোগান দিত, মা বোনেরা কইতাছে, এরা বলাইতাছে, আমি আর কইতাছি। এইবার এখানে উল্টায় কইতেইব, গ্রামে গ্রামে কইতাছে, মা বোনেরা কইতাছে, নরেন্দ্র মোদীজির সরকার আবার আইতাছে। বাস এই স্লোগান দিয়া আপনারা নাইনা যান, কোন চিন্তার কারণ নাই। এখন ত্রিপ্রামতার সাথে বিজেপির অ্যালায়েন্স হয়েছে, সরকারের শরিক হয়েছে। মানুষের সুখ দুঃখের কথা সরকার দেখবে, আমরাও দেখব। নির্বাচনের সময় আমরা প্রতিশ্রুতি দিতে পারি না, নির্বাচনের গাইডলাইন আছে। আধা মন ক্যামেরা নিয়ে কিছুক্ষণ আগে একটা লোক রেকর্ডিং করতাম, তখন আধা মন 20 কেজি ওয়েটার উপর, এইটা দিয়ে আপনারা ক্যাপচার করতে, আমি নমস্কার জানাই না। কারণ এরা ওই খোয়াই ডিএম অফিসের এখানটা কন্ট্রোল রুম আছে, অনিমের দেববর্মা কোনখানে এমন বক্তৃতা করছেনি যে আইনের ফাঁদে পালাবো। আমি আইন না বুঝলেও আমি আইন মানি, আমি আইনের বিরুদ্ধে যাব না, এরা এটা দেখে। সুতরাং মহিলারা বিশেষভাবে আপনারা মনে করিলেন না, আমরা মন্ত্রী আই আমাদের
ওই চাল দেওয়ানের কথা, ভোট দেওয়ানের কথা, জল দেওয়ানের কথা এটা কইছেন না। আমি পারি না কইতে, এটা আমি পারি না কইলে আমার আইনের ফাঁদে ফালাইব। 4 তারিখ জুনের পরে কে কি পাবে, কার কি হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু এখন আমাদের লক্ষ্যটা থাকবো পদ্ম চিহ্নে। সিপিএম এরা কিন্তু খুব এরা ফালতু প্রচার করে। আমার মনে আছে আমি 2003 সালে যখন নির্বাচনে প্রথমবার দাঁড়াইলাম, আমি এমএলএ হইলাম 2 বছর। পাহাড়ে গিয়ে আর তো জানে না এই ভোটিং মেশিন আইছিল প্রথম, তখন ভোটিং মেশিন প্রচার করতে গিয়ে আর রতন বাবু শিখাইতে কি জানেননি? আপনিও হয়তো বা তখন সিপিএম করেন, আমি যাই না। কইছে জোড়া পাতার মধ্যে, জোড়া পাতা আমার সিম্বল, জোড়া পাতার মধ্যে যদি টিপটা পরে কারেন্ট শর্ট করবো, এখানে মারা যাবে। এরপরে আমি যখন প্রচার করতে গেলাম, আমার কইতে কই বাবু আমরা তো চাই তোমার মতো সুন্দর মানুষদের, আমি নিজের সুন্দর কইতে মহিলা কইতে আমার তোমার মতো সুন্দর প্রার্থীরা আমরা ভোট দিতে চাই জোড়া পাতা। কিন্তু সিপিএম এর আইয়া দেখি কইল কারেন্ট শক লাগবে এটার মধ্যে, জোড়া পাতার মধ্যে টিপ দিলে একটাই বলে টিপ দিতে কাছিয়াতুরার মধ্যে। এরপরে তো আমি তো আকাশ থেকে ভাইঙ্গা বললাম, তড়িঘড়ি কর্মীরা কইলাম ভোটিং মেশিন নিয়ে তোমরাও যাও, কোনো কারেন্ট শক হবে না। এরপর আমরা যখন প্রচার করলাম, এরা টের পাই নিতে আবার একটা ফোন দিয়ে আনছে, কইছে কি তখন তো খোয়াইয়ের মুখ্যমন্ত্রী ছিল, ত্রিপুরার মুখ্যমন্ত্রী একজন আছে তখন মানিক সরকার, আর খোয়াইয়ের মুখ্যমন্ত্রী ছিল শ্রমিক দেব সরকার। উনি খোয়াইটারে ক্যাপচার করে রাখতেন। আর একটা বুদ্ধি ভালো কি কইতে কইছে, খোয়াইয়ের সিপিএম পার্টি অফিস থেকে সিসি ক্যামেরা বয় দিছে সবখানে, এরা দেখবো যে কে কোন পার্টিতে ভোট দিতে, এখানে টিভির মধ্যে বসে বইয়া দেখবো। আবার আরেক দরবার মানুষকে বুঝাইতে বুঝাইতে দম বাইতে, তারপরও জনগণের আশীর্বাদে 387 ভোটে তৎকালীন মন্ত্রী, উপজাতি কল্যাণ মন্ত্রী অবুর দেববর্মার আমি পরাস্ত করতে পারব। এইবারও আমি আপনাদের পিতাছি, এদের কানে এদের গুজবে কান দেবেন না, এদের ফাঁদে পা দেবেন না। এইখানে এখনো কিন্তু কিছু উগ্রপন্থীর কায়দা এটা লুকায়া থাকে, এটা আয়ে না, এটা হঠাৎ করে। আমরা বিজেপি বলেন, টিপ্রামথা বলেন, আইপিএফটি যখন বাড়ি করে ঘুমাইব, এই সিপিএম এর বাইনেরা টর্চ নিয়ে বাইরে রাত্রেবেলা বলবো আপনারা চিন্তা করিলেন না, আসারাম বাড়িতে আমরা 1000 ভোট পাইতাছি, পূর্ব ত্রিপুরায় এইভাবে আমরা ভোট পাইতে, এইসবে কান দিয়ে না। এরা রাত্রেবেলা টর্চ লাইট নিয়ে বাইর হইলেও, দিনের বেলা পাখির মতো পাখা লাগাইয়া বাইর হইলেও এখানে বিজেপি ত্রিপ্রামথ আইপিএফটি জয়লাভ করবে, লক্ষ লক্ষ ভোটে আমরা তাদের পরাস্ত করব। আপনারা হিসাব করে দেখেন, গত বিধানসভা নির্বাচনে বিজেপি ত্রিপ্রামথা আইপিএফটি ত্রিপ্রামথা আমরা যদি যোগ করি, ত্রিপুরা রাজ্যের মধ্যে আগামী পার্লামেন্ট নির্বাচনের পরে বিরোধী দলগুলো খুঁজতে দিব, টর্চ লাইট লাগাবে পাইতেন না, এলাকার মধ্যে থাকতো না। কারণ মানুষ বুঝছে যে মহারাজা আমাদের যে পার্টির নেতা ত্রিপ্রামথা, উনি কি চাইছে? উনি তো চান ত্রিপুরা, মুগলি, ধুরু, ওয়াংসা যারা একসঙ্গে আমরা গ্রাম পাহাড়ের মধ্যে থাকি, আমাদের সবার যেন সমান অধিকার হয়, এটাই চাইছেন, এটাই ক্রিয়েটার করলেন, এটাই কনস্টিটিউশন সলিউশন। আর মোদীজি তখন আমাদের দিল্লি থেকে অমিত শাহজিরা ডাকছেন শ্রেষ্ঠ ভারত, এক ভারত, শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা। তো শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ত্রিপুরা যদি থাকতে হয়, শুধু চাষা আর তেলেঙ্গানা দিয়া এক ত্রিপুরা হইব? এটার মধ্যে দেববর্মা দিয়া, জমাতিয়া সবাই দিব, এটার মধ্যে দেবনাথ দত্ত সবাই দিব, বাঙাল ত্রিপুরা সব লোক যখন একটা জায়গায় আয়া ত্রিপুরার মানুষের উন্নয়নের কাজ করব, তখনই গিয়ে এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা হইব। আর আমরা যে এগ্রিমেন্টটা করলাম,
এই এগ্রিমেন্ট এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের লক্ষ্যে এই এগ্রিমেন্টটা হচ্ছে। আর এরা বলে ওইটা এগ্রিমেন্ট নেই, এরা বলে চা খায় দোকানে, এখানে না, আমাদের এখানে না, ওই টাকার জলায় সাবরুমে কালকে গেলাম, এখানে কইতাছে চায়ের দোকানে চা খায় বলে এরা কয় ত্রিপুরা মতার এই এগ্রিমেন্ট, এটা তো আদা পাতা লিখছে। আমি কই বাবু, ভারত সংবিধান, ভারত পরিচালনা করার সংবিধান, এই সংবিধানটাই এতটুকু বই। আর এদের কথায় তার মানে ভারত পরিচালনা করতে এত মোটা বই লাগবে, এত বই হয় না, এত কায়দা কানুন থাকে না। আর আমরা আদা পাতার মধ্যে আমরা কি লিখলাম, এখানে পাহাড়ে পিছিয়ে পড়া সমস্ত অংশের মানুষের জন্য, এখানে দেববর্মা জমাতিয়া রিয়াংয়ের নাম দিয়ে কেউ লেখছে না, ওইসে এখানে এডিসি এলাকায় এবং প্রত্যন্ত অঞ্চলে যারা বসবাস করছে, এইখানে নাবির রক্ত যারা, এখানে নাবির রক্ত তৈরিত জন্মগ্রহণ হয়, যারা এখানে জন্মগ্রহণ করেছে, ওই সমস্ত ত্রিপুরাবাসীর উদ্দেশ্যে ভারত সরকার বলেছে যে তাদের আর্থ সামাজিক রাজনৈতিক অধিকার আরো মজবুত করা হবে। আমরা একটা এগ্রিমেন্ট সাইন করলাম, এটা এরা কয় ত্রিপুরা কয় বিজেপি এটা ইমপ্লিমেন্ট করতো না, আর বিজেপি কয় এটার মধ্যে কি আছে, এটার মধ্যে কিচ্ছু না। আমি সিপিএম পার্টির কাছে অনুরোধ করব, আপনাদের যদি মনে হয় যে নরেন্দ্র মোদী অমিত শাহরা আমাদের এই এগ্রিমেন্টটাকে বাস্তবায়ন করবে না, আপনারা রাস্তায় নেমে আন্দোলন করবেন। ত্রিপুরা মতা বিজেপি বা কেন্দ্রীয় সরকার ত্রিপুরা সরকারের মধ্যে ত্রিপাক্ষিক যে চুক্তিটা হয়েছে, এই চুক্তি বাস্তবায়ন করতে হবে বলে আপনারা আন্দোলন করেন। করতো না এরা, কারণ এরা জানে बीजेपी पार्टी एक बार कोथा दिले, हमारा विश्वास मोदी जी को मैं सम्मान करता हूं, अमित शाह जी को मैं सम्मान करता हूं और सम्मान दे करके मैं बोलता हूं आपने जो वादा किया आप निभाएंगे। এটা আপনি বলেছেন ভারতবর্ষের মানুষের কাছে, আপনি মিডিয়ার মাধ্যমে বলেছেন যে ত্রিপুরায় এই ঐতিহাসিক চুক্তি হচ্ছে, এই ঐতিহাসিক চুক্তিকে আমরা বাস্তবায়ন করব। তো এই কথা আমি বিশ্বাস রাখি। এই কারণে আমরা বলি নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার জন্য পশ্চিম ত্রিপুরা এবং পূর্ব ত্রিপুরার তীব্রামথায় কীর্তি সমর্থিত বিজেপির যে যিনি প্রার্থী, উনাদের জয়লাভ করে নরেন্দ্র মোদীর হাতকে আমরা শক্তিশালী করবই করব। আর সিপিএম বলে অনিমেষ বাবুর মুখে এখন বিজেপির বন্দনা, বিজেপির ভালো গুণ গায়, কেন গাইতাম? আমরা তো আগেই কইলাম যারা আমাদের সাথে থাকবেন, যারা আমাদের দাবির সাথে থাকবেন, যারা আমাদের দাবিকে মেনে নেবেন, আমরা তাদের সাথে আছি। সিপিএম পার্টি ক্ষমতার মধ্যে নাই, তার উপরও আমাদের দাবি মেনে নিতে পারে না। কার সাথে আপনারা কথা বলবেন, কাদের সাথে আপনারা রাজনীতি করবেন? আপনারা যারা বনবাজার আসারামবাড়ি এলাকার মানুষ আছেন, দুই হাত তুলে আমাদের কুমারী রাজকুমারী, এখন উনি নিজেও মহারানী হয়ে গেছেন, মহারানী প্রীতি সিং দেববর্মাকে আপনারা আশীর্বাদ করবেন। দিল্লিতে গিয়ে যেন আমাদের ত্রিপুরার মানুষের কথা পার্লামেন্টে গিয়ে বলতে পারে, ভারত সরকারের নজরে যেন কথাগুলো আনতে পারে। এই জন্যই আমরা উনাকে জয়লাভ করাবো, এই অঙ্গীকার দিয়ে আপনারা যান। আর আমি শেষ করার আগে এটাও বলবো, আগে কি আপনারা পাইছেন কোনদিন যারা সিপিএম এর সাংসদ হইতেন? 25 বছর বাজুবন রিয়াং সাংসদ ছিলেন পূর্ব ত্রিপুরা থেকে। আমার মনে হয় না বাজুবন বাবু আইছিল আপনাদের আসারাম বাড়িতে, একবার বলাইছে 25 বছর আইরে, আবার দুইবার আইতে গেলে 50 বছর মারা গেছেন উনি। কিন্তু আমার বিশ্বাস আমাদের যিনি প্রার্থী হবেন এই মাসে নাইতে পারলেও অন্তত 1 বছরে একবার টাইমের পদধুলা অর্থাৎ পায়ের ধুলা এটা উনি এখানে ফালাবেন। আমরা আনবো, আমরা কথা বলাবো, এইটাই আমাদের আপনাদের কাছে এটা কথা থাকতে পারে যে আপনারা নিশ্চিন্তে উনাকে ভোট দিন।
ওনারা মানুষের সমন্বয় চান, এক সূত্রে সবাইকে রাখতে চান। রাজ পরিবারের প্রতি আমাদের কেউ কোনো সন্দেহ থাকার কথা না। নোয়াখালীতে যখন জাতি দাঙ্গা হয় তখন মহারাজারা হিন্দু বাঙালিদের এখানে আনছিলেন, এই কথা আপনারা ভুলবেন না। এদের হাতে আমরা সুবিচার পাবো, তিপ্রারা পাবে, ওয়ালসা পাবে, মুগলি পাবে, সর্বংশের মানুষ সুবিচার তাদের থেকে আমরা পাবো, এটা আমাদের আশা। এর চাইতে বেশি ভালো ক্যান্ডিডেট আমরা আশা রাখতে পারি না। এই কারণে মানিক বাবুকে বলবো, ভোট দিন। আপনি কমিউনিস্ট পার্টি করেন, আপনি এখন কংগ্রেসে ভোট দিবেন? আপনি এটা বলেন? আপনি যদি সঠিক মানে সত্যতার সাথে যদি কমিউনিস্ট পার্টি করেন, আপনার যদি সাহস থাকে আপনি বক্তৃতায় বলুন, আমি মানিক সরকার, আমি নাস্তিক, আমি কোনদিন কংগ্রেসকে ভোট দেব না, আমি বাড়িতে বসে থাকবো, আপনি বলুন। উনি বলতে পারবেন না। উনি চুপ করতে পারেন, এটা অপরাধ না। আর তীব্রমতা বিজেপির সাথে চুপ করবো, এটা অপরাধ। এইসব ফালতু কথা আপনারা শুনবেন না। ওনার আসলে শেষ টাইমটাই শেষ। এখন তো হাফ হল ভর্তি, আগামী দিন 2টা লোক থাকতো না লাইনের পেছনে, সব আমাদের পক্ষে। এই দিন আপনারা আনুন, নিশ্চিন্তে ভোট দিতে যাবেন। এই জনসভার মধ্যে আমাদের প্রচার সীমিত থাকা উচিত না। আমাদের ভিলেজ কমিটি চেয়ারম্যানরা আছেন, মেম্বাররা আছেন, ব্লকের নেতৃত্বরা আছেন, রিজিওনাল কমিটির আমাদের নেতৃত্বরা আছেন। বাড়ি বাড়ি গিয়ে আপনারা আমাদের সিম্বলটা কি, কারণ অনেকে আবার আনারস খুঁজবো, এইবার আনারস না, এইবার পদ্ম ফুল। আনারস কিন্তু আবার আইতাচানি করে গেলাম, ভিলেজ কমিটি নির্বাচনের সময় আবার আনারস বাইরে, এডিসি নির্বাচনের সময় আবার আনারস বাইরে, আর এখন পার্লামেন্টের সময় পদ্ম ফুল থাকবো। আনারস আপাতত রেস্টে আছে। এখন আমরা টাইম টু টাইম আমরা সিম্বল নিয়ে আইব। এরা খালি কই আনারস কই, আনারস একটু রেস্টে আছে, এখন পদ্মের জয়লাভ করে তুলব। এরপরে ভিলেজ কমিটি এডিসি এই সময় আবার আনারস ফিরে আইব। আমি আর বেশি বিশেষ বক্তব্য রাখবো না। নিশ্চয়ই বুঝছেন আপনারা আমি কি কইতে চাইছি। এইবার সকালবেলায় 12টার আগে আপনার কিন্তু ভোট দিয়ে লাইবেন। বৌমারে ভোট দেওয়াইবেন, শাশুড়িরে ভোট দেওয়াইবেন, শ্বশুরের ভোট দেওয়াইবেন, নিজে ভোট দেবেন। ভাত করলে আমরা একদিন খাইতামই না, রাত্রিবেলা বিকেল বেলায় ভাত খাইনি। অনেকে আছে স্বামী একটু ভালো না, কইব না আমি তো ভাত না খাই ভোট দিতাম পারি না। এই দিন স্বামীরে কইবেন, আমাদের নেতারা কই গেছে ওই দিন দরকার পড়লে আমরা উপবাস করব, খাবো না। তারপরেও আমরা 10টা সিটের মধ্যে ভারতবর্ষে আমরা একটা সিট হয়ে থাকবো, এটা আমাদের অঙ্গীকার। এটা আপনারা কইবেন। এই কয়েকটা কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ এবং আমাদের প্রার্থী বিপুল ভোটে জয়ী করুন, এই আহ্বান আপনাদের কাছে আছে। আমি খোয়াই জেলার পক্ষ থেকে এজ এ সিটিজেন অফ দ্য কান্ট্রি এবং এই জেলার মানুষ হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সত্যি অন্তরের থেকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ হল 1963 সাল থেকে ত্রিপুরায় আমরা 11 জন মুখ্যমন্ত্রী পেয়েছি এবং এই 11 জন মুখ্যমন্ত্রীর মধ্যে প্রফেসর ডক্টর মানিক শাহ, যিনি আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী, উনি এইবার মনে হয় প্রথমবার খোয়াই শহরে, খোয়াই জেলার হেডকোয়ার্টারে 9:30টায় একটা পদযাত্রায় অংশগ্রহণ করেছে। এটা আমাদের অন্তরের মধ্যে থেকে যাবে। খোয়াইবাসীর সমস্ত জেলার মানুষের কাছে এটা স্বর্ণাক্ষরে করে লিখিত থাকবে যে উনি আমাদের মাঝে এত সকালবেলায় এসেছেন। এবং আবারও ধন্যবাদ জানাচ্ছি। বিনয়ী মানুষ, ভেরি সিম্পল, এটা কল্পনাও করা যায় না। আমি অবশ্য ভাবি যে আমরা কাকে দেখেছি মুখ্যমন্ত্রী,
মুখ্যমন্ত্রী বলতে আমরা মানিক সরকার মহোদয়কে মুখ্যমন্ত্রী হিসেবে দেখেছি বা আরো অনেক মুখ্যমন্ত্রীদের দেখেছি। But I can tell with my experience, এই যে এত বিনয়ী এবং সিম্পল সাদা সিধে মানুষের সাথে পায়ে হেঁটে উনি কিন্তু সারা খোয়াই মহকুমা পরিক্রমা করেছেন আজকে 5 কিলোমিটার 5 কিলোমিটার, যেটা ভাবতে অবাক লাগে। এবং তারপরেও কিন্তু উনি সুস্থ। উনি আমাকে বলছেন যে অনিমেষ বাবু, আমি খোয়াইবারই প্রথম 5 কিলোমিটার হাঁটিনি, আমি ক্রস কান্ট্রি দৌড় প্রতিযোগিতায় কল্যাণপুরে এসেছি। বিশাল জিনিস। এবং উনাকে পেয়ে কাছে পেয়ে উনার সম্মুখে বক্তব্য করার যে সুযোগটা পেয়েছি, আমাদের ভারতবর্ষের মূল মন্ত্রতে কি হল? আমাদের মূল মন্ত্রই হচ্ছে বিবিধের মাঝে মিলন এবং বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আমি আগেও ছিলাম এই কল্যাণপুরের অনেক মানুষ, আমি জানি আমাকে অনেকেই করমর্দন করতে আপনারা আসলেন, বলছেন যে অনিমেষ দা কেমন আছে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং বিবিধের মাঝে যে মিলন, এটা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আরো এই স্লোগানটাকে করেছেন। উনি বলছেন যে এক ভারত শ্রেষ্ঠ ভারত। আমাদের অনেকেই প্রশ্ন করে তিপ্রা মথা বিজেপির সাথে হাত মিলিয়েছে, কেন মেলাবো না? বাধা কোথায়? দেশের প্রধানমন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী যখন বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস দরকার, যখন ওরা বলছেন পিছিয়ে পড়া মানুষ তিপ্রাসা সহ অন্যান্য অংশের মানুষকে নিয়ে শ্রেষ্ঠ ভারত গড়তে চান, সেখানে আমরা কেন আসবো না? অনেকে আমাদের প্রার্থীকে নিয়ে বলছে উনি বহিরাগত। আমি বিরোধীদের বলবো এই মঞ্চ থেকে, রাহুল গান্ধীজি দিল্লি থেকে উনি উত্তরপ্রদেশে গিয়ে ভোটে নির্বাচন লড়তে পারেন, কেরালায় গিয়ে উনি লড়তে পারেন, আর আমাদের প্রার্থীকে বলছে বহিরাগত। উনি আমাদের মহারাজের কন্যা, কিরিট বিক্রম দেববর্মনের কন্যা, বলছে যে এই কীর্তি সিং দেবী কি আসল দেববর্মা না নকল দেববর্মা? আমি বুঝলাম না ব্যাপারটা। অনিমেষ দেববর্মা কি করে দেববর্মা হলো? কারণ বাবা দেববর্মা। প্রফেসর ডক্টর মানিক শাহ কি করে শাহ হলো? উনার বাবা শাহ। সম্মানীয় ML শাহ আমরা সবাই জানি, উনার ছেলে হিসেবে উনি শাহ। তো দেববর্মার মেয়ে কি দেববর্মা হবে না? এই যে কতগুলি কথা নিয়ে তারা বলছে যে প্রার্থী বহিরাগত, উনি বহিরাগত না, উনি এই ত্রিপুরা রাজ্যের মহারাজার গোরের কন্যা। উনাকে আমরা সম্মান করি এবং সম্মান দেব। আর এই কথা আজকে এই হাউসের মধ্যে, এই হলের মধ্যে বলতে চাই যে ওরা বলছে ওনাকে ভোট দিয়ে কি হবে। বামেদের আমি বলছি, বাজু বনরিয়ানকে 25 বছর আমরা বিনা শর্তে আমরা ভোট দিয়েছি। CPM এর এমপিদের আমরা ভোট দিয়েছি। ওনারা কি করেছেন আপনারা সবাই দেখেছেন, এবং আন্দোলনই করেছে ওরা। মুখ্যমন্ত্রী যে আমাকে বলেন, অনিমেষ বাবু তাদের আন্দোলনের কোন এক সময় আমিও 1-2 মাস আন্দোলন করেছি ওনাদের সাথে। উনাদের ফাঁদে পা দেবেন না। উনি আমাকে বলেছেন আপনি আমার ভাইয়ের মতো, আপনাকে বলছি বামেদের ফাঁদে পা দেবেন না। আমি বললাম কেন? বলছে ওরা নানা ষড়যন্ত্র করতে পারে। আপনাকে ভালো বলবে, আমার পার্টির মধ্যে, বিজেপির মধ্যে, টিপ্রামথার মধ্যে কে ভালো লোক তারা ঠিক করে দেবে, তারা প্রার্থী ঠিক করে দেবে। হ্যাঁ, আর আমাদের প্রার্থী আমরা নিজেরাই ঠিক করতে পারবো না। কিন্তু একটা কথা সত্য, টিপ্রামথা বিজেপি এবং IPFটির মধ্যে যখন এই সমঝোতায় সমন্বয় হলো, এদের পায়ের তলার মাটি নেই, এরা বুঝতে পেরেছে। কেন আমি বলছি? ত্রিপুরার পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার, আমি সম্মান দিয়ে বলছি,
উনি কিন্তু নাস্তিক। উনার উইকিপিডিয়াতে লিখেছেন অ্যাথেইস্ট। অ্যাথেইস্ট কথার অর্থ হচ্ছে ধর্মে বিশ্বাস করি না, স্বর্গ নরকে বিশ্বাস করি না, এই জীবনটাই শেষ জীবন। এইটাই হচ্ছে নাস্তিকের সূত্র। কিছুদিন আগে বক্তৃতা করতে গিয়ে বলেছেন যে আমি তো আর বেশি দিন বাঁচবো না, আমি যখন স্বর্গে যাব আমি কি কি কাজ করেছি আমি বলতে পারবো। আমি বললাম এই লোকটা কবে থেকে ধর্মে বিশ্বাসী হতে শুরু করেছেন? আরে স্বর্গে যিনি বিশ্বাস করতেন উনি স্বর্গে যাবেন। আমি ওই লোকটাকে বললাম, যে লোকটা আমাকে দেখিয়েছে, বললাম উনি যা যা কাজ করেছেন 20 বছরে, ঈশ্বর ভগবান স্বর্গের গেটটা বন্ধ রেখে বলবে তুই বাইরেই থাকো, এখানে তোমার কেন জানেন? আমি মানিক বাবুকে শ্রদ্ধা দিয়ে, আমাদের মুখ্যমন্ত্রী মানিক বাবু না, পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে বলছি, স্বর্গে যাওয়ার দরকার নেই আপনার। আপনি পৃথিবীতে যা যা করেছেন আপনার সেই কাজের ফল 10,323 জন লোকের চাকরি শেষ হয়ে গেছে। তারপরে বলবেন উনি ভালো কাজ করেছে। যেখানে কমিউনিস্ট, আমি আপনারা তো সচেতন নাগরিক, বিশিষ্ট নাগরিক, যেখানে কমিউনিস্ট এখানে কিন্তু বিভাজন। এরা মানুষের মধ্যে ভেজালটা লাগাবে, রাজনীতি করবে। খোয়াই জেলার মধ্যে মহকুমায় আমরা কি দেখেছি? 97 সালের কথা আপনারা ভুলতে পারবেন? আমাদের ত্রিপুরা এবং বাঙালিদের মধ্যে সন্দেহের সৃষ্টি করিয়ে অনেক ব্যবসায়ীর ক্ষতি হয়েছে। আমি বলছি এই হলের মধ্যে অনেক ব্যবসায়ীরা থাকতে পারে, ত্রিপুরারা বয়ে আসতে পারতো না খোয়াই, কল্যাণপুর। এটা কাদের সৃষ্টি ছিল? এবং তাদের যে 35 বছরের শাসনে আমরা 80 জুনের দাঙ্গা দেখেছি, এটা ভুলে যাবেন না। আর আজকে ত্রিপুরায় ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যখন সরকারটা হলো, তারা বলতে পারবে একটা দাঙ্গা হয়েছে ত্রিপুরায়। আর যতদিন ভারতীয় জনতা পার্টি এবং তার সহযোগীদের সরকার থাকবে, ত্রিপুরা রাজ্যে জাতি উপজাতি তাদের মধ্যে আর দাঙ্গাও হবে না। তাই কেন যাব? এদের কথাই বললে হবে যে আমরা করছি, গরিবের সাথে করছি, লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই। আর এমন লড়াইটা করাইছেন, ধনী মানুষ গরিব হয়ে আর বাড়ির বাইরে যাওয়ার কোনো টাকা নাই। বুলুদা এটা ভালোই জানে, বুলুদার সাথে আমাদের দীর্ঘদিনের রাজনীতি। এই লড়াই আমরা চাই না। আমাদের লড়াইটা হবে সবাই যেন ভালোভাবে থাকতে পারে, গরিব মানুষ যেন সরকারের সুবিধা পায়, মানুষ যেন কথা বলতে পারে আমাদের এমপির সাথে। আগে কি আপনারা দেখেছেন যে এত বছর 50 বছর কংগ্রেসের সরকার ছিল ভারতবর্ষের মধ্যে, মন্ত্রী এমপিদের আসতে দেখেছেন আপনারা? তখন আসতেন না, তারা সবাই বড় লোক। আর আজকে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যখন কেন্দ্রের সরকারটা গঠন হলো, ত্রিপুরা রাজ্যের মধ্যে প্রতি মাসে কোনো না কোনো কেন্দ্রীয় মন্ত্রী ত্রিপুরা রাজ্যে আসছেন মানুষের খবর নেওয়ার জন্য। এই হচ্ছে নরেন্দ্র মোদীজির সরকার। আমি বিশেষ বক্তৃতা করব না, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আরো প্রোগ্রাম আছে। আর আপনারা যারা বইয়ে বক্তৃতা শুনতেছেন, আমরা তো বক্তৃতা দিতে আমরা মজা পাবো, কিন্তু আপনাদের তো ফ্যান নাই, কিচ্ছু নাই, আপনারা কেমনে বক্তৃতা শুনবেন? আরেকদিন আসবো, আমরা লোকালি প্রোগ্রাম করব, বিভিন্ন জায়গায় বক্তব্য করব, কিন্তু আমাদের একটাই স্বপ্ন থাকতে হবে। এবার মোদীজি কইছেন, ভারতীয় জনতা পার্টির সমস্ত শীর্ষ নেতৃত্বরা, এনডিএ জোটের নেতৃত্বরা বলছেন ইসবার 400 পার। আমি বলবো এই যে 400টা সিটের মধ্যে আমাদের পূর্ব ত্রিপুরার সিটটা প্রথম নাম্বার 1 থাকা উচিত। আরে 1-2 তো 400 হইব, 1-2 কইরা কইলেই তো 400 হইব। আর এই 1 নম্বর সিটটা থাকবে আমাদের মহারানী প্রীতি সিং দেববর্মার সিটটা। এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে মঞ্চের মধ্যে আমি এজ এ পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট আমি আশ্বস্ত করছি, আপনাকে কথা দিচ্ছি, খোয়াই জেলা পিছিয়ে থাকবে না, রাজ্যের মধ্যে আমরা এগিয়েই থাকবো, আমরা বলবো। এবং
তারা বলে তিপ্রামথাদের বলে বিশেষভাবে তিপ্রামথা করেন পদ্ম ফুলে ভোট দিবেন। আমি বললাম সমস্ত অংশের মানুষের উন্নয়নের জন্য আমাদের কেন্দ্রীয় সরকারের সাথে একটা চুক্তি হয়েছে, কেন আমরা তিপ্রামথা করে আমরা পদ্ম ফুলে ভোট দেব না? আর পূর্বতন মুখ্যমন্ত্রী মানিক সরকার, যিনি কংগ্রেসকে গালাগাল করতেন 35 বছর, উনি তো হাত সিম্বলে ভোট দেবেন। উনি বিনা শর্তে যদি কংগ্রেসকে ভোট দিতে পারে, তিপ্রামথা ত্রিপুরার উন্নয়নের জন্য, ত্রিপুরার উন্নয়নের জন্য আমরা কেন বিজেপিকে ভোট দেব না? আমরা অবশ্যই ভোট দেব, আপনারা বলুন। এবং লক্ষ লক্ষ ভোটের ব্যবধানে এইবার আমাদের 2 প্রার্থীকে আমরা নির্বাচনে জয়লাভ করে মোদিজির চরণে আমরা সেই আমাদের প্রার্থীদের দিয়ে দেব, এই আমাদের উপহার। রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ জিন্দাবাদ, প্রফেসর ডক্টর মানিক শাহ জিন্দাবাদ। খোয়াইয়ের পূর্ণভূমিতে আপনাকে জানাই স্বাগতম, খোয়াইয়ের পূর্ণভূমিতে আপনাকে জানাই স্বাগতম। কৃতি সিং দেববর্মাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন, কৃতি সিং দেববর্মাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন, কৃতি সিং দেববর্মাকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল ভোটে জয় করুন। আজকের এই মিছিল অংশগ্রহণ করার জন্য প্রফেসর ডক্টর মানিক শাহকে জানাই স্বাগতম, প্রফেসর ডক্টর মানিক শাহকে জানাই স্বাগতম। খোয়াইয়ের পূর্ণভূমিতে আপনাকে জানাই স্বাগতম। বন্দে মাতরম। বিজেপি থেকে মনোনীত প্রার্থী হয়েছেন, এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া? सबसे पहले खुलूंगी और नमस्कार आप हमारे सभी लोगों को। अभी आपने थोड़ी देर पहले हमारे मुख्यमंत्री के भाषण सुना है, और जो वो कह रहे हैं कि जिस लोग अपने घर से निकल के आ रहे हैं और मुलाकात कर रहे हैं, और जो उनने देखा है कि जो बीजेपी ने इतना काम किया है, और मोथा और IPFT एंड बीजेपी तीनों साथ मिलके हम लोग काम करेंगे। तो बहुत खुशी हुई है कि एक मौका हमको भी मिल रहा है कि आप लोग हम सेवा कर सकते हैं, एंड इट्स अ गुड स्टार्ट। आई थिंक वी विल वर्क टुगेदर फॉर अ प्रोग्रेसिव त्रिपुरा। थैंक यू सो मच। টার্গেট দিয়েছেন আসন্ন লোকসভা যে নির্বাচন হবে সেটার সামনে উনি 370 টার্গেট দিয়েছেন। বিজেপি একা 370 আমাদের পেতে হবে, এবং আমাদের যে অ্যালাইড যারা পার্টনার আছে ইন্ডিয়া তাদেরকে নিয়ে আমাদের 400-র উপরে আমাদের সিট আসন বাজাবে। সেটাকে সামনে রেখে নিজে মার্গদর্শন আমাদের দিয়েছেন। সমস্ত জায়গায়, সমস্ত ত্রিপুরার সব জায়গায় আমরা যাচ্ছি। আমাদের 2টো আসন আপনারা সবাই জানেন, একটা ইস্ট আমাদের পূর্ব লোকসভার আসন, আরেকটা হচ্ছে পশ্চিম লোকসভার আসন। তো আমাদের আজকে খোয়াই আমরা এসেছি, সব জায়গায় আমরা যাচ্ছি, পদযাত্রা করছি,
মিটিং করছি, র্যালি করছি, প্রসেশন করছি, সবই করছি। এখানে 5 কিলোমিটার আজকে আমরা আমাদের সাথে আমাদের যিনি প্রার্থী ভারতীয় জনতা পার্টির যাকে মনোনয়ন দেওয়া হয়েছে মহারানী প্রীতি সিং দেববর্মা মহোদয় আমাদের সাথে আছেন। আমাদের সাথে মাননীয় মন্ত্রী পরিবেশ দেববর্মা মহোদয় আমাদের সাথে আছেন এবং এখানকার সমস্ত কার্যকর্তাদের নিয়ে আপনারা সবাই জানেন যে ভারতীয় জনতা পার্টি, আইপিএফটি এবং ত্রিপুরা মোতা আমরা একসাথে মিলে আমরা এখন এই নির্বাচনী লড়াই আমরা করছি এবং আমি নিশ্চিত যে পূর্ব লোকসভা আসনে আমরা ভারতীয় জনতা পার্টির গত বছর যে আমাদের ভোট পেয়েছি তার থেকে আমাদের টার্গেট ছিল 10% বেশি আমাদের অ্যাচিভ করা। আমার মনে হচ্ছে যে এটা কত পার্সেন্টেজ হবে আপনারাও দেখতে পাচ্ছেন। মানুষের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত একটা মানে সারা আমরা দেখতে পাচ্ছি। যেখানে যাই সেখান থেকেই কেউ বাড়ির থেকে হাত নাড়ছে, কেউ রাস্তাঘাটের দোকান থেকে বিভিন্ন জায়গায় বিভিন্ন যারা বিভিন্ন সাবজেক্টের সাথে জড়িত যারা কাজে বিভিন্ন ধরনের কর্মচারী থেকে আরম্ভ করে যুবক, ব্যবসায়ী, ইন্টেলেকচুয়াল সবাই কিন্তু আমাদের প্রতি প্রধানমন্ত্রীজির উপর একটা আস্থা আছে। তো আজকে খুব ভালো লাগলো এখানে আমরা মহারানী প্রীতি সিং দেববর্মা মহোদয় তিনি আমাকে এখানে আজকে নির্বাচনী যে প্রসারের জন্য আমরা এসেছি সেটা আমি তো অন্ততপক্ষে খুব খুশি। এখানে যে সারা যতটুকু ভেবেছে তার থেকে বেশি এখানে আমি দেখতে পাচ্ছি এবং আমি আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে আমি তাই আবেদন করব যে ভারতীয় জনতা পার্টি এবং আইপিএফটি এবং ত্রিপুরা মথার যে অ্যালায়েন্স সেটা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যেটা করব শুধু এই লোকসভার শুধু নির্বাচন ক্ষেত্রে এটা স্টপ যেন না হয়, আমরা সেটা আরও সামনের দিকে যাতে আমরা নিয়ে যেতে পারি এবং মানুষ চাইছে যে ত্রিপুরাতে একটা শান্তি স্থাপন হোক, আমাদের শান্তিতে থাকতে চাই সবাই। আমরা আগে কমিউনিস্টদের সময়ে জোট আমলেও আপনারা দেখেছেন কি অশান্তির একটা বাতাবরণ ছিল, সেই জায়গা থেকে আজকে 6 বছরে কিন্তু এখানে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। সেটাকে আরও দৃঢ়ভাবে জাতি জনজাতি মিলে আমরা যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারি সেটা সমস্ত ত্রিপুরাবাসীকে আমি বলবো যে আমাদের পূর্ব আসনে মহারানী প্রীতি সিং দেববর্মা মহোদয়কে এবং পশ্চিম আসনে আপনাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভার সদস্য শ্রী বিপ্লব কুমার দেবজি দাঁড়িয়েছেন পদ্মচিহ্নে এবং আশা করি যে সব মানুষ এই দুই ক্যান্ডিডেটকে এই ত্রিপুরার থেকে জিতিয়ে প্রধানমন্ত্রীর যে ইচ্ছা যে এক ভারত শ্রেষ্ঠ ভারত সেটা তৈরি করা সেটা নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার। इनको जिताना है। इस बार कॉन्टेस्ट नहीं होगा। इस बार हम लोग अपना जो हमारा दोहा के लिए, हमारे देश के लिए, हमारे पूरे राज्य के लिए परवाह करता है, हमारे स्टेट के लिए परवाह करता है, वो दिल्ली में जाकर हमारे लिए बात करेगा। কালকে আমি একটা টিভিতে ইন্টারভিউ দেখছিলাম সিপিএম এর
কর্ণধার জিতেন চৌধুরীর হেডলাইন্স ত্রিপুরাতে লাস্টে উনি বলছেন আপনারা চিন্তা করবেন না, এবার ত্রিপুরাতে নীরব বিপ্লব হবে। কইছে তো নীরব বিপ্লব হবে, ওনার মুখ দিয়ে বেরিয়ে গেছে। আপনারা একটু সোশ্যাল মিডিয়ায় দেখেন, কালকেই বলেছে উনি যে এবার ত্রিপুরাতে নীরব বিপ্লব হবে। হবে না? বন্ধুরা, আজকের এই যোগদান সভা এটা কোনো বড় নির্বাচনী সভা নয়, যোগদান সভা। এখানে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করার জন্য অত্র অঞ্চলের যারা কংগ্রেস সিপিএমে রয়েছে ওনারা এসছেন, ওনাদেরকে আমি স্বাগত জানাই। মঞ্চে উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রদেশ সহসভাপতি সহসভানেত্রী পাপিয়া দত্ত মহোদয়া, এই ডিস্ট্রিক্টের সম্মানীয় ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট অসীম ভট্টাচার্য মহোদয়, এখানের মন্ডল প্রেসিডেন্ট হীরালাল দেবনাথ মহোদয়, আমাদের কাউন্সিলর এবং ইএম প্রদীপ চন্দ্র মহোদয়, আর সম্পাদী এখানকার কাউন্সিলর, আমার নাম লিখে অক্ষণে দিচ্ছে তারা, কত পণ্ডিত। এখন বাদ রয়েছে যে সুশান্ত দেব, যুব মোর্চার ত্রিপুরা প্রদেশ কমিটির সভাপতি, নজওয়ান, বিশালগড় থেকে এমএলএ, আর রয়েছে সবচেয়ে শান্ত কর্পোরেটর কে, জয়া ধানর। ওই দিন আমাকে বাড়িতে ভাত খাইয়েছে রাত্রে। আর এখানে উপস্থিত আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তারা, আর এখানে তো মহিলাই মহিলা, জেন্টস আছে। তোমরা কজন আছো জেন্টস? এরা তো এখানে তো 90% মহিলা, 10% জেন্টস। আবার জেন্টসরা হাসেও শুনলে তোমরা লজ্জা লাগে না? এরা 90% আয় বেরিয়েছে, তোমরা 10%। পাপিয়াদের লইলে 100% হয়ে যাবো গা। বন্ধুরা, নির্বাচনী জনসভা, যোগদান জনসভা, আমি তার জন্য ছোট ছোট কার্যক্রমও যাচ্ছি যে আপনাদেরকে দায়িত্ব দেওয়ার জন্য। কোন মতেই যাতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এই ধারণা না রাখে আমাদের ক্যান্ডিডেট তো জিতে গেছে আর তার জন্য আমরা চুপচাপ বসে থাকলে হবে, ভোটিং হয়ে যাবে, জিতে যাবে। আমি প্রথম দিনই বলেছি যে বিরোধীদেরকে 1 লাখের নিচে রাখতে হবে ভোট টোটাল। বললেই হাতিতালি দেয়, যারা যারা হাতিতালি দিতেছে ভিডিও রেকর্ডিং হইতেছে। হাততালি যে যে দিতেছে তার ভোটের মধ্যে যদি বিরোধীরা ভোট পায় তাহলে হাতের তালি আমরা মাথার তালি করব। তো সেই কারণে ইলেকশন উৎসবের মেজাজে হওয়া উচিত। কমিউনিস্টের রাজত্বকালে ইলেকশন মানে ভয়াবহতা, মারপিট, বাড়ি জ্বালানো, মানুষকে তিরস্কার করা, বিরোধী পার্টি করলে তার বাড়িঘর ভাঙচুর রাত্রিতে। আরেকটা ছিল তাদের আদত, যেটা আমরা কোনোদিন করি না,
আজকে যদি সিপিএম এর সরকার থাকতো, সিপিএম এর নেতারা থাকতো এখানে রাজ্যের ক্ষমতায়, তাহলে বিপ্লব দেব এখানে কার্যক্রম করছে, টাইম নিয়েছে, সময় নিয়েছে, তবুও তারা সামনে দিয়ে একটা মিছিল বের করবে আর বারবার ইনকলাব জিন্দাবাদ করে আপনাকে ডিস্টার্ব করবে। এমন করতো না? আমি ত্রিপুরা রাজ্যে যেখানেই যেতাম 2016, 17, 18 পারমিশন নিয়ে কার্যক্রম নিয়েছি, মিছিল করছে, আমার মিছিলের সামনে চলে আসে বিনা পারমিশন টাকা নিয়ে, সামনে দিয়ে আপনার সামনে এমন ভাবে মিছিল করবো যেমন আপনার গায়ের উপরে ইচ্ছা করে পড়বো। তার মানে নির্বাচন আসলেই মা বাবারা তটস্থ থাকতো, ছেলেদেরকে বলতো বাড়ি থেকে বেরোও না, রাস্তা দিয়ে যাইও না, বিরোধী পার্টির যাওয়ার কি দরকার, এরা রাত্রে মারবো। কিন্তু আজকে আমি দেখে খুশি হয়েছি এখানে একটা উৎসবের মেজাজে মানুষ নির্বাচনকে উপভোগ করছে। গণতন্ত্রের সবচেয়ে বড় উৎসব হচ্ছে নির্বাচনের দিন। কমিউনিস্টের শাসনকালে কোনদিনই মানুষ সেটা অনুভব করতে পারেনি। তার কারণ কমিউনিস্টরা ক্ষমতার লোভের কারণে, কমিশন খাওয়ার কারণে, ক্যাডার পালনের কারণে ইলেকশনকে উৎসবের মেজাজে করতে দিত না। এদের তো আরো কাহিনী আছে। আমরা যদি ফ্ল্যাগ লাগাতাম তা আমাদের ফ্ল্যাগের উপর দিয়ে 2 ফুট উঁচা একটা লাগিয়ে দেবে। মানে আপনি নিজে তো কথা বলতেই পারেন না, মিছিল মিটিং করে ডিস্টার্ব করবে, তারপরে আপনি কার্যক্রম এখানে রেখেছেন, ওখানে একটা মাইক লাগিয়ে শুরু করে দেবে, আর তারপরে আপনার ঝান্ডা লাগিয়েছেন 4 ফিট, তার উপরে 8 ফিটের ঝান্ডা লাগিয়ে দেবে। মানে ইলেকশন মানে রাজ্যের মধ্যে ত্রাস তৈরি করে রাখা, মানুষের মধ্যে ভয়ের সঞ্চার করে রাখা। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে সেই বাতাবরণ নেই। রাজনীতিকে और ইলেকশনকে ত্রস্ত পরিণত করেছে ত্রিপুরা রাজ্যে, ওয়েস্ট বেঙ্গলে, কেরালাতে কমিউনিস্ট পার্টিরা। আর এই ত্রস্ততার কারণে যারা মার খেয়েছে, যারা অত্যাচারিত হয়েছে, কারা হয়েছিল? তৎকালীন কংগ্রেসের কার্যকর্তারা। আজ এই কংগ্রেস সিপিএম এক জায়গায় চলে এসে এক ক্যান্ডিডেট ওনাদের, সিপিএম এ ভোট দেবে কংগ্রেসের ক্যান্ডিডেট, হাত চিহ্নের ক্যান্ডিডেট। তাহলে সাধারণ মানুষকে ত্রস্ত করার কি দরকার ছিল? ত্রিপুরার মহিলাদের উপরে রেপ করার কি দরকার ছিল? বাড়িঘর ঢালানোর কি দরকার ছিল? এই 6 আগরতলা থেকে আপনাদের এখন বিধায়ক, উনি তো মানুষকে উঠিয়ে মারপিট করার মাস্টার ডিগ্রি, পিএইচডি ওনার কাছে, নিজেও দৌড়া, সিপিএম দ্বারা চল চল সিপিএম দৌড়ে আই, ফ্লোমেন পিটা গিয়ে মরে তিনি এসির নিচে বইয়ে থাকে। আর ক্যামেরা দেখলে এমন করে গামপালায়। ওখানে আপনার গাম পালান লাগতো না, এখন জিতেন চৌধুরী আপনার রুমা দিয়া মুছবো, ওনার উংলি দিয়ে এমন কষ্ট করানোর দরকার নাই, জিতেন চৌধুরী রুমাল জাগরে লোক। এই হচ্ছে ত্রিপুরা রাজ্যের কংগ্রেসের পারদর্শী নেতা। সংগ্রাম করতে করতে নিজেই সিপিএম এর পার্টি বেশ ঢুকে গেছে। আর বিপ্লব দেব এমন প্রাণী, তাদের সঙ্গে সংগ্রাম করেছি, সংগ্রাম করতে করতে তারা পার্টি বিষ্ণু বাগিয়েছে। পার্টি অফিস আমিও গিয়েছি, মেলার মাঠে দিন দুপুরে গেছি। যখন আমি মুখ্যমন্ত্রীর পদে শপথ নিব, ভারতীয় কালচার, রীতিনীতি, সংস্কৃতি আমার মধ্যে রয়েছে, তার জন্য
সিপিএম এর পার্টি অফিসে গিয়েছি, গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারকে পায়ে ধরে প্রণাম করে বলেছি, আমার শপথ গ্রহণ আছে, আপনি আসুন। এটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি, ভারতের কালচার। আর আপনি কি করেছেন এতদিন যাবত? আপনি আপনার ভাব রাতে রাতে করতেন পরামর্শ সিপিএম এর সঙ্গে সমঝোতা। এখন তো নির্লজ্জের মতো দিনের বেলা সিপিএম অফিস থেকে মিটিং করে 6 নম্বরে বের হয়। কি অবস্থা! এই দিন ভেবেছিল 6 আগরতলার লোক দেখতে হবে, কমিউনিস্টের অফিস থেকে মিটিং করে বেরোবে। তাহলে এতটা বছর সিপিএম কংগ্রেসের মারামারি দরকার কি ছিল ত্রিপুরা রাজ্যের মধ্যে? মানুষের উপর অত্যাচার করার দরকার কি ছিল? কংগ্রেস করার সুবাদে বিপিএল কার্ড পর্যন্ত কেটে দিত, মনরেগার কাজ পর্যন্ত দিত না গরিবদেরকে। এই ছিল কমিউনিস্টদের রীতিনীতি। তাই আমি আপনাদের কাছে এসেছি। এখানে বড় মাত্রায় মহিলা আছে, আপনারা বাড়িয়ে বাড়িয়ে যান সবার কাছে, মানুষের কাছে বলুন নরেন্দ্র ভাই মোদী আর বিপ্লব দেবের জন্য আশীর্বাদ দেওয়ার জন্য। মানুষ দেবে আমাকে আশীর্বাদ। কমিউনিস্টের সাধারণ ভোটার বিপ্লব দেবকে, নরেন্দ্র ভাই মোদীকে ভোট দেবে। কমিউনিস্টের উপরে নেতাগুলি একত্রিত হয়ে গেছে, তাদের সঙ্গে তার কারণ আছে। তার কারণ হচ্ছে কমিউনিস্টের ক্যাডারদের পেট চালানোর জন্য পার্টি চায়। কারণ কি, এরা কোন রোজগার করে না, পার্টি করাই তাদের প্রফেশন। কমিউনিস্টের সময় এখন তো আর মেয়ে বিয়ে দেয় না। কমিউনিস্টের সময় কোন কমিউনিস্টের ক্যাডারকে মেয়ে বিয়ে দেওয়ার যদি প্রস্তাব আসতো, যদি ছেলে কি করে, ছেলে পার্টি করে, তাহলে বড় পদবি হয়ে গেছে। আর তারপর যদি কোনো একটা পদ থাকে, লোকাল কমিটির সেক্রেটারি, লোকাল কমিটির মেম্বার, তাইলে তো ডিএম এর থেকেও বড়। মেয়ের বাবা বাজারে যদি জিজ্ঞাসা করে কমিউনিস্টের সময়, মেয়ের বিয়ে ঠিক হয়েছে শুনলাম, হ্যাঁ ঠিক হয়েছে, কার লোক হয়েছে? লোকাল কমিটির মেম্বারের লোক হয়েছে। বাপরে বাপ, মনে হয় যেমন ডিএম এর লোকে বিয়া ঠিক করে। আর ওখানে এই লোকাল কমিটির মেম্বারের অবস্থা কি, সেক্রেটারির অবস্থা কি? এখন মায়া বিয়া দিব তার কাছে কেউ? পঞ্চায়েত দিবেননি কেউ? সিপিএম এর লোকাল কমিটির সেক্রেটারি, তার কাছে কেউ মেয়ে বিয়ে দিবে? দিবে না। এখন বিয়ার লেগা, বিয়া থা করণ লেগা কংগ্রেসের লোক মিলছে গিয়া। আর যেই লোক মিলছে, এরার বাড়িতে কোনো মহিলা যায় না। এদের ব্যবহার মহিলাদের প্রতি সঠিক নয়। এরা মহিলাদেরকে দুর্গা রূপে দেখে না, মহিলাকে পার্বতী রূপে দেখে না, সরস্বতী রূপে দেখে না। এরা মহিলাদেরকে হেন দৃষ্টিতে দেখে। ভারতীয় জনতা পার্টি, নরেন্দ্র ভাই মোদীর পার্টি মহিলাদেরকে সম্মানের দৃষ্টিতে দেখে। তার জন্য 33% রিজার্ভেশন মাননীয় প্রধানমন্ত্রী এমপি এমএলএর জন্য মহিলাদের জন্য এনেছে। ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা সরকার সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% রিজার্ভেশন এনেছে। এসএসজি গ্রুপ, সেলফ হেল্প গ্রুপ, মহিলারা স্বনির্ভর হওয়ার জন্য কমিউনিস্টের সময় মাত্র 6000-এর কাছাকাছি সেলফ হেল্প গ্রুপ ছিল। আজকের দিনে প্রায় 60,000 সেলফ হেল্প গ্রুপ ত্রিপুরাতে রয়েছে। মেরে মিত্র,
আজকে কেন এত বড় মাত্রায় মহিলা আসছে বিজেপির মিছিলে মিটিং এ? কারণ কি? মহিলারা জানে ভারতীয় জনতা পার্টি একমাত্র প্ল্যাটফর্ম, একমাত্র পার্টি যারা স্বনির্ভর মহিলা দেখতে চায়, যারা মুসলিম মহিলাদেরকে 3 তালাক থেকে মুক্তি দিয়েছে, যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হোক, উজ্জ্বলা যোজনার গ্যাসের চুলা হোক, মহিলাদের নামে দেওয়ার ব্যবস্থা করেছে। ওই কমিউনিস্টরা তো মহিলাদের নামে কোনো কিছু দেয়নি, মহিলার নামে কোনো কিছু করেনি। কমিউনিস্টরা সবচেয়ে বেশি নারীদের প্রতি ভাবনাত্মক ভাবনা দেখাতো, বলতো ডোমেস্টিক ভাইলেন্স বন্ধ করতে হবে। ডোমেস্টিক ভাইলেন্স বন্ধ করতে হবে মানে ঘরের মধ্যে মহিলাদের অত্যাচার বন্ধ করতে হবে। কিন্তু তার জন্য কিছু করেছে কমিউনিস্ট পার্টি? কমিউনিস্ট পার্টি তার জন্য কিছু করেছে? মহিলাদেরকে উপর অত্যাচার যদি রুখতে হয় তাহলে মহিলাদেরকে স্বনির্ভর, আত্মনির্ভর, রোজগারি মহিলা করতে হবে, তবেই মহিলাদের উপর অত্যাচার কমবে। না হলে মহিলাদেরকে নাক টান শুনতে হবে। আমরা পুরুষেরা যখন রান্না খাই, মহিলারা রান্না করে কোনো কিছু দিয়েছে, যদি একটু লবণ বেশি হয় তো মহিলাকে গালিগালাজ করে দিই। একটু লঙ্কা বেশি হলে, সারাদিন ভালো খাওয়া, একদিন একটু লঙ্কা বেশি হয়ে গেছে তো বলবে সারাদিন পরিশ্রম করে এসছি, এটির কি বানিয়ে রাখছো, মরিচ দিয়ে রাখছো। শুধু মহিলাদেরকে তিরস্কার করে, গালিগালাজ করে, এমনকি বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বলে, ছেলেরা বলে, বাবা বলে, ভাইয়েরা বলে। কিন্তু আজকের দিনে নরেন্দ্র ভাই মোদী এমন ভাবে মহিলাদেরকে সশক্ত করে তুলছে, যে কারণে মহিলাদেরকে এখন গালি বেশি খেতে হয় না। কারণ কি? প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ম্যাক্সিমাম মহিলাদের নামে, প্রধানমন্ত্রী শৌচালয় যোজনার শৌচালয় মহিলাদের নামে, গ্যাসের চুলা, গ্যাসে রান্না করবেন উজ্জ্বলা যোজনার মাধ্যমে, গ্যাসের চুলা গরিবদের জন্য মহিলার নামে। তারপরে জলের কানেকশন মহিলার নামে। যদি জমিন রেজিস্ট্রি ত্রিপুরাতে হয়, ত্রিপুরা সরকার 2% কম করে রেখেছে, মহিলাদের নামে করলে 2% রেজিস্ট্রি খরচা কম লাগবে, মানে জমিনও মহিলার নামে। এখন যদি কোনো মহিলাকে গালিগালাজ করে তো মহিলা প্রথম দফায় গিয়ে রান্নাঘরে তালা লাগিয়ে দেবে। গ্যাসের চুলাটা যদি বলে তুমি বাপের বাড়ি যাও গা, আপনারা রাখতাম না, তো মহিলা বগলে লিখবো গ্যাসের চুলাটা, শৌচালয় তালা লাগাইবো এটা তেরের নামে, রান্নাঘরে তালা লাগাইবো, প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘরে তালা লাগাইবো, আর 3টা চাবি লইয়া কইব তুমি থাকো ফুলামেন দিয়ে আমি যাইতেছি। তখন কি হবে? তখন আমরা ফুলা, মাইয়া, স্বামী সব আয়া কইব মা যাইও না, তোমার মতো মা তো দুনিয়া দেয়। আর স্বামী কি বলবে জানেন না? না না, তোমার লোক তো আমি টিস্কারি করছি, তোমার মরিচ দিছ, না না এটা তো যে মিষ্টি লাগতেছে, একদম আমার জিব্বা দিয়া জলে পড়ছে, জালেরও কোনো মিষ্টি। কারণ ঘর যাইতে গেছে, গ্যাসের চুলা জায়গা, 5 কিলো চাউলও জায়গা, শৌচালয়ও জায়গা, বাড়িও জায়গা, কাগজও জায়গা। মেরে মিত্র, আমি হাসি দিয়ে বলি মহিলাদের উপর অত্যাচার হয় শুধু আর্থিক কারণে। মানুষকে বিয়ে দেওয়ার পর আজকে কম হয়ে গেছে পণ প্রথা, বাপের বাড়িতে স্কুটার লিয়ে আমার লিগা 20,000 টাকা নগদ লিয়ে মদ খেয়া পয়সা উড়ানোর পর বউরে পিঠটা সেরা কয় বাপের বাড়িতে মদের টাকা লইয়া আয়। এই তো ছিল কমিউনিস্টের সময় ত্রিপুরা। আর আজ নরেন্দ্র ভাই মোদী ত্রিপুরাতে নারী সশক্তিকরণের ত্রিপুরা, নারী সশক্তিকরণের ভারতবর্ষ,
মহিলাদেরকে যদি রেপ করা হয়, তো নরেন্দ্র ভাই মোদী আইন এনেছে ভারতবর্ষের মধ্যে 18 বছরের নিচে কোনো মহিলাকে যদি রেপ করে তাকে সিধা ফাঁসির সাজার ব্যবস্থা নরেন্দ্র ভাই মোদী করেছে। এই কমিউনিস্টরা ঘৃণা করার কংগ্রেসরা পার্লামেন্টের মধ্যে তার বিরোধ করেছে। বৃন্দা করা মহিলা এত বড় বিন্দি দিয়ে ঘুরে, এত বড় ফুটা লাগা পার্লামেন্টে বিরোধ করেছে। ইতিহাস কি ভিডিও উঠিয়ে বিরোধ করেছে, না ফাঁসির সাজা দেওয়া যাবে না। কেন? একটা মহিলা হয়ে বলে যে কোনো মাইনর গার্লকে যদি রেপ করা হয় তো তাকে ফাঁসির সাজা দেওয়া যাবে না, মহিলা বলে। নরেন্দ্র ভাই মোদী ফাঁসির সাজা এনেছে। মহিলাদেরকে সশক্তিকরণ করার জন্য জম্মু কাশ্মীর থেকে 370 উঠিয়েছে। কারণ কি, জম্মু কাশ্মীরে 370 দ্বারা থাকার কারণে জম্মু কাশ্মীরের কোন মহিলা যদি ত্রিপুরার কোন ছেলেকে বিয়ে করেছে তাহলে তার মালিকানা হক জম্মু কাশ্মীরে কিচ্ছু থাকবে না, সে 1 ইঞ্চ জায়গার মালিক আর থাকবে না, সমস্ত জায়গা তার রিলেটিভের কাছে না সরকারের কাছে চলে যাবে। এমন হয় আমাদের এখানে কলকাতা থেকে মেয়ে বিয়ে হয় না, তো তাকে জমিনের মালিকের হাত থেকে ছাড়িয়ে দেওয়া হয়। জম্মু কাশ্মীরে 1947 থেকে চলে আসছিল, কংগ্রেস সিপিএম মেলে এগুলো রেখেছিল। নরেন্দ্র ভাই মোদী 370 উঠিয়ে বরাবর করেছে বাকি সব প্রান্তের সঙ্গে মিলে। আর আজকের দিনে তো মহিলাদের মহিলাই মহিলা। দেশের সর্বপ্রথম অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতীয় জনতা পার্টির সময় হয়েছে। ভারতবর্ষের মধ্যে প্রথম বিদেশ মন্ত্রী মহিলা স্বর্গীয় সুষমা স্বরাজ নরেন্দ্র ভাই মোদীর সময় হয়েছে। 12 জন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র ভাই মোদীর সময় মহিলারা হয়েছে। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি মহিলা কর্পোরেটর ভারতীয় জনতা পার্টির কাছে। ভারতবর্ষের মধ্যে সবচেয়ে মহিলা এমপি এমএলএ ভারতীয় জনতা পার্টির কাছে। মেরে মিত্র, ত্রিপুরা রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি মহিলা এমএলএ ভারতীয় জনতা পার্টির কাছে। আর লোকসভাতে 2টা সিট আছে, 2 সিটের মধ্যে একটার মধ্যে মহিলা, একটার মধ্যে পুরুষ বিপ্লবদের, তার মানে 50% মহিলাকে দিয়েছে। মেরে মিত্র, ভারতীয় জনতা পার্টি শুধু বলে না, আর তাদের দেখো কংগ্রেস সিপিএম এর 2টার মধ্যে পুরুষ দিয়ে দিছে। একটার মধ্যে আশিস বাবা, আর একটার মধ্যে কি রিয়াং, যতীন্দ্র রাজেন্দ্র রিয়াং। মহিলা নাই তাদের কাছে, মহিলা নেই। মহিলাদের সঙ্গে কথা বলুন। বিজেপি এর আগেও একজন প্রতিমা ভৌমিককে মহিলা দিয়েছিল, একজন জেন্টসকে দিয়েছিল 50%। এবারও একজন মহিলা আর একজন পুরুষকে দিয়েছে। আর কংগ্রেস আর সিপিএম মিলে 2 খান পুরুষ দিয়েছে, মহিলাদের কোনো স্থান নেই। মেরে মিত্র, কংগ্রেস সিপিএম এ কোই স্থান নেই। তার জন্য আপনাদের অঞ্চলে প্রত্যেকটি মহিলার কাছে যান, আমি যা বলেছি গিয়ে বলুন, দেখবেন সমস্ত মহিলা নরেন্দ্র ভাই মোদীকে ভোট দেবে, সমস্ত মহিলা দেবে। বাড়ি বাড়ি যান, এই কথাগুলি বলুন। এরা বলে একটা, করে আরেকটা। সবচেয়ে বেশি নারী সমিতির মিছিল ত্রিপুরা রাজ্যে যদি কেউ করিয়েছে, কমিউনিস্টরা করিয়েছে। কিন্তু তার বদলে নারীদের কি দিয়েছে? তার বদলে নারীদেরকে কিচ্ছু দেয়নি। মেরে মিত্র, তার জন্য বিপ্লবদের যখন যায় তো মানুষের বাস্তব চেহারাটা তুলে ধরে, তখন তাদের মনে হয় কাটা ঘায়ের মধ্যে যে নুন দেয় না, এমনি দেই, যদি কুলায় উঠতে না। সেই কারণে এখন জিতেন চৌধুরী কয়, ত্রিপুরাতে দেখবে এবার ইলেকশনে নীরব বিপ্লব হবে। ঠিকই বলছেন, নীরব বিপ্লব। নীরব না, টেপাইছেন নাম নে, নীরব সরব দুটো হইব। কারণ মানুষ আপনাদেরকে চিনে গেছে। আপনার সকালে এক পার্টি, বিকালে এক পার্টি, নিজের ইচ্ছে মতো কাজ করা। ত্রিপুরাকে এইভাবেই চালাতো। মেরে মিত্র, এক সময় 2018-তে ভারতীয় জনতা পার্টি সরকার আসার পর ত্রিপুরার মানুষ মুক্তির স্বাদ পেয়েছে, স্বাধীনতার স্বাদ পেয়েছে। না হলে 1947-এ দেশ স্বাধীন হয়েছিল। ত্রিপুরা
মানুষের স্বাধীনতা পেয়েছে 2018-তে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর। কমিউনিস্টের মানুষেরও তো স্বাধীনতা ছিল না, যারা কমিউনিস্ট করে তাদেরও স্বাধীনতা ছিল না বন্ধু, তাদের তো আরো স্বাধীনতা ছিল না। আপনি কমিউনিস্টের যারা আছে জিজ্ঞাসা করুন, তাদের স্বাধীনতা যারা কংগ্রেস বিজেপি করে তার চাইতে আরো কম ছিল। আমাদের বাড়ির কাজকর্ম কি হবে আমরা নির্ণয় করতে পারতাম যারা কংগ্রেস বিজেপি করত ত্রিপুরাতে, কিন্তু যারা কমিউনিস্ট পার্টির ক্যাডার, এমএলএ, মন্ত্রী, এরা নিজের মেয়ের বিয়ে ঠিক করতে পারত না, সেটা পার্টি অফিস তয় করবে। বাবার শ্রাদ্ধ কবে করবে তার ডেট পার্টি অফিসে তয় হবে। মেয়ের জন্ম সিজারিয়ান ডেটটা কবে হবে স্বামী স্ত্রী তয় করতে পারবে না, তারা ডেট ঠিক করবো মঙ্গলবার আপনার মাই হইব না ফুল হইব। সচ বল রা হুঁ, আমি সত্যি কথা বলছি। আজকে অনেকে ভুলে যায়, ভাবে ভারতীয় জনতা পার্টির সরকার এসছে আমাকে একটু টুকাটুকি করেছে, আমাকে বলছে এই কথাটা এই কথাটা। আরে ভাই, সিপিএম এর সময় যারা সিপিএম এর ক্যাডার ছিল, যারা নেতা ছিল, যারা এমএলএ ছিল, তাদের পর্যন্ত স্বাধীনতা ছিল না। এরাও নিজের পরিবারের সিদ্ধান্ত নিতে পারত না। ত্রিপুরাতে সমস্ত সিদ্ধান্ত, গ্রামের হোক বাড়ির হোক, সব সিদ্ধান্ত পার্টি অফিসের মধ্যে পার্টির ক্যাডাররা নির্ণয় করবে। এমনকি আপনার ঘরে ছেলের কোনো মেয়ে হয়েছে, তার নাম কি হবে সেটাও পার্টি অফিস তয় করবে। এই ছিল ত্রিপুরা রাজ্যের ইতিহাস। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা বাড়ি বাড়ি যান। লোকসভার ক্যান্ডিডেটের বাড়ি বাড়ি যাওয়া সম্ভব নয়, বাড়ি বাড়ি যেতে পারবো না। আমার জন্য আর নরেন্দ্র ভাই মোদীর জন্য বাড়ি বাড়ি যাবেন, যেতে পারবেন। আমি যেই কথাগুলো বলেছি সেই কথাগুলো মহিলাদের সামনে তুলে ধরতে পারবেন। আমি যে মহিলাদের বিষয়ে কথাগুলো বলেছি, এদিকে সত্যি বলেছি না মিথ্যা মনে হয় আপনাদের? কেউ মিথ্যা মনে হয়? মিথ্যা মনে হয়? কার কার মিথ্যে মনে হয় হাত তোলো তো। তুলে না। আমার জন্য যাবেন আপনারা, বাড়ি বাড়ি যাবেন, বাড়ি বাড়ি যাবেন। লিফলেটটা পেয়েছেন, লিফলেট পেয়েছেন। আমার একটা লেটার আছে, এটা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে স্টিকার লাগানো। আর এখন যে বিপ্লব দেব মহিলাদের উপরে বলল, আমার পুরো ভাষণ শুধু মহিলাদের উপরে ছিল। আপনারা এই 6 নভেম্বর আগরতলার আপনাদের এরিয়ার মধ্যে মহিলাদের বিষয়ে আমি যা যা বলেছি, আপনাদের দ্বারা যেই মহিলারা এখানে আসেনি ইস কার্যক্রমে, তাদেরকে গিয়ে বলুন বিপ্লব দেব এসেছিল, উনি কথা বলেছেন, তুমি তার সঙ্গে সম্মত আছো কিনা। দেখবেন আপনি আপ সমস্ত মহিলা আপনার সহযোগ হয়ে আপনার সাথ দেবে। তাই আমি আপনাদেরকে বলবো যে কালকে থেকে সময় বের করে, আজকে তো রৌদ্রের মধ্যে আপনারা এসছেন, 5টা 5:30টার পর যখন রৌদ্র কমে যায় তখন বাড়ি বাড়ি ডোর টু ডোর করা, সকালে ডোর টু ডোর করা, বাড়ির কাজকর্ম করুন, কিন্তু সমস্ত মহিলাদেরকে একত্রিত করুন, সমস্ত বাড়িতে যান। দেখবেন মানুষ নরেন্দ্র ভাই মোদী আর বিপ্লব দেবকে ভোট দেওয়ার জন্য বসে আছে। শুধু যাওয়ার অপেক্ষা, আপনারা বাড়িতে যান, মানুষ ভোট দেবে আর সেই দিশায় কাজ করবে। মিত্র, আমি আশা করি আপনারা এই কাজগুলি করবেন। কে কে করবে যার হাত উঠাও। এদিকে তারা করতো না, সিপিএম এর লেগে বসতে দেন। হ্যাঁ, এদিকে সিপিএম এর লেগে বসতে দেন, চাইতেন না তো? কার জন্য ভোট চাইবেন? কার জন্য? নরেন্দ্র ভাই মোদী আর বিপ্লব দেবের জন্য। কার জন্য? নরেন্দ্র ভাই মোদী, নরেন্দ্র ভাই মোদী। মেরে মিত্র, আমি আশা করি আপনারা এই কাজগুলি করবেন, বাড়ি বাড়ি যাবেন, আর একটি ভোটও যাতে নষ্ট না হয়। ত্রিপুরার মানুষ গণতান্ত্রিক ভাবে জাগরুক, কিন্তু এই জাগরুকতাকে কমিউনিস্টরা মিসইউজ করেছে লম্বা সময়। এই জাগরুকতাকে কাজে লাগিয়ে ক্যাডার রাজ করেছে, মানুষের উপর অত্যাচার করেছে। আজকে যখন ক্ষমতা হারিয়ে গেছে, তখন দেখবেন কত মিডা মিডা কথা কয় তারা। একবার ইয়াদ করুন, 2018-এর আগে
বিপ্লব দেব তো মুখ্যমন্ত্রী ছিল, এখনো এমপি আছে, তবু আপনাদের দিকে তাকায়, আপনাদের সঙ্গে কথা বলে আপনাদের হৃদয়ের কাছে যায়। কমিউনিস্টের লোকাল কমিটির মেম্বারের দিকে তাকানো যেত না, ইয়াদ করো। ঠিক বলেছি? কমিউনিস্টের লোকাল কমিটির সেক্রেটারি তো বহুত বড় বিষয়, তার দিকে তাকাইলে তো চোখ খুলে নিয়ে দেবো গা, চোখ খুলে নিয়ে চলে যাবে। হাঁটার কি নমুনা, চলার কি নমুনা, বডি ল্যাঙ্গুয়েজ, মনে হয় যেমন দুনিয়াটা আবিষ্কার হেভি একলা করছে। আর আজকে দেখবেন এদের নমুনা বেচ্চা পাগলাটির মতো ঘুরে রাস্তা রাস্তা। দেখছেন নি বেচ্চা পাগলা? কে কে বেচ্চা পাগলা দেখছে? হাত তোলো তো। দেখছেন নি কেউ বেচ্চা পাগলা? দেখছে না? দেখছেন নি? হ্যাঁ, বেশি মাথা খারাপ হইলে রাস্তার মধ্যে উলট পালট ঘুরে, যেমন জিতেন চৌধুরীর মতো। তাই আমি আপনাদেরকে বলি, একটা কথা দেখছেন নি, আমি আমার রৌদ্রটা গেছেনি, এবার বুঝছেন ঈশ্বর বিজেপির লোকের গেছেনি রৌদ্রটা, ও সামান্য জায়গা রয়েছে, রৌদ্র নাই, হাওয়াও চলতেছে। কারণ নরেন্দ্র ভাই মোদীকে প্রধানমন্ত্রী ভারতের প্রকৃতিও চায় যে নরেন্দ্র ভাই মোদীর মতো ব্যক্তি তৃতীয়বার প্রধানমন্ত্রী হোক। প্রকৃতিও চায় না, প্রকৃতিও চায় যে নরেন্দ্র ভাই হি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক। কারণ কি, উনি ভারতবর্ষের মানুষের জন্য এক নতুন দিশা ও নতুন দশা তৈরি করেছেন। তাই আমি আশা করি আমার সমস্ত কার্যকর্তারা, বোনেরা, ভাইয়েরা মিলে মিশে পুরো এরিয়াতে ডোর টু ডোর করে সমস্ত ভোট নরেন্দ্র ভাই মোদীর জন্য আর ভারতবর্ষের কল্যাণের জন্য, আপনার পরিবারকে এক সুন্দর পরিবার দেওয়ার জন্য, এক সুন্দর জীবন দেওয়ার জন্য সবাই মিলে কাজ করবেন। একবার আমার সঙ্গে বলেন, একবার হাত তুলে বলে, ভারত মাতা কি, ভারত মাতা কি, নরেন্দ্র ভাই মোদী কি, নরেন্দ্র ভাই মোদী কি, জেপি नड्डा की, 6 नंबर अगरतला की, महिला मोर्चा की, महिला मोर्चा की। अब सुशांत बेर से युवा मोर्चा ना करले बच तो युवा मोर्चा की, युवा मोर्चा स्लोगान दे महिलार आवाज बेर नहीं दीदी, युवा मोर्चा स्लोगान दे आवाज दे महिला देश में टेस्ट पर एक बार युवा मोर्चा की। अरे কোনো পারো না, মহিলারও না আওয়াজে আরেকবার পারবা নি জোরে? সবাই জেন্টসরা জোর করে দেখি মহিলারা হারাইতেন পারেন কিনা। যুব মোর্চা কি, তারা আওয়াজেই আই সুশান্ত, কি অবস্থা তোর? সুশান্তর অবস্থা কাহিল, যুব মোর্চার প্রেসিডেন্ট, তার একটা মালা দিয়ে দেন আপনারা নিচে। তুমি এভাবে থাকলে মহিলারা তোমার মোর্চাই নিয়ে যাবো গা সব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। না, এখানে দাঁড়াই দিব, দাঁড়াই।
সমস্ত কার্যকর্তা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি প্রচার গাড়ির পেছনে সব চলে যান। এখান থেকে র্যালি শুরু হবে, 2টা গাড়ি প্রচারের সামনে থাকবে। গাড়িটা ছেড়ে দিন, সামনে যাই আমরা। এই সুব্রত, আমরা গাড়ি থাকবো ব্রিজের উপরে। बस साइड के तरफ, साइड के तरफ, साइड के तरफ, मिडिल लगा, मिडिल 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 लगा। बस भारत माता की, भारत माता की, बीजेपी बीजेपी प्रमोथा संसद में
আমাদের জেলার মাননীয় সভাপতি ইতিমধ্যে এসে গেছেন আমাদের র্যালিতে অংশগ্রহণ করার জন্য। আমি ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের জেলা পরিষদের অন্যতম সদস্য মৃদুল মহোদয় উনি এসছেন, ওনাকেও ধন্যবাদ জানাই। গাড়ি সরাই দেবো, গাড়িটা পাইলট কার থেকে সব গাড়ি সরাই দেবে, যেতে পারবো না এদিকে। বুঝুন না, ওই গাড়িকে সব সরাই নেন। Tabuk, kat kita tay hayang. Kenapa boleh? भारत माता की, भारत माता की, बीजेपी बीजेपी, भारत माता की। আসন্ন লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা জনতা পার্টিকে ভোটে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করেন। বন্দে মাতরম, বন্দে মাতরম। পূর্ব ত্রিপুরা জনতা পার্টি কৃতিকা সিং দেব মহোদয়কে বিপুল ভোটে জয়ী করেন। বন্দে মাতরম। ভারতীয় জনতা পার্টি এবং ত্রিপুরা জনতা পার্টিকে বিপুল ভোটে জয়ী করেন। ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? ভোট দেবেন কোনখানে? আমার ভোট তোমার ভোট, আমার ভোট তোমার ভোট, আমার ভোট তোমার ভোট। মা বোনেরা পাঁচ বছর, কৃষক শ্রমিক 5 বছর, বেকার যুবক 5 বছর। বন্দে মাতরম, বন্দে মাতরম, भारत माता की, भारत माता की, बीजेपी बीजेपी। एक गाड़ी के साथ एक गाड़ी चला जाए, एक गाड़ी हम बढ़ते रहेंगे ना, एक गाड़ी हम बढ़ते रहेंगे। Ini sampai lagi terus.
মিথুনা এখানে আমরা আম বসাম সিএম সাহেব এই গাড়িটা চলে যাবে, সামনে চলে যাবে, আর সামনে চলে যাবে এই গাড়িটা। মিথুনা এখানে ট্রাফিক জ্যাম হয়ে যাবে, গাড়ি সরাইতে সবাই সমস্ত গাড়ি এখানে চলে যাবে। সবাই গেল তো আমি খুঁজে গিয়া শুভজিৎ জমিন দাও বাবা রাখ Long live!
বার জিতছে কে পূর্বাসনে জিতছে কে লংলে 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 জোরে বানা নাই লাই খেলাই নাই জোরে বানা নাই কি লাই খেলাই নাই জোরে বানা নাই পরানি কৃতি দেওয়ার মানে লাই খেলাই নাই হাওয়া পুলিশ একটা বাংলো লাই খেলাই নাই হাওয়া বাংলো লাই খেলাই নাই সবচেয়ে বাংলো লাই খেলাই নাই লাই খেলাই নাই আগ্রা Mabali body tinoklo. Hamay to mabali body tinoklo. Awan bang tabi tuwi panabali kubagrana lam sogo. Kubagrana ko. Kubagralomle. Pramothalomle. Pramothalomle. Akki bar 400 bar.